আগে থেকে বলে রাখি, এটা কিন্তু আমার একটা সিক্রেট লাভের সিরিজ ছিল, যেটা লাস্ট পার্ট আজকে আপলোড করার কথা, কিন্তু আজকে লাস্ট পার্টটা আমি আলাদাভাবে আপলোড না করে অ্যাজ এ ওয়ান শট হিসেবেই দিচ্ছি, কারণ আমি এইভাবেই দিই। এখন যারা আমার লাস্ট পার্টে অপেক্ষায় ছিল তারা আজকের এই ভিডিওটা লাস্টের দিকে দেখতে পারো, আর যারা ওয়ান শটটাকে এনজয় করতে চাও তারা তো প্রথম থেকে দেখতে পারো। আশা করি আমার আজকের এই স্টোরিটা তোমাদের কাছে ভালো লাগবে, কারণ এই স্টোরিটা পুরোপুরি আমার নিজের লেখা, আর নিজে অনেক কষ্ট করে ডাবিং করছি, অনেক ফানি ডায়লগও অ্যাড করছি। তো আশা করি তোমরা এই ভিডিওটাকে এনজয় করবা। তো শুরু করি। রাত প্রায় 1টার বেশি বাজে। নাইট ক্লাবে ভিড় জমেছে এই মুহূর্তে ভালো, সবাই আনন্দে মেতে উঠেছে একে অপরের সাথে। দেখ না নীলচ্ছ মেয়েগুলো কেমনে পোলা কুপে ঢোলা পড়তেছে। সি 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 আস্তাগফিরুল্লাহ। দেখি ভাবছি রে, নাইট ক্লাবে পোলা মেয়ে একলা কবে নাকি নামাজ পড়বো নাকি সমাজসেবা করবো। তবে একটা কথা সত্যি রে জিমিন, আমার যদি একটা বয়ফ্রেন্ড থাকতো না, ইস কবেটা মরলো আজকে। ইস তোর আমার বান্ধবী, তোগুলো কিছু না খারাপ হয়েছে আমি। আইসে শালি, ইস তোমার চাপা পিছি তোমার নাকের ফুটা দিয়ে ঢুকামো। অফারটা খারাপ না, নাকে এমনি মলে চুমা আছে রে। নাকের ফুটা বড় করলে ময়লাটা বেড়ে যাবো, পরে ময়লা তোকে দুজনে লাল পানিতে মেলা তোকে খামো। তোর লাল পানি তুই খা, আমি তো এই হলুদ পানি খামো। ইস দেখে কত লোভনীয় লাগতেছে, মন যেতেছে একটা টান মারি। ওটা হলুদ পানি কম মাইছের মুখে পানি বেশি মনে হইতেছে। মাইছের মুখ খাওয়ার ইচ্ছা থাকছে তোর? হুশ হুশ দাঁড়া, আমার ভাবে ফোন দিছে রে, ফোনটা একটু রিসিভ করাই। আমি আইতেই এই জায়গাতেই থাকবি, এতে এক পাও লড়বি না। আর হ, কেউ কিছু খাইতে দিলে ওই কুত্তার মতো জিবলা বের করে মাইছের চাপালা ড্রিঙ্ক খাইতে চিস না। সব মাইছের ড্রিঙ্কসে না, তোর ড্রিঙ্কসে থাকবো শালি বিন্দি কোথাকার। লিসা চলে যাওয়ার পর তে এবং জিমিন মিলে পার্টিটাকে এনজয় করতে লাগলো। ইস জিমিন রে, আজকে যদি একটা বয়ফ্রেন্ড থাকতো না, ইস চুম্মা দিয়ে ঠোঁটটা একেবারে ফুলাই লেতাম। ইস এরকম সব খাওয়া কাজ কাম তোর পক্ষে সম্ভব। আস্তাগফিরুল্লাহ। তে জিমিনকে কিছু বলতে যাবে এর আগেই পার্টি থেকে আসা একজন তে এবং জিমিনকে বলতে লাগলো, হাই গার্লস, আজ প্রথমবার তোমাদেরকে পার্টিতে দেখলাম, এই প্রথম পরিচয় হিসেবে এই ড্রিঙ্কসটা খাও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন নয়। তে একজনকে পুরো ড্রিঙ্কসটা শেষ করে ফেলায় জিমিন অবাক হয়ে দিকে তাকিয়ে থাকে। তোর লজ্জা করো না একবার মাইন্সের মুখ খাইতে? আমি তো নিলজ্জ রে, আমার কিছু তো লজ্জা লাগে না। তোর লজ্জা করে দে তোর ড্রিঙ্কসটাও খাই ফেলি। আস্তাগফিরুল্লাহ, এটা আমার, এটা আমি আস্তে আস্তে খাবো। হ্যাঁ খাও খাও সুন্দরীরা, একটু পর মাথার হয়ে আমার উপরে পড়বা তোমরা। ড্রিঙ্কসটা শেষ করে কিছুক্ষণের মধ্যেই তের মাথাটা অনেক বেশি ঝিমঝিম করতে লাগে। এরই পাশাপাশি তের বডির মধ্যে অন্যরকম এক উত্তেজনা কাজ করতে লাগে। জিমিন আমি না একটু মুখটা ধুয়ে আসি রে, তুই এখানে থাক। আচ্ছা বান্ধবী যা, হাই গায়। কিন্তু ড্রিঙ্কসটা আমি খেলাম, আমার তো হাগা ধরলো না, মাথাটা কেমন জানি করতেছে। তে ওয়াশরুমের পাশে যেতেই দেখতে পায় সেখানে ছেলেমেয়েরা সমাজসেবায় ব্যস্ত। এরকম সমাজসেবা দেখে তের মনে অন্যরকম উত্তেজনাটা আরো বেশি বেড়ে যায়। তে তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে পড়ে নিজে উত্তেজনা কমানোর জন্য। তের মনে পড়ে ওপরে তো একটা রেস্টুরেন্ট আছে, সেই ওয়াশরুমে না হয় যাওয়া হবে। এই উদ্দেশ্যে তে লিফটে উঠে যায়। লিফটে কিছুক্ষণ তের মধ্যে অনেক বেশি অস্থিরতা কাজ করতে থাকে। এরই মধ্যে সেকেন্ড ফ্লোর থেকে এক সুদর্শন পুরুষ উঠে পড়ে লিফটে। তার শরীরের ঘ্রাণ ক্রমান্বয়ে থেকে আরো বেশি আকর্ষণ করছিল তার প্রতি। সেও ঘোর লাগা চোখ নিয়ে তাকায় তের দিকে। তের তো এমনি অন্যরকম একটা মুডে ছিল, তার এরকম সুগ্রাণে তে আরো বেশি পাগল হতে থাকে। লিফটে থাকা অবস্থাতেই তাদের দুজনের কানে নিচতলা থেকে আসা কিছু রোমান্টিক মিউজিক কানে বাজতে লাগে, যা কিনা তাদের দুজনের মধ্যে আগুনে ঘি ঢালার কাজ করছিল। তারা জোরে জোরে নিঃশ্বাস ফেলার সাথে সাথে তাকায় একে অপরের দিকে। জাঙ্কু ঘোর লাগা চোখ নিয়ে আস্তে আস্তে তের পাশে গেল। তেও তখন জাঙ্কুকের গরম নিঃশ্বাসগুলো উপভোগ করছিল। আস্তে আস্তে তের হাতটা চলে যায় জাঙ্কুকের কলার উপরে, সাথে সাথে জাঙ্কুককে নিচের দিকে। জাঙ্কুক গেল 10 মিনিটের উপরে হলো, সারা মরলো কই? সারা আমগুলো ফাঁকি দিয়া ফিতা পড়া মেয়েকে নাচ দেখতে গেছে, আমি শিওর। হারের জায়গায় তুই গায়ে পেলাম এটাই ভাবতাম, কিন্তু অর্থ চরিত্রবান আর কি মেয়ে বাজ নাকি তোর মতো? আর কই গেছে কে জানে, বুঝতেছি না। আরে মদ খাই আবার কন্ট্রোললেস হয়ে গেল নাকি আবার? দেই তো ওর মদটা কেমন। মদ কি আমরা আজকে থেকে খাই নাকি? রেগুলারই তো খাই, কিন্তু এরকম তো হওয়ার কথা না। ওর মদটা এরকম লাগতেছে কেন? নাকের সামনে আনতো। হ্যাঁ কইছিলাম না ফিতা পড়া মেয়েকে নাচ দেখতে গেছে। এই মদে মার মিশানো বুঝছো, এক চুমুকে শরীরে কুরকুরান বাড়াই দিছে মনে হয়। সুগারা পরবর্তীতে ওয়েটারের সাথে কথা বলে জানতে পারলো এই ড্রিঙ্কসটা বিচ থেকে তাদের কাছে এসে পড়েছিল, যেটা জাঙ্কু খেয়েছিল। এটা অন্য কারোর ড্রিঙ্ক ছিল, ভুলবশত ওর উপর পড়ে যায়। এটা শোনার পর সুগা এবং ইউনো মিলে জাঙ্কুকে খুঁজতে লাগে। প্রথমে তাদের নজর যায় নিচতলায় বারের উপর। সারা জাঙ্কুকের বাচ্চা কোন ফিকা পড়া মেহনকে রাত কাটাইতেছে আল্লাহই জানে। সারা বাচ্চা পড়ছে আজকে নিচ থেকে আমার ফুটা করা ক্যালভিন ক্লাইনের ওই সাদা জাঙ্গিয়াটা, ওটা ময়লা করলে ওর খবর আছে। সারা চুপ থাকতো, আরেকবার তো জাঙ্গিয়ার কথা বলে আমার জাঙ্গিয়া খুলে তোর মুখের ভিতরে ঢুকা দেবো। ঢুকাইছে না পরে আগে জাঙ্কুকে খুঁজে বাই কর। সারা বাচ্চারা তো দেখতেছে না, চল উপরে চল। ইউনো তুই উপরে যা, আমার কাজ আছে জায়গায়। তুই উপরে যা, জাঙ্কুকে খুঁজতো, আমি আইতাছি। কি আর করার, জাঙ্কের মালিক আমি, আমারই জাঙ্গিয়াটার হেফাজত করতে হইব। ইউনো চলে যাওয়ার সাথে সাথে সুগা আবারও তাকালো জিমিনের দিকে, যার সাথে একটা ছেলে অনবরত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল। আহা লেডি চলো না রুমে যাই। রুমে নিয়ে যাইতে চাস আমারে? তুই জানোস আমি কি ডেঞ্জারাস মান? আমি তো তোর সম্মান লুটালাম। জিমিন তুমি এত রাতে এখানে একা কি করতেছো? আরে বাবা সুগা স্যার আসসালামু আলাইকুম। তোমার সালাম তোমার কাছে রাখো। কি করতেছো তুমি এখানে? কি করতেছি? হাঁকতেছি বইবা। কেন সারা চোখে দশটা পাট্টুর বাচ্চা, কেমিস্ট্রি পড়াইতে চোখ গেছে তোর। ব্যাপার না, আয় কাছে আয়, তোরে আমি লাভ কেমিস্ট্রি পড়াই। মজা পাবি কিন্তু সত্যি।
কথাটি বলা মাত্র চোখে হাস না তোর চুম্মা দিতেছি। এইটা বলার সাথে সাথে একটা থাপ্পড় লাগা দিল সুগার গালে। আরেকটা ডিস্টার্ব করলো না, আরেকটা থাপ্পড় মারলো। কথাটি বলেই সুগার রাখো আমার এই সম্মান তোমার হাতে তুলে দিলাম। তোর আল্লাহর হাতে তুলে রাখবো না, তুই তোর সম্মান আমার হাতে তুলে দে। সুগার আপনি এখানে? তোকে বন্ধ করো, আগে তোমার এই ইজ্জতটা বান্ধবীটা ধরো। জি স্যার, ধরতেছি স্যার। জিমি দেখই ছিল এখানে না ছিল? এমনি তো ছিল। তে কই গেছে? ও তে তো গেছে ভবঘুরে হাঁকতে। হায় আল্লাহ, আজকালকার মেয়েরা এত মচ্ছা। ছি, আস্তাগফিরুল্লাহ। সরি স্যার, আসলে বুঝতে পারতেছি ও আসলে ড্রিঙ্ক করছে তো ও এখানে এখন সেফ না। ও সেফ না নাকি ওর সামনে কোন পুরুষ মানুষ সেফ না? ওরে তাড়াতাড়ি বাসায় নিয়ে যাও, আনলে আমার মতো পুরস্কার সম্মান লুটা খায় বয়। কথাটি বলা মাত্রই সুগা সেখান থেকে চলে যায়। হায় আল্লাহ, এবার এখন নিয়ে এখন আমি কি করি? এই জিমিনের এই অবস্থা, কে জানে তে কই গেছে গা। এখন আমি তেরে খুঁজবো নাকি জিমিনে নিয়ে পড়ে থাকবো, কোনটা করবো? 2 দিনেরই দুনিয়ায় হাগাহাগি কয়দিন, মাঝে মধ্যে বমিও তো করা লাগে না রে লিসা? কথাটি বলা মাত্র লিসার শরীরের উপর বমি করতে লাগে জিমিন। লিসার এরপর ধৈর্যের ভাত একেবারে ভেঙে যায়। জিমিনের গালে 4-5টা থাপ্পড় দেওয়ার পর জিমিনকে নিয়ে গাড়িতে করে একেবারে বাসায় দিয়ে আসে। সাথে সাথে বাসায় দিয়ে আসার পর আবারও এই ক্লাবের মধ্যে ফেরত আসে লিসা। তেকে পাগলের মতো খুঁজতে লাগে কিন্তু কোথাও আর খুঁজে পায় না। এভাবেই কেটে গেল সারাটা রাত। সকালে চাঙ্কুকের ঘুম ভাঙতেই সে নিজেকে একটা অচেনা মানুষের সাথে অন্তরঙ্গ অবস্থাতে দেখতে পায়। সাথে সাথে এক ঝাটকা দিয়ে চাঙ্কুক উঠে দাঁড়ালো। রাতের মেমোরিগুলো একেবারে রিভাইজ দেওয়া শুরু করলো, কিছু মনে করতে পারছে না। তবে দুজনের অবস্থা থেকে রাতের বেলা কি হয়েছে তাদের সাথে এইটুকু বুঝতে আর দেরি হলো না চাঙ্কুকের। হ্যালো জুমেলা, ওঠ, কি করছিস তুই আমার সাথে? রাতের বেলা একটা পুরুষ মানুষের সম্মান লুটে নিতে লজ্জা লাগলো না তোর? ওঠ, কি করছিস? তে তখন অচেতন অবস্থায় উল্টো পিঠ হয়ে ঘুমিয়েছিল। তে পুরো মুখ চুল দিয়ে ঢাকা ছিল, যার কারণে চাঙ্কুক তে চেহারাটা দেখতে পায় না। আমার সম্মান লুটে নিয়ে নিজের শরীরের কুরকুরানি মিটে এখন শান্তির ঘুম হারাস? একবার সহ্য হলো না আমার সৌন্দর্য? একটা তার নিজের কন্ট্রোল করতে পারি না, এখন আবার শান্তিতে ঘুমাইতেছস? ওঠ। এটা বলার সাথে সাথে জাঙ্কুক তে একটা হাত টান দিয়ে তেকে সোজা করতে নেয়। তেকে পুরোপুরি সোজা করার আগে জাঙ্কুকের চোখ যায় তের ওই ফর্সা দুটো অরেঞ্জের দিকে, যা কিনা জাঙ্কুকের লাভ বাইটে একেবারে একাকার অবস্থা হয়েছিল। জানা জানা জাঙ্কুকের দেওয়া সেই ছাপগুলো স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল। আজব তো, বেটে নিজে নিজের কামড়েছে নাকি আমার দাঁতে কামড় খাইছে, কিছু তো বুঝতেছি না। কথাটি বলে শেষে জাঙ্কুক আর তের মুখের দিকে না তাকিয়ে তের উপরে থাকা কম্বলটি সরিয়ে ফেললো। সাথে সাথে জাঙ্কুক প্রমাণ পেয়ে গেল তের ভার্জিনিটি। সেই দাগে পুরো বিছানা একেবারে লাল বর্ণ ধারণ করেছিল। জাঙ্কুক এবার তাকায় নিজের লিটল বানির দিকে। তার লিটল বানির উপরেও লাল পরত পড়ে আছে, যা কিনা প্রমাণ দিচ্ছে তার ভার্জিনিটির। এক সেকেন্ডও দেরি করে না জাঙ্কুক সাথে সাথে ওয়াশরুমের দিকে চলে যায়। শাওয়ার নিয়ে নিজেকে ফ্রেশ করতে লাগে। আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পায় তারও এই একই অবস্থা। তার জায়গায় জায়গায় তেল দেওয়া ওই রেড মার্কগুলো দেখা যাচ্ছিল। লজ্জা পেরি, হায় আল্লাহ, এই মহিলা আমাকে খাই দিছে না আমি মহিলাকে খাই দিছি, কিছুই তো বুঝতেছি না। জানি কোন কটকালের লোকে নিজের ভার্জিনিটির একটা বলিদান দিলাম। হায় আল্লাহ, তুমি জানো আমি নিষ্পাপ, আমি এসব কিছু করতেই পারি না। গোসল শেষে ক্যালভিন ক্লাইনের আন্ডারওয়্যারের উপর তৈলা পেঁচিয়ে বের হলো জাঙ্কুক। তখন তে একেবারে মেন ডোরের দিকে মুখ করে ঘুমিয়েছিল। জাঙ্কুক কিছু না বলেই সেখান থেকে নিজের পরে থাকা প্যান্টটা উঠিয়ে পরতে নেয়। সাথে সাথে এতে চোখ খুলে আসে। হালকা হালকা চোখে এতে দেখতে পায় পিছন দিয়ে একেবারে 3টা ফুটা করা জাঙ্গিয়ার উপর দিয়ে জাঙ্কুক প্যান্ট পরছে। তে মুখ দিয়ে সেই সামনে থাকা মানুষটিকে ঢাকার চেষ্টা করে, কিন্তু তাদের শক্তিতে আর কুলাইতে পারে না। সাথে সাথে এতে আবার অচেতন হয়ে পড়ে সেই বিছানাতেই। জাঙ্কুক আর দেরি করে না, তাড়াহুড়া করে রেডি হয়ে বেরিয়ে যায়। বের হওয়ার আগে হোটেল রুমের ভাড়াটা একেবারে পুষিয়ে যায়। 2 দিনের পাক্কা ভাড়া দিয়েছে, অর্থাৎ যখনই ঘুম থেকে উঠবে তাকে আর ভাড়া দিতে হবে না। এই অবস্থাতে নিজের ফ্ল্যাটে যাওয়ার সাহস নেই, তাই তো একটা ট্যাক্সি ভাড়া করে সুগার ফ্ল্যাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় জাঙ্কুক। পুরো রাস্তা জুড়ে জাঙ্কুক কালকে রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে মনে করতে পারছিল না। কিছু কিছু দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠছিল, যা আর কাউকে বলা যাবে না। কি রে সারা, কইছিলি তুই? সারা রাত পাগলা কুত্তার মতো খুঁজছি। আমার সব শেষ মামা, কাল রাতে একটা লুচ্চা বেরিয়ে আমার সম্মান, আমার সাদা ডিএনএ, আমার ভার্জিনিটি সব একেবারে লুটা পুটা দিছে। সম্মান লুটুক, আমার সাদা কালো জাঙ্গা না লুটলে হইছে। আমার ক্যালভিন ক্লাইনের 3 ফুটা হলা জাঙ্গা কই? দেই আমার জাঙ্গা ফেরত দেই। তোরে ভালো ফুটালা জাঙ্গা পরে ইচ্ছা নেই আমার, এখন গোসল করে ফেরত দিতেছি তোরে। দু জাঙ্গুকা আর কথা বাদ দে তো, কালকে রাতে কি হয়েছে একটু জেড খুলে বল। ভালো রাতে কি হয়েছে এটা তো মনে নেই, খালি এতটুকুই মনে আছে সকালে ঘুম থেকে উঠতে দিয়ে আমার সম্মান ডিএনএ ভার্জিনিটি সব লুটটা নিছে লুচ্চা মহিলায়। আকাম যে করে লাগছে তা তো বুঝতে পারছি, কিন্তু আমি আসলে জানতে চাইতেছি মেয়েটা ভালো ছিল নাকি না। শালা কোন ভালো মেয়ে একটা নেশাখোর পোলা লোকে রাত কাটাতে যাবে রে? ফিতা পড়া মেয়ে ছিল, বুঝাই তো চাইতেছে। শালা আমি কি নেশাখোর নাকি? কালকে শুনে মিস্টেক হয়ে গেছে, তাও ওই ওয়েটারের বাচ্চা লেখা। ওই ওয়েটারের বাচ্চা রে হাতে পাইলি ওর পাশা দিয়া একেবারে পায়ে পড়তে নেশা ঢুকাবো আমি। কথাটা এখানে রে, তুই না হয় নেশা করছিলি, ওই মেয়ে তোর নেশা ছিল না, তাহলে তোর লোকে রাত কাটাতে গেল। উফ চুপ, একদম চুপ, আমি আর এসব কিছু সহ্য করতে পারতেছি না, মাথাটা একেবারে ঝিমঝিম করতেছে। একটা গোসল নিমো, এতবার গোসল করার পরে শান্তি লাগতেছে না রে। গোসল করে প্রথমে চুলি কাটলো, চুলি জামছিল রাতের বেলা আমার। ওয়াশরুমে গিয়ে জাঙ্কুক নিজের পেছনে চুলগুলো সাথে সাথে ছোট করে ফেললো এবং একটা শান্তিতে শাওয়ার নিল। শাওয়ার নিয়ে বের হয়ে সুগাকে বলতে লাগলো,
শালা চল তো লুচ্চা বেটি সন্ধান করে। কে লুচ্চা মহিলা? সন্ধান করে কি আছে? বুঝে তো যেতেছে একটা কল গার্ল ছিল, ওরা আবার সন্ধান করবি কেন? ভালো লেলাকে সন্ধান করতে চাইতেছি। শালি বাচ্চা ভার্জিন ছিল, ভার্জিন ছিল দেখেই তো ভার্জিনিটির প্রমাণ দিয়েছে। কল গার্লরা তো ভার্জিন হবো না। জাঙ্কুকরা আর দেরি করলো না, সাথে সাথে গাড়ি নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। এদিকে জাঙ্কুক চলে যাওয়ার 20 মিনিট পরেই তার সেন্স ফেরত আসে। তে মাথা ঝিমঝিম নিয়ে ঘুম থেকে উঠে, সাথে সাথে দেখতে পায় তার এই অবস্থা। মনে পড়ে যায় কালকে রাতের ঘটনাগুলো। সাথে সাথে ওয়াশরুমে গিয়ে আগে নিজেকে ফ্রেশ করে নেয়। ফ্রেশ হয়ে আসার পর নিজের মোবাইলটা খুঁজতে থাকে। মোবাইলের দিকে তাকিয়ে দেখে সাইলেন্ট করা। হাজারটা ফোন এসেছে লিজার কল থেকে। হ্যালো বান্ধবী, কই তুই? আমার সব শেষ রে। হারামজাদি কই তুই? পাগলা কুত্তার মতো খুঁজতেছি তোরে। কই আছিস তুই? আমি রুম নাম্বার 69 এ আছি। তুই তাড়াতাড়ি আয়, সব শেষ আমার, সব শেষ। লিসা হোটেলের নিচে ছিল সারা রাত, তাই তো তাড়াহুড়া করে 69 নাম্বার রুমটিতে চলে গেল। চলে গিয়ে দেখতে পেল তের এই অবস্থা, খাটেরও নাজেহাল অবস্থা। কি ঘটেছে তার বুঝতে বাকি রইল না। এমনি কি দেখতেছিস আমার দিকে? আমার কিছু নাই রে, আমার সব লুটে নিয়ে গেছে সব। আর কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। বালের বেন্দারে পিন্দায় লাভ নাই। লোকটা কে ছিল? কিছু মনে আছে তোর? মনে করার চেষ্টা কর। আমি তো করার চেষ্টা করতেছি, কিচ্ছু মনে নাই আমার। আচ্ছা মনে আছে, ওগুলো তোকে বলতে পারবো না। আমার খালি মনে আছে শালা বাচ্চা চুলগুলো লম্বা লম্বা ছিল পেছন দিয়া। আর যাওয়ার টাইমে ওর জাঙ্গিয়াটা দেখছিলাম 3টা ফুটা ছিল যেন সাইকেল বেটকে নিচে গিয়া। কি ফুটা নিচে গিয়ে পড়ে? ইয়ো, তার মানে ধরছস তো ধরছস, আকাম করছস তো করছস, গরিবের লোকে করছস। এখন কেমনে বাইক লোকটাকে কত কেমনে বাইক করবো মানে কি? যেমনি বাইক করতে হবো। শালার বাচ্চা আমি না নেশা করছিলাম। নেশা করে অবস্থায় আমার সব কিছু লিটে নিছে রে, সব লিটে নিছে। রাখ রাখ, আল্লাহ ভালো জানে তোরে বেড়াল উঠছে না তুই বেড়াল সম্মান উঠছস। তখন তো আবার গ্যারেন্টি নেই। কালকে জিমিন যে রূপ দেখালো, এখন আর আমি কাউরে বিশ্বাস করি না। লিসা দেরি করে না, তাড়াহুড়া করে তেকে নিয়ে হোটেল রুম থেকে বেরিয়ে আসে। হোটেলের বাইরে যেতে না যেতেই তের সাথে জাঙ্কুকে ঠাস করে একটা ধাক্কা লাগে। সাথে সাথে পড়ে যায় দুজন। জাঙ্কুক কিছু বুঝে ওঠার আগেই তার গালে টাচ করে তের একটা থাপ্পড় লেগে যায়। চোখটি পকেটে নিয়ে করোস নাকি মেয়ে মানুষ থেকে শরীরে কুরকুরে বেড়ে যায়? কোনটা রে? গায়ে পড়ে ধাক্কা লাগতে গেলে কে? আমি তোর উপর পড়ছি না তুই আমার উপর পড়ছিস রে শুটকি মহিলা? থাপ্পড় মারতে গেলে কেন আমারে? ওরে বাবা, মেয়ে মানুষ থেকে শরীরে ঘেঁষা লাগে বা আর থাপ্পড় মানে দোষ? এক থাপ্পড়ে কি কাজে নেই, একটা দেই তোরে। এক সেকেন্ড চেন্দি, কি করলি তুই? আমার সহ্য হয় না। নিচের দিকে তাক আর আমার দিকে তাক। কি আছে রে কালি তোর মধ্যে? আমার একগুণও সুন্দর না তুই। শালা কি করলি তুই? আমি কালি? জি অবশ্যই, আমার তুলনায় তো হাজার গুণের কুচিত আর কালো তুই। শালা পুইরা চাংড়া, তোর কত বড় সাহস! তুই আমরা অপমান করস, আমরা কালো করস। আজকে তো তোরে গণপিটুনি খাওয়ামো। এটা বলে এতে আবার জাঙ্কুকে মারতে যায়, কিন্তু ওই দিক দিয়ে জাঙ্কুকে তাকে মারতে আসছিল। সাথে সাথে সুগা এবং ইউনি মিলে জাঙ্কুকে ধরে ফেলে। এই ঝগড়ার মাঝখানে তের নজর যায় জাঙ্কুকের গালে থাকা ওই কাটা দাগের মধ্যে। তের মনে হতে লাগে কালকে যার সাথে সে রাত কাটিয়েছিল তার গালেও হয়তো এরকম কোনো কাটা চিহ্ন ছিল। তে শিওর না। নিশ্চিত হওয়ার জন্য তে হুট করে জাঙ্কুকের চুলগুলো পিছন দিয়ে টেনে ধরার চেষ্টা করে, কিন্তু না, তে ব্যর্থ হয়। গত রাতে যার সাথে ছিল তার চুলগুলো পেছন দিয়ে লম্বা ছিল, কিন্তু জাঙ্কুকের চুলটা ছোট। সাথে সাথে তে ছেড়ে দেয়। সত্যি বলি তুই আমার চুলটা আনি কেন? আমার ঘন কালো চুল দেখে তোর হিংসা হয়? ঠাক্কো মহিলা, কি করি? আমার চুল পাতলা, আমার এই ঘন চুল দিয়া তোর গলায় দড়ি দিয়া ফাঁসিয়ে দিতে পারবো তোরে। ও আচ্ছা তাই নাকি? তাহলে আয় না কাছে, তোর চুল করা টেনে টেনে দেখি তোর চুল কতটুকু শক্ত। আয় শালা, আবারও ব্যস্তবি মানুষ, তোরা এখন আমি গণপিটুনি খাওয়াই না। আহা আন্টি, কেনাকা কথা বাড়াইতেছেন, ছেড়ে দেন না। আন্টি আমায় দেখে আন্টি মনে হয়? আহা আপু, ওর পক্ষ থেকে আমি সরি বলতেছি, এবার ছেড়ে দেন না, যান না নিচের কাজে যান। ওরে বাবা, সরি বলে হলো নাকি? আমার শরীরের সাথে যে ঘেঁষা লাগেছে, এই জরিমানা দিতে বলেন আপনার বন্ধুকে। 5,000 টাকা নগদ দিতে বলেন। 5,000 না 10,000 দিতে রাজি আছি। এর বিনিময়ে আরেকটা ধাক্কা মেরে যাই তোরে। বাবা খাওয়ার কমে না কেন শালা তোর? এখন তো 25,000 নিচে এক পাও লড়বো না আমি। ওরে বাবা, কইলেই হলো নাকি? বিএমপির মতো চান্দা মারাই তো আমার সাথে। চান্দাবাজ? হ্যাঁ চান্দাবাজ আমি। দে চান্দা দে, চান্দা না দিয়ে যেমন এখান থেকে দে চান্দা দে। জাঙ্কুকে আর কিছু বলতে দিল না সুগা। সুগার সাথে সাথে নিজের পকেট থেকে টাকা বের করে তের হাতে ধরিয়ে সেখান থেকে জাঙ্কুকে নিয়ে চলে গেল। ইস, এই ফ্রড মহিলারে এতগুলা টাকা দিলি, একটা থাপ্পড় দিতাম। থাপ্পড় তো দিতে দিলি না শালাগুলা। ইস থাক, বাদ দে তো। বেরিয়ে দেখছিলি না ডেঞ্জারাস মাল, তামাশা করতে হইলে এর জন্য টাকা দিয়ে বিদায় করছি। বাই দ্য ওয়ে, আমরা আমাকে কাজ ছাড়ি। চল, ভালোই করছিস তুই। এই টাকা দিয়ে বুফে খেতে যাবো আমরা 3 জন। চল, বাল খেতে যাবো আমি। আমার তো বুফে খাওয়ার মুড আছে। আমার সাইতে বেলা একজন সম্মান নিয়ে গেল, আসার সময় একবার লোকে ঝগড়া লেগে গেল। কে জানে আর সামনে কি বিপদ দাঁড়ায় আছে আমার লেখা। বালের কান্দানি মারতে তো অনেক ঘুম ধরছে, সারা রাত ঘুমাইতে পাইনি। বাসে যায় একটা ঘুম দিম আমি। এদিকে জাঙ্কু কার সাথে কালকে রাতে সময় কাটিয়েছিল এটা জানার জন্য হোটেলের স্টাফদের সাথে কথা বলতে লাগে। স্যার, আমাদের এই আজাইরা হোটেলে আজাইরা অনেক মানুষই আসে প্রতিনিয়ত, তাই আপনি কোন আজাইরা মেয়ের সন্ধান করছেন সেটা বুঝতে পারছি না। এত কিছু বুঝে লাগবে না আপনার। আপনি সিসিটিভি ফুটেজ দেন আমারে, আমি সিসিটিভি ফুটেজ থেকে চিনে নেব। হ্যাঁ স্যার, ফুটেজ তো আছে, কিন্তু একটা সমস্যা হয়েছে যার কারণে এক সপ্তাহের ফুটেজ এখন আপাতত দেখাতে পারবো না। আগামী সপ্তাহে আসেন, আগামী সপ্তাহেতে আমি আপনাকে ফুটেজ দেখাবো, সমস্যা নেই। জাঙ্কুক আর কিছুই বলল না, মুড অফ করে সেখান থেকে বেরিয়ে গেল। আরে চিন্তা নাই, এক সপ্তাহ পর পায়ে যাবো ভাবে দিই। চিন্তা করিস কেন? বালের ভাবি আমার আজাইরা কথাবার্তা। দূর, এসব বাজারের কথা বাদ দেই। চল, আজকে তো আমাকে ক্লাস করাইতে হবে। চল কোচিং চল। এদিকে তুই বাসায় এসে জিমিনকে সব ঘটনা খুলে বলে। ছি, আজকে ফ্রেন্ড আমার কাম করে আইছিস তুই। সি আর মদ খায় সইতে পারছ না? তো মদ খেতে যাস কে লেগা? এক সেকেন্ড, ওই মুতের পানি তো আমি একা খাইনি, তুই তো খাইছিলি। তোর নেশা হয়নি? কি নেশা? তো আবার আমার এইসব জিনিস আমার বুঝছো কাপ করতে পারে না। আমার তো কি
কিছুই হয়নি। আমি একেবারে ড্রিঙ্কস খাওয়ার পর লিসা আইলো, লিসার লগে তোরে খুঁজলাম, খোঁজার পর লিসা আমার বাসায় দিয়ে গেল, আমি ঘুমায় পড়লাম। এরপর আর কি, কিছুই তো হলো না। তুই সে না উল্টা পাল্টা কাম করছিস, আমি কেমন করছি নাকি? আমি তো পুরো খুশি ছিলাম। তোর নেশা হয়নি, আমার নেশা কেন হইল রে? তোর যদি কলঙ্কের দাগ লাগতো তাহলে সেটা একটু শান্তি পেতাম, আমি কেন একা কলঙ্কের দাগ পাইলাম? হয়তো টাকা রান্দিস না, নাকি থেকে সিঙ্গেল পড়তেছে। আর চল তোর মনটা একটু ভালো করে দিই, চল কোচিং এ যাই, নতুন কোচিং আজাইরা লিমিটেড। আমি ভর্তি হইছি রে, তুইও হ। লিসা তো সারা রাত ঘুমায়নি, ওই ঘুমা, চল তুই আর আমি যা কোচিং করে। বিকেলের সময় হতেই জিমিন টেকে নিয়ে কোচিং এ যাওয়ার জন্য বের হয়ে পড়ে। কোচিং একাডেমিতে সুগা জিমিনের সাথে টেকে দেখে বেশ অবাক হয়। জিমিন এদিকে আসো। আসসালামু আলাইকুম স্যার, দেখেন আপনার জন্য গিফট নিয়ে এসেছি, আপনার নতুন স্টুডেন্ট, ওই আজকে থেকে এই কোচিং এ পড়বো। তে তখনও ঘোর লাগা চোখ নিয়ে নিচের দিকে তাকিয়ে জাঙ্কুকের কথাই ভাবছিল। আসলে কে তার সাথে রাত কাটিয়েছিল এগুলোই ভাবছিল, তাই সুগার চেহারার দিকে তাকায় নিতে। বুঝতে পারলাম, কিন্তু তুমি কাল রাতে? ও স্যার জানেন না স্যার, কাল রাতে এত জ্বর আইছিল আমার, আমি তো বিছানা থেকে উঠতে পারিনি। ও আচ্ছা, ওরে বাবা, তাই নাকি? আরে হ্যাঁ স্যার, তারপর জানেন না 3টা পর্যন্ত খালি এই কাজ তুই কাজ করছি। পরে মনে পড়লো তাহাজ্জুদের নামাজ পড়া দরকার, যতই অসুস্থ হোক। আমরা তো আবার ইমানদার মানুষ, জানি না মুসলমান তো, নামাজ তো পড়তে হবে। তারপর তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলাম, সারা রাত ইবাদতে কাটাইছি স্যার, এই জন্যই তো আসতে পারিনি। ইস, ভণ্ডামি করো আমার সাথে, একটা থাপ্পড় মারবো ধরা। যাও বেরো, ক্লাসে যাও। এই নতুন মেয়েরা একটু পিছিয়ে যেতে পারো না? জানোই তো আজকে ফিজিক্স ক্লাস, ফিজিক্স টিচার আবার আমাকে না দেখলে ক্লাসই শুরু করেন না। তাই আর জিমিনের মুড এমনিতেই খারাপ ছিল, তাই আর নতুন মেয়েটির সাথে ঝগড়া করলো না, চুপচাপ ক্লাসের মধ্যে বসেছিল। করে ক্লাসের মধ্যে এক সুদর্শন পুরুষ এগিয়ে নিল, যাকে দেখার সাথে সাথে এর চোখ দুটো বড় বড় হয়ে গেল। সারা বাচ্চা তুই? চান্দাবাজ মহিলা, তুই আমার কোচিং এ কি করছিস? চান্দা উঠছাইছো? চান্দা না রে, তোর মতো শয়তানগুলো রে থাপাইতে আইছি আমি, শালা বুইড়া। তোর তো আমি সিনিয়র ভাবছিলাম, এখন দেখি আমাদের সাথে পড়ছ, কয়বার ফেল করছস রে? জাঙ্কুকের এবার আর সহ্য হলো না, তের হাতটা টানতে টানতে অফিস রুমে নিয়ে গেল। অফিস রুমে নেওয়া মাত্রই তের মুখটা একেবারে থুতুর সাথে চেপে ধরলো জাঙ্কুক। কি করতেছিস কি আমার সাথে শয়তান বাড়া, লুচ্চা শালা? আমার ছাড়, আনালে কিন্তু টিচারের হাতে মাইর খাওয়ামু তোরে। ও আচ্ছা, মাইর খাওয়াবি? খাওয়া না দেখি। ফিজিক্স টিচারে কোন টিচার আইসা মারে দেখি, ডাক ডাক, টিচার করে ডাক, এখনই ডাক। কি আপনি টিচার? কেমনে চান্দাবাজ মহিলা, কথাটা শুনে কি আকাশ থেকে পড়লি নাকি? আকাশ থেকে তো পড়ার কথা, আপনার মতো চারো লোক কেমনে একজন টিচার হতে পারে এটাই বুঝতেছি না আমি। চুপ, একদম চুপ, আরেকবার ভাবি করলে একেবারে নাক নাক সব বদলাই তুমি তোর মুখের। এত সোজা, তুই আমার মারবি আর আমি তোরে ছাড়াতে পারি? শালা বাটপার টিচার, সর। জাঙ্কুক থেকে মারতে যাবে এর আগে সেখানে জিমিন চলে আসে। স্যার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ভুলটা আসলে আমার হয়েছে যে না বুঝা এই শয়তানকে কোচিং পড়তে এসে পড়ছি। বুঝতে একবার করেই ফেলছস, এখন থেকে জাস্ট দোয়া কর এর পরবর্তীতে যেন আমার সামনে না পড়স। এর পরবর্তীতে আমার সামনে পড়লে মুখের ভাষা না থাপ্পড়ের ভাষায় কথা কম তোর লোকে, আর পেয়াদবি রে ভদ্রতা শেখামু। আমার কসকেন দোয়া শালা তুই করবি, এর পরবর্তীতে নেক্সট টাইম যদি আমার সাথে দেখা হয় না, সত্যি জুতার বাড়ি মারমু তোর মুখের মধ্যে। কথাটা আর বেশি বাড়াতে দিল না জিমিন, টানতে টানতে দেখে নিয়ে গেল। পাগল হয়ে গেছস? আমাকে টিচার হয়, টিচার হয়, কোচিং এ টিচার হয়, কলেজে টিচার তোর না? ঠিক সেই মুহূর্তে তোর মোবাইলে তার মার কল আসে। কালকে কইছিলি রে তুই বান্ধবীর ফ্ল্যাটে ওঠার পর থেকে কি পিঠের মধ্যে নতুন পাখা গজাইছে? ও ফামু কইছিলাম মানে কি, বাসাতেই ছিলাম, বাথরুমে ছিলাম, ওরা দেখে নাই, না দেখে মানে খোঁজা শুরু করছিল। তোর ভান্ডামি তুই তোর কাছে রাখ, তোর বাবা বলছে তোর ফুফুর বাড়িতে উঠতে, যা আজকে যাবি তুই তোর ফুফুর বাড়ি। ধুর, চিনি না জানি না কোন জন্মের কোন ফুফুর বাড়ি যাবো আমি, শুনি এত কিছু জানি না, আজকে রাতের মধ্যে তোর ফুফুর বাড়ি দেখতে চাই, বাস এটা বলেই যে ফোনটা কেটে দিল। বাসায় গিয়ে প্যাকিং করতে করতে লিসার সাথে রাগারাগি করতে লাগলো। শালি বাচ্চা, একদিন আর মুখটা কন্ট্রোল হলো না, আমি হারাই গেছি এটা বলতে গেলি কেন? তা আর কি করতাম আমি শুনি, পাগলা কুত্তার মতো তোরে খুঁজছি, যখন পাইনি তখন বাধ্য হয়ে আন্টিকে জানাইছি। যদি অন্য কিছু হইতো তাহলে তো জানাই নাই লাগতো, তাই না? বাই দ্য ওয়ে, 2 দিন তোর ফুফুর বাড়িতে থাক, এরপর আমি আন্টিরে আর আঙ্কেলে ম্যানেজ করতেছি। হইছে কি রে? আরে ঢঙ্গের কথা আমার খুঁজে আসিস না, আসল কথা তো এটা, তোরটা খাইছি, তোরটা পড়ছি, তোর সহ্য হয়নি, কিপটা শালা। কয় টাকায় ভাত খাইছি আমি তোর? 700 টাকা, 500 টাকা, 500-700 না রে, 5000-7000 টাকার মতো খাবার খাইছস, কিন্তু আমি খোটা দিইনি। আমি তো কইলাম 2 দিন থাক, এরপর আমি আবারও এ বাড়িতে আনার ব্যবস্থা করতেছি তোরে। এমন কথা বাড়ালো না, সাথে সাথে নিজের কাপড় টাপড় গুছিয়ে নিজের ফুফুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। হাইওয়ে রোড প্রায় 1 ঘন্টা পার করে তাদের ফুফুর বাড়িতে চলে গেল। অন্যদিকে জাঙ্কুকও বাড়িতে গিয়ে শাওয়ার শেষ করে সেই মেয়েটির কথাই ভাবতে থাকে। সেই মেয়েটিকে চেনার তো কোনো উপায় নেই, সেই মেয়েটিকে দেখার জন্য আগ্রহ বাড়তে থাকে জাঙ্কুকের। সেই মেয়েটিকে চিনবে কিভাবে, কোনো কিছু তো মনে নেই, কয়েকটা দৃশ্য মনে আছে, সেই দৃশ্যগুলো কাউকে বলা যাবে না। জাঙ্কুকের শুধু মনে আছে সেই মুহূর্তে সে কিভাবে নিজের হাতে সেই বড় বড় অরেঞ্জগুলোকে উপভোগ করছিল। জাঙ্কুকের জানার কৌতূহল জাগে যে তার হাতে শেষে কতটুকু অরেঞ্জ ধরা পড়বে, তাই তো সেই নাবুজ শিশুর মতো কম্পিউটারে এগুলো সার্চ করতে শুরু করে। এদিকে তেও বিশাল একটা রাস্তা পাড়ি দিয়ে তার ফুফুর বাড়িতে চলে আসে। অনেকটাই সংকোচ হাতে কলিং বেলটা চেপে ধরে, সাথে সাথে বাড়ির চাকররা নেমে আসে। আপনি কি তে আমগো ম্যাডামের বাইজি? আচ্ছা হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, ফুফুজান আছে বাসায়, ওনাকে একটু ডেকে দিন না। আসলে চিন্তা করবেন না, ম্যাডাম তো একটু বাইরে গেছে, আপনার রুম দেখিয়ে গেছে, ওই যে 2 তলাতে যে রুমটায় লাইট জ্বালানো ওই রুমটাই আপনার। যান, সমস্যা সংকোচে উপরে ওঠে। উপরে 2টা রুমের মধ্যে তে অনেক বেশি কনফিউজড হয়ে যায়, 2টা রুমেরই লাইট জ্বলছিল। হুট করে দরজাটা খুলে ফেলায় জাঙ্কুক ভিতর থেকে ভয় পেয়ে যায়। চান্দাবাজ মহিলা, তুই আমার বাসায়? তোর বাসা মানে কি লুচ্চা বেটা? তুই আমার ফুফুর পাশে কি করস? সাথে সাথে তের নজর যায় জাঙ্কুকের কম্পিউটার টেবিলের উপর, যেখানে ভাসছিল 2 জনের আপত্তিকর কিছু মুহূর্ত। লুচ্চা বেটা নামটা তোর
হুদাহুদি দিইনি। শালা সারাদিন আকার চিনিস না তোমার সারা লিচ্ছে বেটা। ছি আস্তাগফিরুল্লাহ। চুপ একদম চুপ। আরেকবার তর্ক করলে তোর জিপটা টেনে ছিঁড়ে ফেলবো। শুটকি আলী কোন দিক থেকে আমাকে শুটকির মতো চিকন লাগে শুনি? শুটকির মতো সেক্সি স্লিম না তুমি, তবে হ্যাঁ যখনই চাপা শুটকির মতো চেহারাটা আমার মুখের সামনে এসে আমার সাথে ঝগড়া করো তখন তোমার মুখ থেকে শুটকির চাইতে জঘন্য গন্ধ বের হয়। কি এত বড় কথা? আমার মুখ থেকে গন্ধ বের হয়? আমার থুতু আপনি চেটে চেটে খেতেও পারবেন। পায়খানার মতো দুর্গন্ধযুক্ত জিনিস খাওয়ার বদভ্যাস তোমার থাকতে পারে, তবে আমার নেই। এক্সকিউজ মি মিস্টার, আপনি কিন্তু এবার অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলতেছেন। খবরদার আমার সাথে ভাবে। কথাটা পুরোপুরি শেষ করার আগে জাঙ্কুক তাকে একটা দিয়ে নিজের কাছে এনে তার থুতুটা এক হাত দিয়ে চেপে ধরে। খুব সহজে বাড়াবাড়ি করি না আমি, তবে একবার বাড়াবাড়ি করা শুরু করলে শেষটাও আমিই করি। তোর ভাগ্যটা অনেক ভালো রে, ইদানিং আমি একটা জিনিসটা অনেক প্যারার মধ্যে আছি, যার কারণে তোর ব্যাপারগুলো অনেক মাফ করতেছি। কিন্তু আমার ধৈর্যের ভাব পেয়ে গেলে না একেবারে টিকে থাকতে পারবি না। শক্তভাবে চোয়াল চেপে ধরে ব্যথায় কুকড়ে ওঠেতে, তবে জাঙ্কুক তাকে ছাড়ে না। তে এই প্রতিশোধ নিতে জাঙ্কুকের সিস্টেম বরাবর নিচের হাঁটুটা জোরে উঠাতে নেয়, কিন্তু অ্যাক্সিডেন্টলি সেই হাঁটুর ধাক্কাটা পড়ে জাঙ্কুকের পায়ে, যার কারণে তারা ব্যালেন্স হারিয়ে সাথে সাথে বিছানায় পড়ে যায়। সাথে সাথে মিলিত হয় দুজনের দুজোড়া ওষ্ঠাধর। এমন অপ্রত্যাশিত মুহূর্তে অপ্রস্তুত হয়ে পড়ে দুজনেরই থুতুপুতু খেয়ে যায়। তাই তাড়াহুড়ো করে উঠতে খেয়ে জাঙ্কুকের সিস্টেম পর চাপ দিয়ে ফেলে। নিজের এরকম হুট করে কাজে নিজে লজ্জিত হয়ে যাবে, তবে তার মুখে প্রকাশ করে না। তোমার সমস্যা তুমি? হ্যাঁ ওরে বাবা, আপনি তো এরকম ভাবে রেক করতেছেন যেন আমি ইচ্ছে করে হাত দিছি। চেনে পিচ্ছি মার্কা সিস্টেম আপনার, আগে জানি ভুলবশত হাত দিতাম না। কথাটি ছিল মাত্র কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় জাঙ্কুক, অতঃপর থেকে উত্তর দেয়, ডোন্ট ওয়ারি ডিয়ার, আমার বাগানের কলার সাইজ ছোট কিংবা বড়, তোমার মুখে কিংবা তোমার টানেলে একটাতেও ঢুকাবো না। সো এরপর থেকে হাত দিয়ে চেক করতে হবে না। ডাবল মিনিং কথা শুনে কান দিয়ে ধোয়া বের হতে থাকে। অতঃপর উত্তর দেয়, ইচ্ছে করে আমি করিনি, বুঝতে পারছেন, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। ও রিয়েলি? হাত ছোটাছুটি স্টাইলের সাথে তো কথা স্টাইলে কোনো মিল নেই তোমার। অবশ্য তোমার দোষ নেই, এটাই দুনিয়া, চেহারা দেখলে বোঝাই যায় না কার মনে কি চলতেছে। ঠিকই বলছেন, আপনাকে দেখলে বোঝা যায় না যে আপনি রুমের ভিতরে লুকিয়ে লুকিয়ে মেয়েদের মাংস পিনতে সাইজ দেখে বেড়ান। কি কি বলো তুমি? সত্য কথা শোনাতে আমি কি কান ভরা হয়ে যায় আপনার? কেন, যা দেখছি তাই তো বলতেছি। এখনো তো আপনার কম্পিউটারে ওই যে আপনার অপকর্মের ছাপ এখনো প্রতিচ্ছবিতে দেখা যাচ্ছে, দেখুন। আরো একবার তার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে জাঙ্কুক, সাথে সাথে কম্পিউটারটি বন্ধ করতে চলে যায়। আসলে জাঙ্কুক তো এগুলো দেখছিল নিজের রাতের সঙ্গীকে খুঁজে বের করতে, কিন্তু এরকম সার্চিং যে তার মান সম্মানে আঘাত আনবে তা তো জাঙ্কুক ভাবতে পারেনি। কম্পিউটার অফ করলে অপকর্মগুলো আর চাপা পড়ে যাবে না। ছি, এই দামড়া বয়সে এইসব। ছি আস্তাগফিরুল্লাহ। কথাটি শুনে মাত্র জাঙ্কুকের ধৈর্যের বাঁধ একেবারে শেষ হয়ে গেল। সাথে সাথে তার গলাটা চেপে ধরে নিজের মুখের সামনে নিয়ে আসলো। শান্তাবাস মহিলা, সমস্যা কি তোর? যখন থেকে পরিচয় হয়েছে মাথাটা একদম খাই যাইতেছস আমার। আমার কি ঠেকা পড়ছে নাকি আপনার বালে মাথা খাইতে? আসেন কেন আমার চোখের সামনে? ওরে বাবা, আমি তোমার চোখের সামনে আসি? ওকে, ফার্স্ট টাইম দেখা কই হয়েছিল? রাস্তায় চাঁদাবাজি করছো আমার সাথে, ওইটা না হয় অ্যাক্সিডেন্টলি দেখা হয়েছে। এরপরে দেখা কই হলো? আমার কোচিং সেন্টারে। আর থার্ড টাইম দেখা কই হচ্ছে? আমার বেডরুমে। এই তিনবার দেখা করে তিনবারই মাথা খাইছো আমার, তাও আমি ধৈর্য ধরে আছি, এটা তোমার সাত কপালের ভাগ্য। আশ্চর্য আমার সাত কপালালা, হিসাবে দেখতে গেলে মেন দোষটা তো আপনারই। যদি প্রথমবারে লিচামির মতো আমার উপরে ধাক্কা না খেতেন, তাহলে সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম, ফিফথ টাইম যতবারই দেখা হইতো আমি আপনার মাথা খাইতে আসতাম না। এখন আপনার মধ্যে সমস্যা, আপনার আগাগোড়া লিচামিতে ভরা, এটা আমার দোষ। খবরদার আরেকবার যদি আমার ক্যারেক্টার নিয়ে কথা বলো, একবার না 100 বার বলবো, 1000 বার বলবো, যেটা সত্য সেটাই বলবো। আপনি একটা ক্যারেক্টারলেস, আপনি একটা লুচ্চা। কথাটা শোনা মাত্রই জাঙ্কুক টাচ করে তার চুলের মুষ্টিটা চেপে ধরলো। বারবার মানা করতেছি আমার সাথে মুখ চড়াইতে, তাও তো শিক্ষা হইতেছে না। আরেকবার তোরে মনে করাই দিই, এটা কিন্তু রাস্তা না, এটা কিন্তু আমার কোচিং সেন্টার না, এটা আমার বাসা। উল্টা পাল্টা কিছু করলে না, এখানে একেবারে তোমার মুখের ভেতরে এক বালতি সিমেন্ট ঢেলা দিব, আর মুখের পকপকানি একেবারে বন্ধ করাই দিব। কি জাঙ্কুক, তুই ওর সাথে কি করতেছিস? ছাড়বে। নিজের মার সাথে তর্ক করলো না জাঙ্কুক, সাথে সাথে তেকে ছেড়ে দিল। তোমার ভাই থেকে বলবা আমার চোখের সামনে যেন ঘুরঘুর না করে, আর নাহলে কিন্তু আর একটা চুলে আর অবশিষ্ট রাখবো আমি। কথাটি বলে সেখান থেকে চলে গেল জাঙ্কুক। মা, তুমি কিছু মনে করো না, ওর আসলে মাথা তার কয়েকটা ছিঁড়া, মাথা তার যে ছিঁড়া সেটা প্রথম দেখাতেই বুঝে গিয়েছিলাম। ও, তাহলে ওকে ভালোভাবে চিনে দেখা যাচ্ছে। আচ্ছা, এসব কথা পরে জানবো, আগে আসো নিচে আসো, সবাই মিলে আগে খাবারটা শেষ করি। জি মেজে চলে যেতে তে মনে মনে বলতে লাগলো, শালা বাচ্চা কি যেন বলছিলি, আমার মুখ থেকে কথা বের হয়, আজকে থুতুওয়ালা খাবার খাওয়াবো তোরে। যেই কথা সেই কাজ, তে দেরি করলো না, সাথে সাথে কিচেনে চলে গেল জিমকে সাহায্য করার জন্য। জিম প্রথমে সাহায্য নিতে চায়নি, কিন্তু তের জোরাজোরিতে আর তেকে মানা করেনি। খাবার প্লেটগুলো তের হাতে আসতে নিজের গোপন কাজটা সেরে ফেলতে এক বাটি সুপের মুখে নিজের থুতু খুব ভালোভাবে মিশিয়ে দিল, অতঃপর সেটা ডাইনিং টেবিলের উপরে রেখে আসলো। এখনো কেউ খেতে বসেনি, তে পানি নিয়ে ফেরত যাবে এরকম অবস্থায় দেখলো যে প্লেটটিতে মানে যে বাটির মধ্যে থুতু মিশিয়েছিল সেই বাটি হাতে নিয়ে বসে আছে মিস্টার আরেন। তে সাথে সাথে মানা করতে যাবে এর আগে 1 চামচ স্যুপ মুখের মধ্যে তুলে নিল আরেন। ক্ষুধা এত লাগছিল নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আজকে স্যুপটা তো দেখি অন্যান্য দিনের চেয়ে একটু বেশি মজা হয়েছে, অনেক ভালো রান্না করছে জিম তুমি। হায় আল্লাহ, এ কি করলাম আমি? আঙ্কেলকে স্যাক খাওয়াই দিলাম। থাক, আঙ্কেল তো স্যাক খেয়ে অবশ্য মজাই পেয়েছে। আল্লাহ জানে আর কি কি দিন দেখা
লাগবে আমার। খাবার টেবিলে পৌঁছার সময় জাঙ্কুক বারবার তীর অস্থিরতা নোটিস করে। কোনো একটা আকামতি করেছে এটা জাঙ্কুক বুঝতে পারে, কিন্তু কি আকাম করেছে এটা বুঝতে পারে না। তবে জাঙ্কুক আর তেকে উদ্দেশ্য করে কোনো কিছু বলে না সেখানে। খাবার শেষ করে তে নিজের রুমে চলে যায়। তে, তুমি যদি ঘুমিয়ে না পড়ে তোমাকে কিছু জিজ্ঞেস করার ছিল। আন্টি আসেন না, বসেন। কি জিজ্ঞেস করবেন করেন? না মানে আমি জানতে চাচ্ছিলাম আসলে জাঙ্কুক তোমাকে মারছিল কেন? তের তো মন চাইছিল এখনই জাঙ্কুকের নামে A to Z রিচামের কথা বিচার দিয়ে দিতে, কিন্তু তে সেটা করতে পারবে না, কারণ প্রথম দেখার কথা জিজ্ঞেস করলে তে কি বলবে? ওই হোটেলের সামনে তাদের দুজনের প্রথম দেখা হয়েছিল। এক্ষেত্রে তো তে সেখানে একটা গোপন অতীত লুকিয়ে আছে যেটা সবার সামনে বলা যাবে না। এক্ষেত্রে তে নিজেও ফেসে যাবে। তাই তো বলতে লাগলো, ফুপি আপনি যেমন ভাবছেন এরকম একদমটা না। তাহলে কেমনটা আমাকে খুলে বলো, তোমাদের প্রথম দেখা কোথায় হয়েছিল? আরে ফুপি, সে লজ্জাময় প্রথম দেখার কথা কিভাবে যে বলি জানেন না। প্রথম দেখা হয়েছিল জাঙ্কুক ভাই কোচিং সেন্টারের সামনে। আমি রোডের ওই পারে ছিলাম, আর এই পার থেকে যা দেখলাম, প্রথমে একটা চুমা, তারপর দুইটা চুমা, পরে তিনটা চুমা, 4-5টা চুমা আমার জাঙ্কুক ভাইয়ের গাল একেবারে ভরায় দিল। কি বলছো এসব? কোন নিতে চুমাইয়া দিনে দুপুরে আমার এই সুন্দর পোলাটা সবার সামনে খাই দিল শুনি? আরে ফুপি, মেয়ে মানুষে খাই দিলে তো কাছেই হইতো, কিন্তু কাহিনীটা পুরো উল্টা হয়ে গেছে জানেন না। দিনে দুপুরে এত মানুষের ভিড়ে 7-8টা ইসলামি রে আপনার এই সুন্দর পোলাটার পুরো খাই দিছে। আমার জাঙ্কুক ভাই কত চিৎকার করলো নিজেকে বাঁচাইতে, কি আর করে ওনাদের সামনে কি আর পারে বলেন? এগুলাকেই তো আমার পোলাটা একদিন ধরে কেমন জানি চুপচাপ হয়ে গেল গা। সম্মানে আঘাত পড়লে সবাই তো এমন চুপচাপই হয়ে যায়। একদম ঠিক কথা বলছেন ফুপি, শরীরের সম্মানই আসল সম্মান। আজকে যখন জাঙ্কুক ভাইকে এই বাসে দেখলাম তখন আমি সকালের ঘটনাগুলো ওনার সামনে বলতে লাগলাম, আর উনি হুট করে আমার গলা টিপে ধরলেন। পরে বুঝতে পারলাম বিষয়টা আসলে সম্মানে আঘাত লাগছে, তো আমার এসব কথা বলা ওনার সামনে একদম ঠিক হয়নি। বাদ দাও গো মা, বাদ দাও। কি আর কমু, পোলাটা পুরো বাপের মতো হয়েছে। ওর বাপের তো আমার সামনে কতবার হিজলারা কত জায়গায় ধরলো, আস্তাগফিরুল্লাহ। এখন তো দেখতেছি আমার জামাইয়ের মতো আমার পোলাটাও হিজলা ভয় পায়। কি আর করবো, একই তো বংশের। এদিকে জাঙ্কুক নিজের রুমে বসে বসে সেই নাইটির কথাই ভেবে যাচ্ছিল, যার সাথে সে সময় কাটিয়েছিল। কোনোভাবেই সেই মেয়েটির চেহারা মনে করতে পারছিল না। কে ছিল ভাই তুমি? সোনালিচ্চ মহিলা আসলি আর আমার সাথে মজা নিয়ে চলে গেলি, একটু স্মৃতিও রেখে দিলি না। হয়েছে বাদ দে, ঝমান তো নিয়েই গেছে জানোয়ার, এখন এসব ব্যাপার লাভ আছে? 5 সেকেন্ডের জন্য হতভম্ব হয়ে গেল জাঙ্কুক। কথাটা সে মনে মনে বলছিল, তার মা কিভাবে জানলো ব্যাপারটা? এমনি ভাবলাম মতো টাকা থাকতে হবে আমার দিকে, আমি সবই জানি। কিভাবে জানলা তুমি? কে বলছে তোমাকে? ইউনিউ না সুগা? ইউনিউ সুগা থেকে জানা লাগবো আমার ভাস্তিতে ওই বলছে সব। তাছাড়া এইসব নরমাল, তোর বাপের সাথে হইছে, তোর লগে হইছে, সমস্যা কি? এরকম কতবার ছুঁয়ে দিল তোর বাপের আমার সামনে। তোর বাপেও তোর মতো ছটফট করছে উল্টাপাল্টা জায়গা স্পর্শ করার কারণে, কিন্তু লাভ কি? এসব জিনিস ভুলে যেতে হয়, মনে রাখতে নেই। তুইও ভুলে যা বাবা, তোর সম্মান এখনো আছে। হোয়াট? আপুর সাথে এরকমটা হয়েছিল? তাহলে তুমি আব্বুকে বিয়ে করছো কেন? আব্বুকে বিয়ে করতে একবার লজ্জা লাগলো না আম্মু? ছি, ওরা এরকম ছোটখাটো কারণে কেউ বিয়ে বন্ধ করে নাকি? রাস্তাঘাটে চলতে গেলে 10টা পুরুষের মধ্যে 5টা পুরুষের সাথে এরকম হয়, ইটস নরমাল। এর জন্য বিয়ে কে বন্ধ করে? আমি আর বাকি 8-10টা ছেলের মতো না, যে আমাকে ছুঁইছেই তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারবো না। ওরা তুই তো বলে 5-6 জন মিলে ছুঁইছে। কে বলছে তোমাকে এসব বাজারের কথা? আমাকে একজন ছুঁইছে, আর বিয়ে করলে আমি একজনই করবো। তার বাচ্চা থাপড়া মধুরা কি বলতেছিস না বলতেছিস তুই এসব? প্রথম স্পর্শ পায় কি মাথা নষ্ট হয়ে গেছে? কোনো হিজলা রে আমি পুতের বউ হিসেবে মানলাম না তো। হোয়াট? কি বলতেছিস? হিজলা? কে হিজলা? কোন হিজলা? কি বলতেছিস এগুলা? ওরে বাবা, এত নাটক করতেছিস কেন? সম্মান যা যাওয়ার তা তো নিয়েই গেছে, এখন মিথ্যা বলে লাভ আছে? তে আমায় সবই খুলে বলছে। এরপর জিন A to Z সব কথাই জাঙ্কুককে খুলে বলে, যা শোনার পর জাঙ্কুক রাগে গসগস করতে থাকে। শালি চাপাসুট কি আরে, ওরে তো আজকে আমি পুরো ভত্তা বানাবো। জাঙ্কুক তাড়াহুড়ো করে তের রুমে যেতে নেয়, কিন্তু জিনের জন্য আর তা পারে না। সকাল হতেই তে কলেজে যাওয়ার জন্য রেডি হয়। জাঙ্কুকের অফিস ছিল, তাই তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে থাকে, কিন্তু আরেমের আদেশে তেকে নিয়ে বের হতে হয়। আরেমের আদেশ ছিল তেকে যেন কলেজে ড্রপ করে দিয়ে আসে, তাই তো জাঙ্কুক আর মানা করে না। নীরবে গাড়ি চালাতে থাকে তের সাথে। সারাটা রাস্তায় তারা দুজনেই চুপচাপ বসেছিল। কিছুক্ষণের মধ্যেই তে কলেজের সামনে চলে আসে জাঙ্কুক। আউট? কি? আই সেড আউট। আর কতক্ষণ মায়ের মতো আমার গাড়িতে বসে থাকবা? বের হও। ইস, ছাতা পড়া আপনার সাথে গাড়িতে করে আসছি, আর নাহলে আপনার মতো পেঁচামার্কা মুখের মানুষের সাথে গাড়িতে বসে লং ড্রাইভের বালের ইচ্ছা নাই আমার। শালি সুটকি, আমার হাতে তাপ্পর খাওয়ার খুব শখ জাগছে না তোর? তারা তো শখ পূরণ করতেছি আমি। এটা বলে গাড়ি থেকে নেমে জাঙ্কুক এক টান দিয়ে থেকে বের করতে লাগে। তেও জাঙ্কুকের সাথে তর্কাতর্কি করতে এক পর্যায়ে জাঙ্কুকের টাস করে একটা থাপ্পড় দিয়ে দিল তেকে। সাথে সাথে এক থাপ্পড়টা খেয়ে মেঝেতে পড়ে গেল। জাঙ্কুক আর দেরি করলো না, গাড়িতে বসে এক টানে গাড়িটা চালাতে শুরু করলো। তের হাত এখনো তার গালের মধ্যেই, হতভম্বের মতো তাকিয়ে আছে জাঙ্কুকের যাওয়ার দিকে। শালা লিচ্চা বেটা, তুই আমার সম্মান নিয়ে গেলি? আমি যদি তোর সম্মান নষ্ট না করছি আমার নামও তেই না। অথবা একটু পরে কলেজে ঢুকতেই তার 2 বান্ধবীর সাথে দেখা হয়ে গেল তের। কিরে, নিজের ফুপির বাসায় কেমন সময় কাটালি? বাল কাটাইছি আমি। ওমা, এটা তো গোসলের সময় আমরা প্রতিদিনই কাটি, এটা নতুন কি? ধুর, সারা মাথার এমনি খারাপ আছে জাঙ্কুক ভাইয়ের লেখা। আমার মাথাটা আরো খারাপ করিস না জিমি। জাঙ্কুক ভাই, জাঙ্কুক স্যার কবে থেকে তোর ভাই হলো শুনি? বালের ভাইলাকে অনেক আগে থেকে জানছি আমি, শুধু কালকে। ধুর, অন্য মানুষের কথা বাদ দে। তোর ওই 3 ফুট আলা জাঙ্গিয়ার বয়ফ্রেন্ড যাতে খুঁজতেছস, ওরে মনে করতে পারছস? কিছু মনে পড়ছে? চেহারা সামথিং?
কি বল মনে করবো আমি কোনো কিছু তো মনে পড়তেছে না, কোনো হইছে একটা ছিলাম না, শুধু 3 ফুট আলা জাঙ্গিয়ার কথা মনে আছে আর ওর চুলের সাইজগুলো মনে আছে। চুলের সাইজগুলো জানো অনেক বড় বড় ছিল পেছন দিয়ে, আমি এরকম ভাবে মুট করে ধরছিলাম। তো কি মুট করে কেন ধরছিলি রে বান্ধবী? কেন ধরছিলাম মানে সরাই দিতে ধরছিলাম, আর কেন ধরবো? ওফ চুপ থাকতে তোরা। দেখ ছিটা জাঙ্গিয়ার ভিত্তিতে কোনো মানুষকে খুঁজে বের করাটা সম্ভব না। আমাদের একটা লিস্ট করতে হবে, ওই দিন ওই ক্লাবের মধ্যে কে কে ছিল না ছিল ওগুলো যদি বের করি তাহলে হয়তো বা মানুষটাকে বের করা সহজ হবে। আচ্ছা দোস্ত একটা কাজ তো করতে পারি, আমরা ওই হোটেলের ওই এলিভেটরের সামনে সিসিটিভি ফুটেজটা উঠাই, দেখি ওখান থেকে তো বোঝা যাবে যে লোকটা আসলে কে ছিল। একদম ঠিক বলছিস রে। আই চল ছুটির পরে আমরা যাই ওই হোটেলে, তারপর সিসিটিভি ফুটেজটা উঠাই। কলেজ ছুটি পরে যাবি? ছুটির পরে তো আমার কোচিং আছে রে, দাঁড়া স্যারে ফোন দিই। হ্যালো জিমিন বলো। হ্যালো স্যার, দুঃখের কথা আর কি বলবো স্যার, আমার দাদি আজকে বাথরুমে পিছলা খায় হার্ট অ্যাটাক করেছে স্যার। আমার দাদি আর পৃথিবীতে নাই। সিরিয়াসলি কি বলতেছো এসব? তোমার দাদি না গত মাসে মারা গেল? হ্যাঁ রে স্যার, আপনি তো বুঝেন নাই, আমার দাদা তো 4টা বিয়ে করছে স্যার। আমার 4টা দাদি, একটা দাদি মরছে, এখন আরেকটা বললো। আর পরের দুটো কবে মরবে আল্লাহই ভালো জানে স্যার, আমি তো আজকে কোচিংয়ে আসতে পারবো না। আরে আচ্ছা বুঝতে পারছি, টেক ইওর টাইম। কি রে ভাই, ছুটি না লাগে দাদিকে মারা লাগে? কি করবো, আমার দাদা বিয়ে করছে দাদা, তো জনসংখ্যা যেহেতু বাড়াইছে জনসংখ্যা কমানোর দায়িত্বটা আমার না। এদিকে জাঙ্কুক সে রেস্টুরেন্টে বসে একের পর এক ড্রিঙ্কস করে যাচ্ছে এবং সে মেয়েটিকে মনে করার চেষ্টা করে যাচ্ছে। কি রে ভাই, কোন না কোন ফিতা পড়া মাইয়া কলগাল নাকি অনলাইনে এত টেনশন করে নাও আছে? না তোমার এটা কোনো কলগাল ছিল আর না তো ফিতা পড়া মাইয়া ছিল। ওরে বাবা এত শেয়ারে কেমনে গস, তোর না কোনো কিছু মনে নেই? কোনো কিছু মনে নেই এটা সত্যি, কিন্তু কাপড় খোলার সিন মনে আছে, কাপড়গুলো ফিতার ছিল না, এতটুকু তো শিওর আমি। শালা খোঁজা যেহেতু শুরু করছি খুঁজে তো পাবোই, কিন্তু বারবার মদ খালি তো আর ওই মেয়েটা ফিটা পাবো না। বাড়ির এই উত্তেজনা আমার মধ্যে কি লাগা কাজ করতেছে? ওই শালির তো এটা ফার্স্ট টাইমই হওয়ার কথা, ফার্স্ট টাইম হওয়ার কথা কি ফার্স্ট টাইমে ছিল, তাহলে অলকের লাগা আমার সন্ধান করতেছে না। উফ ড্যাম ইট, খুঁজবো কোন দুঃখে রে? ফিতা পড়া মেয়ে কি আমার মাইন্ডসেটে খুঁজে নাকি? আমি শিওর ওটা কোনো ফিতা পড়া মেয়া, তুই হকস কিংবা না কস এটাই সত্যি, আর নাহলে তো তরে অন্তত খুঁজতো। শালির ইচ্ছে বেটে খুঁজতেছে না তো কি স্যার, আমি তো খুঁজতেছি আর খুঁজে বাই করবি। চল সিসিটিভি ফুটেজ বারে কোন দিন আবার জিজ্ঞাসি, যতদিন প্যারা রাখবো ততদিনে বাইক শটগুলো আমার সিসিটিভি ফুটেজ দেবো না। এদিকে তখন কেউ নিজের বান্ধবীদের সাথে সেই আজারা লিমিটেডের স্টাফের সাথে কথা বলতে থাকে। স্টাফ থেকেও একই কথা বলে যে সিসিটিভি ফুটেজ আসতে অন্তত 5 দিন সময় লাগবে, যা শোনার পর তার মনটা একদম ভেঙে যায়। ধুরবাল, আমার সাথে এরকম কেন হয় আমি তো বুঝি না। ঠিকই আছে এক খাম হতে পারি ঠকঠক কইরা, যা কাম হয় তা তো হয়েই গেছে, এখন মানে কান্নাকাটি করে কি বাল ফলাবে শুনি? বড় কথা আকাম করছস 3 ফুটা জাঙ্গা আলা, ভাবতেই কেমন লাগে, কোন গরিবের লোকে করছস কে জানে? এমনি কইতেছস কেন? জাঙ্গা 3 ফুটা হলে কি হইব? শালা হ্যাপি আগুন মাল ছিল জানিস না? ওরে বাবা চেহারা ঠিকঠাক মনে করতে পারছস না, আবার বলতেছস আগুন মাল ছিল, শালা আস্তাগফিরুল্লাহ। কি ব্যাপার জিমি, তুমি এই জায়গায়? আপনি এই জায়গায়? লা ইলাহা ইল্লাল্লাহ দাদি হইয়া গেল নদিল্লাহ। চুপ ইয়াদব মেয়ে, একটা থাপ্পড় দিয়ে ধরা, মিথ্যা কথা বলে বলে আমার থেকে ছুটি নাও। স্যার দেখেন আপনি যেমনটা ভাবতেছেন এমন একদম না, আসলে আমরা এখানে ঘুরতে আসিনি, একটা সিসিটিভি ফুটেজ উঠাতে এসেছিলাম। ও আচ্ছা তাই নাকি? তাহলে তোমার পেছনে ওই শুটকি কাঁদতেছে কেন? কান্না করতেছি কারণ সিসিটিভি ফুটেজ এক সপ্তাহ আগে দেওয়া যাবে না। সিসিটিভি ফুটেজ দেখ বা না দেখ তাতেও কিংবা তোর কি, আমি তো কিছুই বুঝতেছি না। ভাইয়া আসলে সিসিটিভি ফুটেজটা লাগতো কারণ আমার আসলে মানিব্যাগ হারিয়ে গেছে, আর মানিব্যাগে সব টাকা টেক ছিল, তাই আসলে একটু কান্না করতেছে। জাঙ্কুক আর তাদেরকে কিছু বলে না, স্টাফের উদ্দেশ্যে তাকিয়ে বলে সিসিটিভি ফুটেজটা কিন্তু আমার এক সপ্তাহের মধ্যে লাগবে, যদি আর না দিতে পারেন তাহলে কিন্তু আপনার হোটেলে খবর আছে। কেন আপনার সিসিটিভি ফুটেজ লাগবে কেন শুনি? কেন লাগবে না লাগবে এর কৈফিয়ত কি আমার তোকে দেওয়া লাগবে রে? জাঙ্কুক আর বেশি কথা বলে না, তের হাত টেনে থেকে গাড়িতে বসিয়ে পড়ে, অতঃপর বাসার উদ্দেশ্যে রওনা দেয় টেকে নিয়ে। গাড়িটার একটা কথা হয় না তাদের মাঝে, রুমে গিয়ে এইতে রেস্ট নিতে থাকে। এই টাইমে জিমিনের কল আসে। শালি মাত্র একটা গরম নিউজ পাইলাম রে। কে তোর সাথে ওই দিন যে ঘটনাটা ঘটছিল ওই দিন একই টাইমে ওই ক্লাবের মধ্যে জাঙ্কুক স্যার, সুগা স্যার আর ইউনুস স্যারও ছিল। এগুলো তো হইতে পারে তোর সাথে যার অ্যাক্সিডেন্টটা হয়েছে এই 3 জনের মধ্যে কেউ। কথাটি তার কানে যাওয়ার মাত্র তার ঘুম একদম ভেঙে যায়, সাথে সাথে উঠে বসে। ভাই এই কথা আমার মাথায় কেন আসে নাই? তের এক সেকেন্ডও দেরি করে না, চুপি চুপি পায়ে জাঙ্কুকের রুমের ভিতরে ঢুকে যায়। তখন জাঙ্কুক রুমের ভিতরে ছিল না, তে আস্তে আস্তে জাঙ্কুকের আলমারির সামনে গিয়ে এক একটা ড্রয়ারে কাপড়গুলো চেক করতে লাগে। চেক করার সময় জাঙ্কুকের রুমে যে স্পিকারটি ছিল সেটি টুমটুম আওয়াজ করছিল ব্লুটুথ কানেক্ট করার জন্য। তের কাছে এই আওয়াজটা এতটা বিরক্তকর লাগছিল যে তে নিজের মোবাইলের সাথে ব্লুটুথটা কানেক্ট করে ফেলে। অতঃপর আবারও জাঙ্কুকের কাপড় চোপড় চেক করতে শুরু করে, খুঁজছিল জাঙ্কুকের আন্ডারওয়্যারগুলো দেখতে কেমন, ওইগুলোতেও কি 3-4টা করে ফোঁটা আছে, জাঙ্কুকও কি ফোঁটাওয়ালা জাঙ্গিয়া ইউজ করে কিনা এটাই খুঁজছিল। কিছুক্ষণ পর কাঠঘাটা জিনিস তের হাতে আসে পৌঁছালো, অনেকগুলো রং বেরঙের ক্যাভিন গাইলে আন্ডারওয়্যার, কিন্তু একটাতে তো ফোঁটা নেই। যাক আলহামদুলিল্লাহ, আর যেই হোক এই খাটিসটার সাথে আমার অন্য কিছু হয়নি। আমার আন্ডারওয়্যারের সাথে কি সম্পর্ক তোমার? ওটা তো তোমার সাইজেরও না, আর তাছাড়া এই মেশিন তো তোমার নাই। সো কাহিনী কি? আসলে জাঙ্কুক ভাইয়া আমার না ক্যালভিন ক্লাইনের একটা ওড়না হারিয়ে গেছিল, এই জন্য আমি ওড়নাটা আপনার রুমে খুঁজতে আসছিলাম। ভাগ্যিস ক্যালভিন ক্লাইনের বোরখা হারিয়ে গেছে বলস নাই। আচ্ছা ভাইয়া এখন আমি যাই, হ্যাঁ আমার কাছে
হুট করে জীবনে একটা মেসেজ চলে আসে, একটা লিংক দেওয়া। সেই লিংকে কোনো কিছু না বুঝেই ক্লিক করে সাথে সাথে ব্লুটুথে আপত্তিকর কিছু সাউন্ড ভেসে উঠলো আর তার মোবাইল স্ক্রিনেও। জাঙ্কুকের রুমে সাউন্ড বক্সে জোরে জোরে আপত্তিকর সেই সাউন্ডগুলো বারবার স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল। জাঙ্কুক বড় বড় চোখ নিয়ে তাকায় তার দিকে। আমি কিছু করিনি, আমার সাথে কানেক্টেড না। একটু আগে দেখছিলাম ফুপির মোবাইলে ব্লুটুথ অন, মনে হয় ব্লুটুথের সাথে কানেক্টেড হয়ে গেছে। দাঁড়া, স্টপ, একদম স্টপ, এখানেই থাক, আমি 1 মিনিটের মধ্যে আসতেছি। জাঙ্কুক বড় বড় পা ফেলে একেবারে নিচে নেমে আসলো। তখন জিন সংসারে কাজ ফেলে সবেমাত্র মোবাইলটা নিয়ে বসলেন। ছি আম্মু, এক পা তো কবরে, আরেক পা নিয়ে কি করবা তুমি? হ্যাঁ, এইসব কাজ করতেছো, লজ্জা করে না? আল্লাহর কাছে কি জবাব দিবা? ছি, আমারই লজ্জা লাগতেছে আম্মু, আমারই লজ্জা লাগতেছে। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এটা বলেই জাঙ্কুক তাড়াহুড়ো সেখান থেকে চলে গেল। হায় রে আমার পোলা, বাচ্চাটা হিজলাতে চুমা খায় মাথাটা নষ্ট হয়ে গেছে। তোর কবিরাজি পানি খাওয়াইতে হবে তাড়াতাড়ি। জাঙ্কুক ভাইয়া, এখন কি যাবো নিচে রুমে? রুমে যাবি, সমস্যা নেই, কিন্তু এর আগে একটা প্রশ্ন উত্তর দে। পরশুদিন রাতের বেলা তোর ওই যে লম্বা বান্ধবী, ও কোথায় ছিল শুনি? নিচের কথা জিজ্ঞেস করতেছেন? ওই দিনকার রাতের বেলা আমরা আসলে ভাইয়া কিভাবে যে বলি, ওই বাড়ির মধ্যে ছিলাম, একটু ড্রিঙ্কস করার জন্য গেছিলাম। তোর কি একসাথে ড্রিঙ্কস করছিস নাকি কেউ হারায় গেছিল, এরকম কোনো কিছু? কেন ভাইয়া আপনি হুট করে এসব কোশ্চেন কেন করতেছেন? দেখ, তোর কাছ থেকে লুকায় লাভ নেই। আমার একটা ফ্রেন্ড বুঝছো, মদ খাওয়ার পর কোনো হুঁশ ছিল না, একটা মেয়ের সাথে কিছু একটা করছে। এখন আর মনে পড়তেছে না মেয়েটাকে। কি? কোন ফ্রেন্ড? আপনার কোন ফ্রেন্ডের সাথে এরকম হয়েছে? নাকি কি না, চুপ হয়ে আছেন কেন? বলে না নাকি, কার সাথে? ওই ইউনু, ওই যে লুচ্চার মতো যে টাকা থেকে, ওই ফ্রেন্ড। কোন ফ্রেন্ড সেটা তোকে বলতেছি, কিন্তু এর আগে তুই বল, তোর কোন বান্ধবীর সাথে এরকমটা হয়েছে বল। আসছে, আমি আগে কেন বলবো? আগে আপনি বলবেন, এরপর আমি বলবো। তোর বল, মেসেজ আমার খারাপ করে যা, তোর কিছু কমই না। বেরো আমার রুম থেকে, কিচ্ছু করলা। কেন বলবে না? আমাকে বলতেই হবে, কেন বলবে না বলে? তুই রুম থেকে আপসে বেরোবি নাকি তোর থাপড়া বের করবো কোনটা? এটা বলেই জাঙ্কুক জোর করে থেকে রুম থেকে বের করে দরজাটা লক করে দিও। 1-2 ঘন্টা পর জাঙ্কুক বের হলো নিজের বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। গাড়ি নিয়ে বের হবে, ঠিক সেই সময় আরেম জাঙ্কুককে ডেকে পাঠালো। তোর সাথে ইম্পর্টেন্ট কথা আছে আমার, তোর সাথে তোর বিয়ে ঠিক করছি আমরা। ফাইজলামি করতেছ আমার সাথে? মাথা ঠিক আছে তোমাদের? আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। কেন বিয়ে করতে পারবি না? কি কমতি আছে মেয়েটার মধ্যে? মেয়েটা তো মারাত্মক সুন্দরী। যত সুন্দরী হোক, আমি বিয়ে করতে পারবো না। আমার ব্যক্তিগত নারী আছে বাবা, আর আমি বিয়ে করলে আমার ব্যক্তিগত নারীকে করবো। ওরে বাবা, কোত্থেকে টপকা দেয় ব্যক্তিগত নারী? এত বছর তো ছিল না, এত বছর তো এটাই বলে আসছি তোর পছন্দ থাকলে বল। এখন যেহেতু আমরা পছন্দ করছি, এখন মতো হচ্ছে তোর ব্যক্তিগত নারী আছে। কই সে নারী? দেখা আমাকে। এত অধৈর্য হইতেছো কেন? আমি নিজেও খুঁজতেছি, খোঁজা শেষ হলে তোমাদের সাথে দেখা করাবো। কথাটি বলেই জাঙ্কুক গাড়ি নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল সুগাদের সাথে দেখা করার উদ্দেশ্যে। ওরে বাবা, কিপটা জাঙ্কুক দিয়ে আমাকে ট্রিট দিতেছে রে। কি খুশি সংবাদ পাইলি রে? আমার এই ফিতে পড়া ভাবিরে খুঁজে পেয়েছো? ইউ আর রাইট ব্রো, বলতে গেলে 90% শিওর পাই গেছি। আজকে তোর বান্ধবীকে তো তোরা দুজন দেখছস, ওকে দুজনের মধ্যে একজনই ছিল আমার সাথে। কি কস না কস, কেমনে বুঝলি তুই? কেমনে আবার? আমার ছোট বোনকে ওই বলছে ওর একটা বান্ধবীর সাথে এরকম একটা কাহিনী হয়েছে। কোন বান্ধবীর সাথে হয়েছে এটা বলে নেই, কিন্তু বলছে যে হয়েছে। সো এই জন্যই আমি শিওর এই দুজনের মধ্যে একজন ছিল আমার সাথে। মিথ্যা কথা বলছে তোর বোন, তোর বোন মিথ্যা কথা বলছে রে। ওই দুজনের মধ্যে একজন তোর সাথে ছিল না, এটা আমিই গ্যারান্টি। কারণ ওই দিন রাতের বেলা আমি ওদের দুজনকে নিচে দেখছিলাম। তাহলে ওরা দুজন যদি নিচে থাকে, তাহলে তোর সাথে কে ছিল? কি বলতেছিস এগুলো তুই? সামনে একটা জিনিস তো নোটিসই করি নাই, ওই দিন তোর বোনের 2 বান্ধবীকে তো আমরা দেখছিলাম, কিন্তু কোনো জায়গাতে আমরা দুজন তোর বোনেরে পাইনি। এমন তো না যে তুই তোর বোনের সাথে টাইম স্পেন্ড করতেছিলি। কথাটি শুনে মাত্র জাঙ্কুকের পায়ের নিচ থেকে যেন মাছটাই সরে গেল, মুখ থেকে শুধু একটা কথাই বেরোলো, হোয়াট দ্য ফাক। ভালোই কথা বল, মাথা ঠিক আছে তো? আমার বোন নিয়ে আমার বউ বানাই দিতেছ শালা। ওরে বাবা, তুমি নিজের বোনের লোকে ঝিঙ্গানা না হয়ে করতে পারবা, আর আমি কইতে গেলে দোষ? চুপ মাথা লাফার, আর একবার যদি প্রমাণ ছাড়া উল্টাপাল্টা কথা বলছ না, তো জায়গা মতো ভূতা বানাই দেবো আমি। আহা, কামড়াকামড়ি করতেছিস কেন? তাছাড়া ইউনো যেটা সন্দেহ করতেছে, আমি কিন্তু সেম জিনিসই সন্দেহ করতেছি। তোকে ভালো সন্দেহ, তোরা তোকে ফুটালে চামড়ার ভিতরে ঢুকে রাখ। আমি এই ব্যাপারে একটা কথাও শুনতে চাই না। হ্যাঁ, শুনতে চাবি কেমনে? ফিতালা মাইয়া ফেলবা যে বেদিন লোকের এতে কোপাকপি করছিস, ওটা তোর বলবে গেছে শালা লিচ্চা। তোর কাছে তো পুরো জাতির বই না অনিরাপদ। শালা মাতাল লাফারের বাচ্চা, কতবার কখনো আমি আমার বোনের লোকে কিচ্ছু করি নাই। আর যদি কিছু কইরাও থাকি, তাহলে তো ইচ্ছা করে করি নাই, নেশা অবস্থায় করছি। ধুলো বাড়ার বিচুগুলা আবার কামড়াকামড়ি শুরু করছিস। আচ্ছা, একটা কাজ করতে পারি তো, আমরা কনফার্ম হওয়ার জন্য একটা কাজ করি, তোর বান্ধবীর ফোন দেই, ওরে একটা কথা দিয়ে বাড়ি মারি, দেখি ওই কি বলে। তো যেই কথা সেই কাজ, অবশেষে তারা ইউনুর মোবাইল দিয়ে জিমিনের নাম্বারে একটা কল করলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার পরিচয়? ওয়ালাইকুম সালাম, আমি আসলে আপনার ওই বান্ধবীর নাম্বারটা চাচ্ছিলাম। বান্ধবী? কোন বান্ধবী? কিভাবে যে বলি, আসলে ওই দিন আপনার কোনো একটা বান্ধবীর সাথে আমার অ্যাক্সিডেন্টলি ক্লাবের মধ্যে একটা ঘটনা ঘটে যায়, ওনার নাম্বারটা চাচ্ছিলাম। কি তিন নাম্বার? তার মানে ওইটাতে তের সাথে আপনি ছিলেন? এই নাম শোনা মাত্র জাঙ্কুকের পায়ের নিচ থেকে যেন মাটিটাই সরে গেল। কয়েকক্ষণের জন্য জাঙ্কুক পুরোপুরি ফিজ হয়ে যায়, অতঃপর উত্তর দিল, হ্যাঁ, ওনার নাম্বারটা দেওয়া যাবে? তোর নাম্বারে আমি গোষ্ঠী কিনে ছিলাম, ফোন নির্পুকুর চাবড়া গরিবের পোলা। মেয়ে মানুষ থেকে কি শুধু কুকুরানি বেড়ে যায়? মেয়ে মানুষ থেকে সহ্য হয় না? আমার বান্ধবীদের খাই দিচ্ছে সারা করে শালা। আমার কথা কি বুঝছো? অবশ্যই বুঝতে
ওয়েল পরস্ত 3 ফুটালে চিংড়া শালা আমার বান্ধবীটা খাই দিছস আমার বান্ধবীটা না খাইয়া ওই দাইতে আমার কাছে আইতি তোর মেশিন বরাবর 3টা কোপ লাগাইতাম এরপর তোর মেশিন 3 ফুটা চাঙ্গা ফুটার ভিতরে ঢুকাইতাম শালা জাঙ্কুক জিমিনের কথা শুনে এত বড় টাক্স কি খায় যে উত্তরে কি বলবে কিছু বুঝতে পারছিল না কথা কথা বলে গেল লুচ্চা বেড়া নাকি মোবাইলে টাকা শেষ হয়ে গেছে পরস্ত 3 ফুটালে চাঙ্গিয়া শালা লুচ্চা বেড়া আমি তো এটাই বুঝতেছি না তোর মতো গরিবের পুত কেমনে ক্লাবে মদ খেলো রে চুরি চামারি করস না রে হায় আল্লাহ তুই কেমন টাইপের মালিয়া চলে এই কথাটা জাঙ্কুক মনে মনে বলল কি রে কথা কইতেছস না কারে গরিবের পুত তোর লোকে খুব তাড়াতাড়ি দেখা হইতাছে তোর জেলের ভাত না খাওয়ানো পর্যন্ত আমি জীবনের শান্তি নাই জাঙ্কুক আর কথা বাড়ালো না সাথে সাথে মোবাইলটা কাট করে দিল এই তো সবে শুরু এরকম আঁকা মারিছো জায়গায় জায়গায় মেয়ে গড়াতে ছুটা বেরি খেবা শালা ফ্লিকচা তোর না আমার কাজিন কানে জাঙ্গাও বদনাম হইছে আর আমার নাম্বারটা দিয়ে কল করছস এখন যদি পুলিশ আমারে ধরে তোর পুলিশের সারা কুষ্টি পানি আমি শালা বদনাম তো আমি হইছি আমি তো পাচ্ছিলাম কেউ তারপরে খাই দিছে তাহলে দোষ বারবার আমার কি লেগে পড়তেছে রে বন্ধু কত এখন কেন দেখিলাম আকাম করার সময় হুঁশ ছিল না শালা আমারও বলে একই কথা কস শালা তুমি করে মা খাওয়া হিজলা করে ওকে সারা দেবো এরপর আমি দেখবো তুমি কত দূর হুঁশ থাকে অন্যদিকে জিমিন দেখে ভিডিও কলে এই টু জেড সব ঘটনাই খুলে বলে কি ফোন দিছিল লোকটা কে ছিল জিজ্ঞেস করছ না যে গরিবের পুত এটা তার আমি পরিচয় জিজ্ঞেতাম সাকি কি কাকু করলি এটা তুই কতদিন ধরে লোকটা পরিচয় জানার লেগে ছটফট করতেছি আমি বাবা এই শয়তান মেয়ের পরিচয় লাগবে তোর দে পরিচয় আমি দিতেছি শালা একটা লিচ্ছা বেটা শালা ফুইনির পুত শালার কত বড় সাহস শালা আমার ফোন দিছে ইচ্ছা মতো ভুটকা দিছি তোর বোকা বাচ্চা মাঝে ভাবশালী আকামের কাম তো একটা পারস না আকাম করে বয়ে থাকোস আকামের তো নিজে শুলে লাগে বয়ে আসছিস তুই ভুলে যাস না ধুর তোর লোকে কথা করে কুষ্টি খেলে আমি ফোন দিবি না আমি ওরে বাবা ওই 3 ফুটানা চাঙ্গা পড়া বেটা লেগা ঝগড়া লাগতে আসছিস তুই আমার লোকে দাঁড়া বেটারা আরেকবার ফোন দিয়ে বুক করবি আর কথা বলার না রাগে জিমিনের ফোনটা কাট করে দিল অন্যদিকে চাঙ্কুকও গাড়ি নিয়ে বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে পুরোটা রাস্তাতে চাঙ্কুক সেই রাতে ঘটনাগুলোকে মনে করার চেষ্টা করে কিন্তু আসলে পুরোপুরি ঘটনা তো চাঙ্কুকের মনেই ছিল না মনে ছিল কয়েকটা দৃশ্য যে দৃশ্যের মধ্যে ডুবেছিল চাঙ্কুক সেই দৃশ্যগুলো কাউকে বলা যাবে না চাঙ্কুকের শুধু মনে আছে সে অরেঞ্জগুলোর স্বাদ কিভাবে নিচ্ছিল আর কিভাবে মেয়েটি কাতরতার সুর চাঙ্কুককে আরো বেশি মোহিত করছিল এইসব ঘটনাই চাঙ্কুক মনে করতে থাকে সেই রাতে ঘটে যাওয়া ঘটনাটি যে তের সাথে ঘটেছিল এটা ভাবতেই চাঙ্কুকের মনের ভিতরে অজানা এক অনুভূতি জাগান দিতে থাকে যা এতদিন তের প্রতি কখনোই কাজ করেনি কেনা কাছে ভালো মেয়ের পরিচয় জানতে গেলাম আমি দয়াল রে দয়াল যারা এতদিন কল্পনায় বউ বানাইছি তারা বাস্তবে একেবারে ভুল বানায় দিত কিছুক্ষণের পথ পাড়ি দিয়ে চাঙ্কুক অবশেষে বাড়িতে এসে পৌঁছালো এই মুহূর্তে সে তার সম্মুখীন হতে চায় না তাই তো ডিরেক্ট নিজের রুমে চলে গেল চাঙ্কুক ভাইয়া আপনারই অপেক্ষায় ছিলাম এতক্ষণ তের কণ্ঠ কানে যাওয়া মাত্র চাঙ্কুক চোখ ফিরে তাকায় তের দিকে এই প্রথমবারের মতো তের প্রতি চাঙ্কুকের মনে এক অজানা অনুভূতি জাগান দিতে থাকে কাল পর্যন্ত যে মেয়েকে ডাইনি বলে সম্বোধন করতো আজ তারই প্রতি এক বিশেষ দুর্বলতা কাজ করছে চাঙ্কুকের মনের ভেতরে কিছুক্ষণ চাঙ্কুক এভাবে তাকিয়ে থাকার পর অবশেষে নিজের হুঁশে ফেরত আসে এত রাতে আমার রুমে কি হ্যাঁ আমার আন্ডারওয়্যার চুরি করতে আসো কি সত্যি আন্ডারওয়্যার চুরি আসলাম একটা কাজে আমার আপনার মতো মানুষের জন্য অপেক্ষা করি আমি তোর কোনো ভালো কাম করতে পারলাম না আমি সরি যা বের হয় এখন আপনার এই বন্ধুর নামটা বলেন নাম শুনে বেরিয়ে যেতেছি আমি কোনো নামটা বলতে পারবো না আমি নাও আউট পারবেন না মানে কেন পারবেন না আপনার মুখে একটু ফসকা পড়ছে যে নাম বলতে পারবেন না আমার বন্ধু নাম বলতে মানা করছে এর জন্য নাম বলতে পারবো না এখন তুই বেরোবি নাকি থাপড়া বের করবো তোরে আমি বুঝলাম না নাম বলতে মানা করলো কেন কারণ ওই পুরাই শোকে পড়ছে তোর লিচ্ছা বান্ধবী ওই রাতের বেলা আমার বন্ধুটা লুটো পিঠা খাইছে বেচারা শোকেতে বেরিতে পারতেছে না আমার বান্ধবী ওর লুটো পিঠা খাইছে আর আমার মনে ছাড়া দিছে সকালে কি ঘুম থেকে ওঠার পর বিছানার উপর যে লাল পরত পড়ছিল ভার্জিনিটি ওগুলো কি চোখে পড়েনি আপনার বন্ধুর ওরে বাবা কথাটা তো এমনি করে যেন 15টা সেকেন্ড টাইম ছিল 15 তো ফার্স্ট টাইমই ছিল বিছানার উপর যে কলা রস পড়েছিল ওগুলো কি চোখে দেখেনি তোর বান্ধবী আমার বান্ধবী তো নেশাগ্র অবস্থা ছিল কোনো হুঁশই ছিল না তাই নিজে বাঁচতে পারিনি আপনার বন্ধুর কি নিজের আর সহ্য হইল না কুরকুরানি বেড়ে গেছে তো একটা মেয়েরা দেখা হুটহাট করে ঝাঁপায় পড়লো তোর বান্ধবীর মধ্যে কি বাল ছিল রে যে পুরো ইচ্ছে করে ঝাঁপায় পড়বো পোলার ড্রিঙ্কসে ওই দিন মাল মেশানো ছিল এই জন্য নিজেরা কন্ট্রোল করতে পারিনি আর নাহলে পুরো একদম চরিত্রবান ইচ্ছে করে কোনো মেয়ের উপরে ঝাঁপায় পড়েনি শেষের কথাটি শুনে মাত্র তে নিজের মনের মধ্যে একটু শান্তি খুঁজে পেল আচ্ছা আপনার বন্ধু করে কি হ্যাঁ বলা তো ঠিক না কিন্তু দেখ ছেলে ভালো কিন্তু করে একটা খারাপ কাজ গাড়ি ব্যবসা করে বুঝছোস মানে গাড়ি চুরি করে সপ্তাহে গাড়ি চোর সারা আগে মোবাইল চোর ছিল বুঝছোস পরে আস্তে আস্তে ব্যবসা উন্নতি হয়েছে মোবাইল থেকে এখন গাড়ি চুরি করে হায় আল্লাহ এই তোমার নিয়তি অনেক কিছু বলেন না আমার বান্ধবী আমার সাথে দেখা করতে চায় কে তোর বান্ধবী তবে আমার বন্ধু জীবনেও দেখা করবো না বুঝছোস দেখা করবো না মানে কেন দেখা করবে না কোন মুখে দেখা করবো কত বেচারা এমনি চোর আর তোর কোন বান্ধবী লোকে জানি আজকে কথা হয়েছে তোর বান্ধবী বেচারার ইচ্ছা মতো ধুলাই দিছে বুঝছোস আরো কইছে জেলে ভাত খাওয়াবো বেচারা তো ভয়ে একাকার অবস্থা আরে পাগল জীবনের কথা ভেবে নাকি আমার বান্ধবী তো কোনো পুলিশ টুলিশ কেসে যাবে না ও জাস্ট একটু দেখা করতে চায় তোর বান্ধবী দেখা করতে চায় বুঝলাম কিন্তু আমার বন্ধু দেখা করতে চায় না এখন যা রুমেতে বেরো জাঙ্কুক ভাইয়া এমন করতেছেন কেন আমার বান্ধবী দেখা করতে চায় আপনার তো বন্ধু লাগে আপনি যদি একটু রিকোয়েস্ট করেন তাহলে সেও
বান্ধবী, তোর চোখের পানির কারণ কি? আমার চোখের পানির কারণ কি মানে আমার বান্ধবী খুঁজতে আমি কাঁদবো না তো কে কাঁদবো কর? হুট করেই চাঙ্কুকে দুটি হাত ধরে চাঙ্কুকে একদম কাছাকাছি চলে আসে। সাথে সাথে এক প্রকার শিহরণ বয়ে গেল পুরো চাঙ্কুকের শরীরে। মনে করতে লাগলো সেই রাতের ঘটনাগুলো। নিজের অজান্তে চাঙ্কুকের দৃষ্টি চলে গেল তের ওই দুটো বুকের উপরে। চাঙ্কুক হাইটে লম্বা হয় স্পষ্টভাবে তের বুকের ভাঁজগুলো বুঝতে পারছিল। সাথে সাথে চাঙ্কুক নিজ চোখটা সরিয়ে ফেললো। চাঙ্কুক ভাইয়া প্লিজ, আপনি ছেলে তো দেখা করা সম্ভব না। প্লিজ প্লিজ ভাইয়া, আপনি একটু রিকোয়েস্ট করেন না দেখা করতে, আমার বান্ধবীটা তো মরে যাবে। এই কথা জাঙ্কুকের কানে গেল, তবে দৃষ্টি আটকে গেল তের এই ফোলা দুটো ঠোঁটের মধ্যে। কান্নার কারণে ঠোঁট দুটো অলরেডি ফুলে গিয়েছে। জাঙ্কুকের মনের ভিতরে এক অজানা অনুভূতি কাজ করতে লাগে। এই অনুভূতিতে তে আর বেশিক্ষণ থাকলে একটা অঘটন ঘটে যাবে। জাঙ্কুক সাথে সাথে নিজের হুঁশে ফেরত আসলো। যা সর, আমার হাতে লাগতে খাওয়ার আগে এখান থেকে সর, বালের নাকা কান্না আমার থেকে থাকবে না। এটা বলেই জাঙ্কুক ধাক্কা মেরে মেরে তেকে রুম থেকে বের করে দিল। শালা খাটাস বেটা, একবার নিজের ওই পাট্টারে খবর পাই, এরপর তারে ধু মারবো না। এভাবেই কেটে গেল আরো কিছুদিন। তে পাগলের মতো সে লোকটাকে খুঁজতে লাগলো, তবে কোথাও কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না। এক সপ্তাহ হয়ে যাওয়ার পর তে সেই হোটেলে স্টাফের সাথে কথা বলে সিসিটিভি ফুটেজের জন্য, কিন্তু তারা আবারও একই কথা বলে সিসিটিভি ফুটেজ আরো এক সপ্তাহ পরে আসবে। এই কথা শোনার পর তে রাগারাগি করে সেখান থেকে চলে আসে। কাটতে থাকলো এভাবেই দিনগুলো। তে প্রতিদিনই এখন জাঙ্কুকের কোচিং এ যায়। জাঙ্কুকের কোচিং এ এক প্রকার বাধ্য হয়ে তে পড়াশোনা করছে আরএমের আদেশে। আসলে তের তো কোনো ইচ্ছা ছিল না জাঙ্কুকের চেহারা দেখার। জাঙ্কুকের কোচিং এ আসার পর তে প্রতিনিয়তই দেখতে থাকে জাঙ্কুকের বন্ধু বান্ধব কারা। কেন জানি তে বারবার সন্দেহ হয় ইউনুর প্রতি। তাই বারবার মনে হতে লাগে তার সাথে রাত কাটানো সে লোকটা আর কেউ না, ইউনুই হবে। তের এই সন্দেহের দৃষ্টি আর কেউ নোটিস না করলেও জাঙ্কুক বেশ ভালোই নোটিস করতে পারে। জাঙ্কুক বুঝতে পারে তের মনে কি চলছে। তের এভাবে ইউনুর দিকে তাকিয়ে থাকা জাঙ্কুকের একদম সহ্য হয় না। কি বেশি ভালো লাগছে আমার বন্ধুরে? কাজে টিকা বিয়ে করে দিই তোদের? আমাকে বলতেছেন বিয়ে? তাও আর আপনার এই লুচ্চা বন্ধুরে? আস্তাগফিরুল্লাহ। তোর চোখের দৃষ্টি আর মুখের কথার সাথে তো কোনো মিল নাই। মিল পাবেন না তো, কারণ আপনার তো একটাই কাজ, আমাকে বকাবাজি করা। সাথে সাথে জাঙ্কুককে দুই হাত দেয়ালের সাথে চেপে ধরে আরেক হাতে তের চোয়ালটা শক্তভাবে চেপে ধরে দাঁত কটমট করে তেকে বলতে লাগলো, বিনা কারণে বদনাম দাস কেন আমারে? আমি বকাবাজি করি তোরে? আমরা যদি ইচ্ছুক বান্ধে না মানে কেমনে লাগবে নাকি এটা? আপনার মুখের গন্ধ তো আপনার সামনেই আসছে না, আবার আপনি চুম্মা সাই এখান থেকে। কোচিং শেষ হতেই জাঙ্কুক তেকে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো বাসার উদ্দেশ্যে। তের মুড অফ ছিল, তাই জাঙ্কুক তের উদ্দেশ্যে বলতে লাগলো, তোর বান্ধবীরে বলে দিস আমার বন্ধু তার সাথে দেখা করতে চায়। কি? কখন? কবে? বলছিল তো আজকেই দেখা করতে। এখন তোর বান্ধবী যদি ফ্রি থাকে? ও ফ্রি আছে, ও ফ্রি আছে। কোথায় দেখা করবে এটা বলেন? যেখানে শেষ দেখা হয়েছিল সেখানেই, রুম নাম্বার 69। ওকে দিন দেন, ওনাকে বলে দিই আজকে যেন তে ওইখানে থাকে, আমার বান্ধবী যাবে ওনার সাথে দেখা করতে। তে বাসে পৌঁছাতেই জিমিনা লিসাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে, ওই গোলামের ফুতলাকে দেখা করতে যাবি, তোর লজ্জা নেই? রুচি কত খারাপ তোর! একটা মানুষকে না দেখে কেমনে তার নামে এরকম আজে বাজে কথা বলতে পারিস তুমি? ওরে বাবা, ওই চোরটারে দেখার কি আছে রে? না দেখে তো কয়ে দিছি যে শালা চুরি করে। আর দেখছস তোর ভাই তো হয়েছে যে চোর ছিল। আমার কি মিনে দেখা লাগে না দেখে কণ্ঠ শুনে বুঝা যায় সব, বুঝছস? চুপ থাক তুই, আমি তো কিছু জানি না। আমি আজকে যাইতেছি ওর সাথে দেখা করতে। যা যা, একবার নিজেকে খাওয়ায় শান্তি হয়নি, আরেকবার খাওয়ায় যা। একবার না 100বার খাওয়াবো, তোর সমস্যা কি? খাওয়াস তোর বান্ধবী দুধ না তুই? হ্যাঁ বাল খাওয়াই আমি, মেজাজটা আমার খারাপ করস। উফ বাল তোরা থামবি? শোন তুই যাবি ঠিক আছে, যাওয়া উচিত, কিন্তু একটা সেফটি ব্যাপার আছে, আমরাও যাবো বুঝছস? দেখা তুই একা করিস সমস্যা নেই, কিন্তু দেখিস তোর যাতে কোনোভাবে ব্ল্যাকমেল না করতে পারে। সন্ধ্যার দিকে জাঙ্কুক বাসা ছিল না। এই সুযোগেই আরএমকে বলে গ্রুপ স্টাডি নাম করে বাসা থেকে বেরিয়ে পড়লো। বললো আজকে লিসার বাসা থাকবে। আরএমও আর তাকে বাধা দিল না। তাই চলে গেল প্রথমে লিসার বাসায়, তারপর সেখান থেকে নাইট ক্লাবে। লিসা আর জিমিনকে নিস্তারে রেখে নিচে একলা একলা চলে গেল রুম নাম্বার 69 এর দিকে। সেখানে যেতেই তে দেখলো দরজাটা আনলক ছিল। তে দরজা খুলে ফেললো। সাথে সাথেই তেকে পেছন দিয়ে কেউ একজন চোখের মধ্যে পট্টি বেঁধে দিল। আমি তোমার ধ্বংস, তোমার অস্তিত্ব, তোমার সুখ, তোমার চোখের কান্নার কারণ, তোমার দুঃখ সবই আমি জানি। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, তোমার বংশবৃদ্ধির মেশিনের মালিক আমি। কথাটি শেষ করে এতে কাপন্ত ও সাইন করা যান। কি এটা? বিয়ের কাগজ, হালাল করবো তোমাকে, জাস্ট ট্রাস্ট মি এন্ড সাইন ইট। তে আর একটা প্রশ্ন করে না, সাথে সাথে চোখ বন্ধ করে সাইন করে দেয় সেখানে। আজকে রাতে কথা বলবো, এখন আই হ্যাভ টু লিভ টাউন। এটা বলে তে কিছুক্ষণ পর কাপা কাপা হাতে চোখের পট্টিটা সরিয়ে ফেলে। সাথে সাথে দেখতে পায় রুমের ভিতরে আরো একজনেও নেই। সাথে সাথে রুম থেকে বেরিয়ে আসে, মুখে ছিল একটা স্নিগ্ধ হাসি। কিরে দেখছিস ওই গোলামের পুত্রে? হ্যাঁ না রে, দেখা সৌভাগ্য এখনো হয়নি। দেখছিস না এটা তখন ব্যাট খেতেছিস কেন ভেটকি মাছের মতো? ভ্যাট খেতেছি মনের সুখে, চল তোকে মিষ্টি খাওয়াই। ওরে বাবা, মিষ্টি খাওয়াবি? কোন দুঃখে? বিয়ে করছি আমি। কি দুঃখে? বিয়ে করছিস মানে? কার লোকে হাঙ্গা বানাইছিস তুই? যে আমার ভার্সিটিতে টিকেছে তার সাথে বিয়ে করছি। তাই রুমের ভিতরে ঘটে যাওয়া প্রতিটা ঘটনা লিসা এবং জিমিনকে খুলে বলে। আকাম্মা না আমার
সামনে বিক্রি মারাইতেছো সালিসি। তোর মতো লিখছে না আরেকটা দিক নাই, কি বুঝা পেপারে সাইন দিয়ে দিচ্ছি। বুঝলাম না, পেপারে সাইন দিয়েছে তো কি হয়েছে? আমার কি বাপের কোনো সম্পত্তি আছে যে সাইন নিয়েছে দেখে আমার সম্পত্তি নিয়ে যাবো? আমার বিয়ে করছে, আমি রাজি হয়ে গেছি। পাল করছো তুমি, একটা চোরের বিয়ে করছো, হইছো চুন্নি। এখন থেকে আসলে চুন্নি তুই। তোর জামাই কি করে? গাড়ি চুরি করে। আর তুই কে? তোর গাড়ি চোরের বউ চুন্নি। আরো কিছু বলতে যাবে জিমিনকে, সেই সময় দেখতে পেল মেইন গেট দিয়ে ইউনু ক্লাব থেকে বেরিয়ে যাচ্ছে। ইউনুকে দেখার পর তের মনের ভিতরে এক অজানা অনুভূতি জাগান দিতে থাকে। তের সন্দেহ হতে লাগে তার সাথে অন্য কারণ না, হয়তো বা ইউনুরই বিয়ে হয়েছে। এত রাতে তোরে জায়গায় কি কাজ? কথাটা শুনে আমার চৈতের যেন আকাশ থেকে পড়লো। মাথা ঘুরে তাকাতেই ঠাস করে একটা থাপ্পড় তের গালে লাগলো। ব্যথায় তের চাপা টনটন করে উঠলো। সামনে ঘুরে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুকে রক্তবর্ণ চোখ নিয়ে তাকায় তের দিকে। অতঃপর তের হাতটা সজারো টান দিয়ে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। গাড়িতে বসে গালের চাপাটা জোর করে ধরে ফেলে জাঙ্কুক। কি করছো স্যার? তোর ঠোঁট ফোলা কেন? কার সাথে আকাম করছো সেখানে? ছাই নয়, আমার ঠোঁটটা আগে থেকে স্ট্রবেরির মতো ফোলা। আর তাছাড়া কার সাথে আকাম করিনি আমি। আর যদি করেও থাকি তাতে আপনার কি? আমার ব্যাপারে নাক গলাতে আসবেন না। একদম ঠিক কথা বলছো, আমার কিছুই আসে যায় না, কিন্তু আমাদের ফ্যামিলি অনেক কিছু আসে যায় রে। আমাদের দায়িত্ব আমাদের বাসায় আসছিস না, যদি রাস্তায় আকাম করে বেড়াস এই লাইবিলিটিস কে নিবে বল? এর চেয়ে ভালো একটা কাজ করি রে, আঙ্কেল আন্টিরে সব জানাই দি। তুই যে নাইট ক্লাবে ছিলি আর ঠোঁট যে ফোলা ছিল এটাও জানাই দি। কি বলো? আপনি বিনা কারণে আমাকে ব্ল্যাকমেল করতেছেন? দেখেন আমি কোনো আকাম টাকাম করিনি, আপনার কসম। আমি এখানে আসছিলাম আমার বান্ধবীর সাথে। ওই যে আপনার বন্ধুর সাথে দেখা করবে আমার বান্ধবী, এর জন্য সঙ্গ হিসেবে আসছিলাম। এই যে বেশি কোনো কিছু জানি আমি সত্যি। এইবারের জন্য তোরে মাফ করতেছি। এর পরের বার থেকে এরকম কোনো জায়গায় তোরে দেখলে তোর হাড্ডি গুটি ভাঙলাম একেবারে সত্যি। তো এরপর কিছুক্ষণে পথ পাড়ি দিয়ে তারা দুজনে বাড়িতে চলে যায়। বাড়িতে যেতেই তে নোটিস করে তার মোবাইলে একটা কল এসেছে। কলটা সাথে সাথে রিসিভ করতে। হ্যালো, কে বলছে? কে আবার? আপনার হালাল পুরুষ, আপনার উষ্ঠাধরের স্পর্শের মালিক, আপনার একমাত্র ব্যক্তিগত পুরুষ। আজকেই তো বিয়ে করছেন, ভুলে গেলেন? আপনি নাম্বার পেলেন কোথা থেকে আমার? যেখানে তোমাকে এখন পেয়ে গেছি সেখানে তোমার নাম্বারটা অতি তুচ্ছ একটা ব্যাপার। কথাটা শুনে বেশ লজ্জা পাইতে অতঃপর বলতে লাগে, আচ্ছা আপনি আমার সামনে কেন আসেন না? আমাদের সম্পর্কে যে অবস্থা, এখন আপাতত আমি তোমার সামনে আসলে তুমি হার্ট অ্যাটাক করবা নিশ্চিত। তবে অপেক্ষা করো, সময় মতো তোমাকে বিগ একটা সারপ্রাইজ দেবো ডিয়ার। সেই সারপ্রাইজটা কবে দেবেন? আপনাকে দেখার অপেক্ষায় আছি আমি। দেখার অপেক্ষা তো আমিও থাকি, আজকেও তো দেখতেছিলাম। কিন্তু হুট করে দেখলাম তোমার ভাই ঢাকাঢাকি করে তোমাকে নিয়ে গেল। আরে ধুর, ওই শালার তো নামই নিবেন না আমার সামনে। শালা ভাতাই মা, খায় দেওয়ার কোনো কাজ কাম নেই, আমার পিছে পড়ে থাকে। কেন জান, কিছু হয়েছে নাকি? আরে শালা ভাতাই মা, খায় দেওয়ার কোনো কাজ কাম নেই, আমার পিছে অধিকার খাটায়। আমার উপর অধিকার খাটানোর ওই কে? শালা ভাই শালা আমার পিছে লেগেই আছে। এই আপনার না গাড়ি আছে? রাস্তাঘাটে শালারে একটু পঙ্গু টঙ্গু করে দেন না, বিছানার উপর পড়ে থাকুক কয়েক মাস। ওরে বাবা, তুমি তো ডেঞ্জারাস। নিজের ভাইরে পঙ্গু করে প্ল্যান করতেছো? ভাই? কোন শালার ভাই ওটা আমার? ওরা আমি ভাই মানে নাকি? শালা ওইরা আজ ওইটা বসছে আমার জীবনে। বুঝলাম, অনেক দিনের রাজসীমা আছে জাঙ্কুকের উপর তোমার। আর নয় তো কি, শালা বাচ্চা সব ব্যাপার না গলে দেখায় আমার। আমি কি পড়বো, কই যাবো না যাবো, কি খামো না খামো, এসব ব্যাপারে না গলায়। কেমন তোমার কে তো? আচ্ছা আপনার না গাড়ি আছে, গাড়ি দিয়ে উড়াই দেন না শালার, একটু চ্যাঙ্গালা খাওয়ান না। বুঝলাম জান, বন্ধু লাগে তো তাই চ্যাঙ্গালা খাওয়াইতে পারতেছে না, আর আগে সেও খাওয়াইতাম। আচ্ছা এখন ফোনটা রাখি। আর হ্যাঁ, আমাকে হুটহাট কল দিও না, আমি একটু কাছে বিজি থাকি তো। ও হ্যাঁ, আপনি তো আবার চোর। চুরির টাইমে অবশ্য মোবাইলে রিং বাজতে সমস্যা, ধরা হয়ে যাওয়ার চান্সেস থাকে তাই না? শালি কোনো চোর না আমি, ওটা তোর ভাই মজা করছে তোর লগে। দেখছেন এলাকা তো শালাই দেখতে পাই না আমি। কি মিথ্যা কথাটা করছে? এতদিন আমি ভাবতেছিলাম কোন চোরের লগে আমার কি কি হয়ে গেছে আল্লাহই জানে। আচ্ছা শালার কথা বাদ দেন, আপনার নামটা কি? কি নামে ডাকবো আপনারে? আমার তো কোনো ভালো নাম নাই, তুমি একটা দিয়ে দাও না। আচ্ছা আজকে থেকে আপনার নাম আন্ধার মানিক। তারাচাঁদ। যেহেতু আপনাকে অন্ধকারে জীবনে পাইছিলাম তাই এই নামগুলোই বেস্ট। ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হলে ভুলেও তোমার নাম রাখতে দেব না। তো এভাবেই কেটে যায় আরো একটা সপ্তাহ। তে প্রতিদিনই এখন জাঙ্কুকের কোচিং এ যায়। জাঙ্কুকের কোচিং এ ইউনুকে দেখলেই তে কেন জানি সন্দেহ হয়। তাই আজকে সন্দেহের বসে তে ইউনুর সামনে তে প্রথমবারের মতো নিজের হাজবেন্ডকে নিজের ইচ্ছায় কল করলো। সাথে সাথে ইউনুর প্যান্টের মোবাইলটি বেজে উঠলো। তের সন্দেহ আরো বেশি গাঢ় হয়ে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল ইউনুর দিকে। ব্যাপারটা তের কাছে খটকা লাগলো। এখন আমি কি করবো জিমিন? আমার তো অনেক সন্দেহ হইতেছে। সন্দেহ দূর করার একটাই উপায়, সারে প্যান্টটা খোলা রাখবো। জাঙ্গিয়া না রাখা পর্যন্ত শান্তি নেই। যদি জাঙ্গিয়া ফুটা বেড়ায় তার মানে বুঝতে হবে এটাই তোর গরিব বয়ফ্রেন্ড, মানে গরিব জামাই। জিমিনে একটা দুষ্ট চালাকি করে বসলো। ইউনুর পাশে যেতেই ঠাস করে বলে পড়ে গেল ইউনুর প্যান্টটা টান দিয়ে। ওর প্যান্টটা পুরোপুরি মাথা থেকে নামলো না, তবে যতটুকুই নামলো দেখা গেল ইউনুর কালা কালা আন্ডারওয়্যার ছিদ্র ছিদ্র হয়ে আছে অনেকগুলো জায়গাতে, যাতে সন্দেহ পুরোপুরি বাড়িয়ে দিল। তে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ইউনুর দিকে। আল্লাহগো, আমার সমান তো শেষ। এমিয়া চোখে পকেট নিয়ে ঘুরো, আমার মতো জলে জলের মানুষকে তোমার চোখে পড়ো না? ও আল্লাহ, স্যার আমি কি ইচ্ছে করে করছি নাকি? আর আমি কি জানতাম নাকি আপনি আপনার প্যান্টের বেল্ট এত ঢিলা করে পরেন যে আমার এক টান খায় আপনার প্যান্টটা পরে যাবো আর আপনার ফুটানা চেঙ্গা সবাই দেখে লাইবো? কি আমার চেঙ্গা ফুটা দেখে লাইছো তুমি? এই নে, তোমার নজরটা তো খারাপ কেন? হ্যাঁ
লজ্জা করে না? হ্যাঁ, এই কেমন লজ্জা রে বাবা? আপনি ফুটালে জায়গা পড়তে পারবেন আর আমার নজর গেলেই দোষ। কথা পারিস না তো বন্ধু, এই মেয়ের সাথে তুই চাপা বাজিতে পারবি না। এই মেয়ের কিছু থাকুক বা না থাকুক, এক গাদা চাপা আছে। আস্তাগফিরুল্লাহ স্যার, এই কেমন কথা বললেন আপনি? আর কেউ না চলুক, আপনি তো জানেন 2 দিন আগে আমার দাদিটা মারা গেছে। 2 দিন পর পর আমি অসুস্থ হয়ে যাই। এরকম অবস্থাতে আমার মেন্টালি অবস্থা কত খারাপ তা তো কেউ না বুঝুক, আপনার তো বোঝার কথা তাই না? এমন অবস্থায় আপনি আমাকে সান্ত্বনা না দিয়ে আমাকে উল্টা ব্লেম দিতেছেন। হায় রে দুনিয়ার রঙিন মানুষ, 2 দিন পর তুই হবি ফানুস। চুপ, একটা চাপাবাজি করে কান বরাবর একটা থাপ্পড় দিয়ে দেবো। থাপ্পড় দিলেও অবাক হবেন অবশ্যই। নারীর গায়ে সেই পুরুষই হাত তোলে যে পুরুষের পুরুষত্বের সমস্যা। আর তুমি নারী যে আমার পুরুষত্বে হামলা করলা, এটা কি? আর একটু প্যান্টটা নিচে নামলে বড় ফোঁটা দিয়ে বড় মাল বেরিয়ে যেত। তখন নাউজুবিল্লাহ স্যার, কি বলতেছেন এসব? আমি কি ইচ্ছে করে করছি নাকি? আর বেরিয়ে গেলেও কি চোখটা বন্ধ করে ফেলতাম? তেয়া তখন নীরব দর্শকের মতো সম্পূর্ণ ঘটনা দেখে যাচ্ছিল। তবে এদের ঘটনা দেখে তের ধৈর্যের বাঁধ একেবারে শেষ হয়ে যায়। তে ডাইরেক্ট কিউনুর সামনে চলে যায়। আপনি সেই, তাই না? হ্যাঁ, আমি সেই মানে কে আমি? চুপ, একদম চুপ। আমার তো সেই প্রথম দিন থেকে আপনার উপর ডাউট ছিল। আপনার চোখে মুখে আমার প্রতি যে লুচ্চামি দেখছি আর কারোর প্রতি সেই লুচ্চামি দেখি নাই। দেখেন আপা, আপনি কি সন্দেহ করতেছেন আমি বুঝতেছি, কিন্তু আপনি কিন্তু ভুল মেশিনে একেবারে ডাউট করতেছেন। ভুল মেশিনে ডাউট করতেছি না রাইট মেশিনে ডাউট করতেছি, এটা তো আপনার জাঙ্গার ফুটাই বলে দেবে। দেখি প্যান্ট খুলে আমাকে জাঙ্গার ফুটা দেখান। দেখান। পাগল মহিলা, কি দেখামু? হ্যাঁ, এখন তো প্লেটটা সাসকেন্ডে শোনা ধরা খাওয়ার ভয়ে চুপচাপ আমাদেরকে জাঙ্গার ফুটা দেখা। আর তুই না বলছিলি চুল টানা সিনারি মনে আছে? টান, সারা চুল টান। টানার দরকার নাই, এই সাইজেরই চুল ছিল, আমার পুরো স্পষ্ট মনে আছে। যাক, আলহামদুলিল্লাহ। এখন জাস্ট ফুটা পরীক্ষা করার পালা দোস্ত। শুভ কাজে দেরি করতে নাই, তোর জামাই প্যান্ট টান। নাউজুবিল্লাহ, কি বলতেছেন আপনি এসব? পাগল হয়ে গেছেন নাকি? পাগল তো আপনিই করছেন। কতবার বলছি দেখা করতে, একবারও দেখা করেনি, লুকা ছিলেন। এখন আমি আপনাকে হাতে নাতে ধরছি, এখন আর প্রমাণ মিস করবো না। এটা বলার পরে তে ইউনোর প্যান্ট টানতে লাগলো, সাথে সাথে জিমিনো থেকে হেল্প করতে লাগলো। শালা প্যান্ট ধরে রাখছিস কেন? ফুটা দেখা, শালা ফুটা দেখা। হে নারীগণ, তোমরা করছো ভুল। প্যান্ট আরেকটু নিচে নামলে ফুটা দিয়ে বেরোবে সব চুল। হ্যাঁ, ভালো কথা। জিমি, তুই চোখ বন্ধ কর। আমার জামাইয়ের চুল তুই দেখতে যাবে কেন? গরিবের পুতের গরিবের কোকড়ানো চুল দেখার ইচ্ছাও নেই আমার। আস্তাগফিরুল্লাহ। তে আবার ইউনোর প্যান্ট টানতে গেলে ইউনো এবার বলে উঠলো, দেখেন ভাবি, আপনি যারা খুঁজতেছেন আমি সেই না, আমি আপনার জামাই না, আমার বন্ধু আপনার জামাই। কি কি বলেন আপনি? যে কথা আমার চ্যাঙ্গা দেখার আগে বলা উচিত ছিল ওইটাই বলতেছি। দেখেন, ওই দিন আমি না, আপনার সাথে আমার বন্ধু ছিল। ফুটানা জায়গা নিয়ে কনফিউশন ক্রিয়েট হয়েছে, কারণ ওই দিন আমি ভুলবশত আমার ফুটানা জায়গা পড়ে দিয়েছিল, এর জন্য। কথাটা শোনা মাত্রই আকাশ থেকে পড়লোতে। হায় আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি করে ফেললাম আমি? কি গরিবের পুত্রেই বিয়ে করছস? একটা ফুটানা জায়গা কেনার সামর্থ্য নেই। বিয়ের পর তো তোর একটা পেন্টিও থাকবো না, সব পেন্টি তো সারাই পড়ে লেবো। ও ফাজিমি, চুপ থাক তো। আয় হায় ইউনু ভাইয়া, অনেক বড় ভুল করে ফেলছি, মাফ করে দেন। সরি সরি সরি, সব এইরকম কনফিউশন ক্রিয়েট হয়েছে একমাত্র আপনার বন্ধুর জন্য। ওনাকে কতবার বলছি আমার সামনে আসতে, কিন্তু উনি আসেই না। আমিও বেশি এক্সাইটমেন্টে এরকম ভুল করে ফেলছি। এখন সরি বললে কি লাভ? আমার জায়গা টানাটানি করার পর সরি বলতেছেন? নারীর এক্সাইটমেন্ট যে এত ভয়ঙ্কর, এটা তো আমার জানাই ছিল না। ইউনু ভাইয়া, লাস্ট বারের মতো একটা হেল্প করেন না, ওনার ছবি দেখান আর ওনার নাম্বার দেন, আমি ওনার পরিচয় জানতে চাই প্লিজ। ইউনো আর দেরি করলো না, তে আর জিমিনের আচরণের ভয়ে সাথে সাথে পকেট থেকে মোবাইলটা বের করলো। অতঃপর সেই ব্যক্তির ছবি এবং নাম্বারটা বের করতে লাগলো। ঠিক সেই সময় কেউ একজন পিছন থেকে আওয়াজ করে বসলো, হোয়াট দ্য হেল? কি হইতেছে কি এখানে? জাঙ্কিকের কথা তে একদম কানে নিল না। ইউনো ভাইয়া, মোবাইলটা এভাবে ধরে রাখছে কেন? আমার দিকে তাকান না, দেখি না লোকটা কে? তের বাচ্চা, তোরা কিছু বলতেছি, কথা কি কানে যায় না? এরকম মুহূর্তে জাঙ্কুকে না গলানো তে একদম পছন্দ করলো না। তে একেবারে ধৈর্যের বাঁধ ভেঙে গেল। জাঙ্কুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই সমস্যা কি? আজকের জন্য চুপ, একদম চুপ। আজকের জন্য আমার কোনো ব্যাপার না গলালে কথাটা পুরোপুরি শেষ করার আগে ঠাস, এরপর আরো একটা ঠাস, এরপর আরো একটা ঠাস, পরপর 3টা থাপ্পড় দিয়ে দেয় জাঙ্কুক থেকে। থাপ্পড় খাওয়ার পর তে একেবারে কথা বলার শক্তি হারিয়ে ফেলে। একেবারে হতভম্বের মতো তাকিয়ে থাকে চুপচাপ সামনের দিকে। কি হলো কিছুই বুঝতে পারছে না। জাঙ্কুক তে হাত টানতে টানতে গাড়িতে বসিয়ে ফেললো। এই কি সম্পর্ক রে তোর ইউনোর সাথে? হ্যাঁ, এত কি তুই না মানা করছিলাম ওর সামনে না যাইতে? এত কাহিনী করছ কেন? জাঙ্কুকে জোরালো ঝাড়ি খেয়ে তে হোশ ফেরত আসলো। অতঃপর জাঙ্কুকের দিকে তাকিয়ে বলতে লাগলো, এই এত কিসের পাকনামি আপনার আমার উপর? হ্যাঁ, এত কিসের পাকনামি? আজকে আপনি জানেন আমার কত বড় ক্ষতি করে ফেলছেন? আমার এত দিনের পরিশ্রম একেবারে মাটি গেছে একমাত্র আপনার জন্য। কথাগুলোতে জাঙ্কুকের কলারগুলো চেপে ধরে বলছিল, তুই কি তোর সেন্সে আসোস? কি করতেছস বুঝে করতেছস? 3টা থাপ্পড় খাওয়ার পরও মনে হয় সেন্স আসে নাই, আরো 3টা থাপ্পড় দেই। ওরে বাবা, সবসময় ছাড় দিই বলে কি এখনো ছাড় দিব নাকি? কে আপনি? হ্যাঁ, আমার জীবনে পথে কাটা ছাড়া কে আপনি? কোন অধিকারে মারবেন আমায়? কোন অধিকারে আবার? তোর জীবনে পথে কাটা না আমি, ওই অধিকারে মারবো তোরে। এখন চুপচাপ আমার সাথে চল, বাসা যা, আজকে তোর 12টা বাজাবো। যে কর্মকাণ্ড করছস তোর বাপ মারে না জানার পর্যন্ত আমার জাঙ্কুকে শান্তি নেই। এটা ছাড়া পারেন নাকি আপনি? মায়াকে মতো যোজন ফিরি করা ছাড়া আপনার কোনো কাজ আছে নাকি আমার পথে কাটা? ও শিট, অনেক সহ্য করছি। আর একটা আওয়াজ যদি বের করতে সত্যি তোর গালের মধ্যে একেবারে তবলা বাজাবো আমি। এরপর আর কি কিছুক্ষণের পথ পাড়ি দিয়ে তারা তাদের বাড়িতে চলে আসলো। বাড়িতে আসতেই তে দেখতে পেলো তার মোবাইলে তার হাজবেন্ডের কল এসেছে। সাথে সাথে এই কলটা রিসিভ করে, হ্যাঁ হ্যালো, তোমার হ্যালো মায়েরা বাপ, কি ভালো বউ তুমি আমার। আচ্ছা আমার সামনাসামনি
মারলাম, তাই বলে কি আমার আওয়াজও ছিল না, আমার গন্ধও ছিল না? তুমি চিকনা ইনুরে দেখে বাড়ি জামাই ফিলিংস হয় তোমার? কতবার দেখছি, এতক্ষণ শুনছিলাম, কিন্তু আজকে তো জানলা টাইমে একেবারে লিমিট ক্রস করে ফেলছো তুমি। ওরে বাবা, চুরের মেয়ে চিকনা করা, সব দোষ তো আপনার। আপনাকে হাজারবার বলছি আমার সামনে আসতে, কিন্তু আপনার তো সামনে আসার নামই নাই। আমি কত চেষ্টা করছি আপনাকে দেখার, কিন্তু আপনি সামনে আসেনি। বাধ্য হয়ে আমি এরকম কাজটা করছি। আনালিকে আমার ঢাকা পড়ছিল নাকি অন্য বেটার প্যান্ট খুলে জানলা চেক করার? তুমি বোঝার চেষ্টা কেন করতেছ না? আমি তোমার সামনে আসবো এরকম পরিস্থিতি নাই এখন। পরিস্থিতি নাই মানে কেন পরিস্থিতি নাই? শালা বাসাকে হাঙ্গা করে আরেকটা বড় একটা দিছস রে যে আমার সামনে আসার পরিস্থিতি নাই তো? হোয়াট? এটা কোন ধরনের কথা? হ্যাঁ, এটাই শালা আসল কথা। আনালিকে আমার সামনে আসছ না কেন শালা? তো সমস্যাটা কোথায়? আরেকটা বড় রাখছস না বাসায়? দেখ শালা তোর লোকের কথা করে মাথাটা গরম করতে চাই না। কথা কইতে চাস না মানে? শালা গরিবের পুত ফোন কাটবি না, খবরদার। গরিবের পুত, গরিবের পুত। হ্যালো। এভাবেই কেটে গেল আরো কিছুদিন। এই কিছুদিনের মধ্যে তের সাথে জাঙ্কুকের মোবাইল ফোনে আর কোনো যোগাযোগ হয়নি। জানোস না বান্ধবী, একেবারে আমার মুখের উপর মোবাইলটা কাট করে দিছে। মোবাইল কাট করছে না গরিবের পুতের রিচার্জ শেষ হয়ে গেছে আল্লাহই ভালো জানে। শালা কি পরিমাণে গরিবের গরিব, শালা ফুটালে চাঙ্গা কিনা সামর্থ্য নাই, বন্দুকটা ধার নিয়ে পড়ে। কি কব গো, আমার তো মনে আমার কপালটাই খারাপ। এখন তো না কিলাম, আকাম করার টাইমে আর হাঙ্গা করার টাইমে এগুলো মনে ছিল না। যাই হোক, ভালোবাসলে এরকম কষ্ট পাইতেই হয়, এ আর নতুন না। শালি তুই কই যাস রে? কই আবার ব্রেকআপ করতে? ও না, প্রেম কবে করলি? কখন আবার? যখন করার উচিত ছিল তখনই করছি। এখন ব্রেকআপ করে ফেলবো, তোদের জানার দরকার নেই। এটা বলে লিসা সেখান থেকে চলে বেরিয়ে গেল। হায় রে কপাল, সিসি কেন 3 ফুট আলা জাঙ্গিয়া আমার কপালে চুকলো। আরে তুমি এরকম নিয়ে করতেছো কেন? 3 ফুট আলা জাঙ্গিয়া খারাপ কি আছে বলো তো? তাছাড়া জিনিসটা তো কেউ দেখতেছে না, আমার তো প্যান্টের নিচে আছে নাকি? সেটা তুমি যে এক্সকিউজ দাও না কেন, আমার পক্ষে 3 ফুট আলা জাঙ্গিয়া পরা ব্যক্তির সাথে রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। আমাকে ক্ষমা করো। তাহলে আর কি, তুমি যেতে চাইলে আটকানোর সামর্থ্য আমার নাই। তবে হে নারী, মনে রেখো আমার এই একটি কথা, তুমি আমার ভালোবাসা না দেখলে আমার জাঙ্গিয়ার বড় বড় 3টা ফুটা। তো এভাবে কেটে যায় আরো কিছুদিন। এই কিছুদিনের মধ্যেও তের সাথে তার হাজবেন্ডের কোনো কন্ট্রাক্ট হয়নি। আজকে ছুটির দিন, তে সারাদিন বাসাতেই ছিল। সন্ধ্যার দিকে জাঙ্কুক বাইক থেকে ফেরত আসলো। আজকে জাঙ্কুকের শরীর থেকে সেই চেনা একটা পারফিউমের ঘ্রাণ তের নাকে বাজলো। সাথে সাথে দৌড়াতে তে চলে গেল জাঙ্কুকের রুমে। আপনি কোন পারফিউম দিচ্ছেন আজকে? কেন রে, তোর বগল তোলার গন্ধ কি বেশি বেড়ে গেছে যে আমার পারফিউম নিতে চাইতেছস? এত আজের কথা বলেন কেন আপনি? আমি যেটা জিজ্ঞেস করতেছি ওটা উত্তর দেন না। না মানে আজকে কোন পারফিউম লাগাইছেন আপনি? নাম তো জানি না রে, আমার ওই বন্ধুটা গিফট করছে। ওই যে যার সাথে তোর বান্ধবী ইটিস ফিটিস হয়েছিল না, ওই আজকে সারা হ্যাপি এলাকা খুশির ছুটে আমার একটা পারফিউম গিফট করলো। এত খুশি কিসে গরিবের পুতে? আমার বান্ধবীটার কান্না নিজে এখন মজের মধ্যে আছে। কি পুরো কি গিফট করলো আপনারে? কেমন যে কই তোরে, আসলে সানার ভালো ভাবছিলাম, কিন্তু সানা আসলে তোর বান্ধবীটাকে খাইয়ে দিছে রে। সানা বিয়ে করতেছে, এই উপলক্ষে আমাকে ট্রিট দিল। কি বিয়ে করতেছে? ধুমতা না 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 ধেরে না ধিমতা না না ধুমতা না 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 ধেরে না ধিমতা না না ধুমতা না 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 ধেরে না ধিমতা না না। কি রে, কথা শুনে কোন দুনিয়া হারাই গেলি? বিয়ে করতেছে মানে? আমার বান্ধবীর সাথে তো সবকিছু হয়ে গেছে, তাহলে এখন বিয়ে করতেছে মানে কি? মানে এত এত কিছু হওয়ার পর অন্য মেয়ের সাথে কেমনে কি? আমার বান্ধবী কি হইব? আমার বান্ধবী তো না দেখে ওই ভালোবেসে দিয়েছে। বালে ভালোবাসছে, না দেখে ভালোবাসা হয় নাকি? কাহিনী হচ্ছে আমার বন্ধু তোর বান্ধবীরা খাই দিছে, আর তোর বান্ধবী আমার বন্ধুর উপরে ছাপায় পড়ছিল, বুঝছো? খা খাই খা। বাদ তুই কাম বসছিস কেন? দাওয়াতে গেলি খা, চিন্তা করিস না, আমার তো দিছে না। আমার বোন হিসেবে তুই নিয়ে যাবো না দাওয়াতে। ও টিটো হাঙ্গার মাইরে বা, ওর হাঙ্গাতে যারা হাঙ্কি মেনে খেতে যাবো ও বড় মাইরে বা। এই বালের হাঙ্গায় ঠাডা পুরুক সবার উপরে, যারা বিয়ে করবো ওর উপরে ঠাডা পুরুক, আর যারা খাইতে যাবো ওর উপরে ঠাডা পুরুক। আর দেরি করলো না, সাথে সাথে নিজের রুমে গিয়ে 101 কল করতে লাগলো নিজের হাজবেন্ডকে। অনেকবার কল রিসিভ হলো না, শেষমেশ কলটা রিসিভ হলো। হ্যালো হ্যালো, কোথায় আপনি? কোথায় আবার? কাজে একটু ব্যস্ত আছি। এতদিন কোনো কন্ট্যাক্ট করেন নাই কেন আমার সাথে? এই কমন সেন্স নাই তোমার? বললাম তো ব্যস্ত আছি, এর জন্য কোনো কন্ট্যাক্ট করি নাই। এই রে গরিবের পুত ফুয়েনি ফুলা, কি এত ব্যস্ততা তোর? দ্বিতীয় হাঙ্গা করবি, হাঙ্গার প্রিপারেশন নিতে সোজ, এলাকা ব্যস্ত নি তুই? এই কথা শুনে জাঙ্কুক ওই পার থেকে হাসতে লাগলো, তবে তেকে আর সেটা বুঝতে দিল না। কি বলা তুমি? কেন বড়ার বাচ্চা, কথা কি বুঝোস না? সারা ফুয়েনির পুত কি ভাবছোস? আমার সাদা সেটা ভাবছোস রে? আমি বড় ডেঞ্জারাস মেয়া, একটু তুই টের পাবি হারে হারে। কি ভাবছোস রে, আমার থেকে আরেকটা বিয়ে করবি? এত সহজে আমি তোরে থাকতেছি না। আমার লোকে চিটিং মাছি না, তোর পুলিশের ভাত না খাওয়ানো পর্যন্ত আমার তাই শান্তি নাই। তোর ফুটারের জাঙ্গার ভিতরে গোলমরিচের গুঁড়ো ঢুকা দিব শালা। ওরে বাবা, তাই নাকি? আমিও দেখবো কি ভাল চালাইতে পারো তুমি। বিয়ে তো আমি করবোই, পালা আটকায় দেখাও। এদের নিচে বেটা খবরদার ফোন কাটবি না, খবরদার গরিবের পুত। হ্যালো হ্যালো। ফোন কাট হওয়ার সাথে সাথে তুই চলে গেল জাঙ্কুকের রুমে। এই মুহূর্তে যে কোনো মূল্যেই তুই নিজের বান্ধবীদের সাথে একসাথে কথা বলতে হবে, আর নাহলে তুই শান্তি পাবে না। জাঙ্কুক ভাইয়া, আমার একটু আমার বান্ধবীর পাশে দিয়ে আসেন না। বালে ঢং করতে আসো আমার সামনে, পারবো না আমি, যা ভাগেন তে। এমন করতেছেন কেন ভাইয়া? জিমের 3 নম্বর দাদিটা একটু আগে মারা গেছে, ওদের সান্ত্বনা দেওয়ার জন্য হলেও আমার যাওয়া দরকার। প্লিজ একটু নিয়ে যান না, আমার একদম ভালো লাগতেছে না, প্লিজ ভাইয়া। জাঙ্কুক কি বুঝে আর মানা করলো না, তেকে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। পুরো রাস্তাতে তে নীরবে ফুফিয়ে কান্না করছিল। তোরে তো শোক পড়ছে কেন? তোর দাদি মরছে রে? কেমন হারামিটা
তো আমার একটা বান্ধবী হচ্ছে একেবারে তোর মতো চিকনা চাকনা ভালো লাগে ওরে। তো ভাবলাম ওর বার্থডেতে কি গিফট করবো, তাই ভাবলাম এনারে গিফট করি। আইডিয়াটা ভালো না? এই কুত্তা আমার আইডিয়া পান কোথা? এত লুচ্চা কেন আপনি? হ্যাঁ, আর বড় কথা হচ্ছে নিজের বান্ধবী নিয়ে যেহেতু গিফট করবেন তো নিজের বান্ধবী নিয়ে জিজ্ঞাসা জান না আমারটা সাইজ নিয়ে লাভ কি আপনার? আরে হিংসা করতেছস নাকি? যা ওরে গিফট দেওয়ার সাথে সাথে তোরও কয়েকটা গিফট করবো না। এমনি সবসময় তো কালাকালারই পরস। সবসময় কালাকালা পরিমাণে এই আপনার নজর ঠিক করেন। আপনি আমার দিকে একদম তাকাবেন না, আমি কিন্তু অন্য কারোর আমানত বলে দিচ্ছি। আরে সিরিয়াস হস কেন? অন্যের আমানত খাওয়ার মজাই আলাদা বুঝছস? কত বড় কথা বললেন আপনি। এবার বুঝতেছি আমার বান্ধবীর জামাই এত খারাপ হয়েছে কেন। আপনার সাথে চললাম কি আর করার রে, খারাপ মানুষ তো এলাকা বন্ধু বান্ধবরা খারাপ বানিয়ে দিই। যা এখন আমার গাড়ি থেকে নাম, তোর বান্ধবীর বাসায় আইসা পড়ছে। কেউ আর দেরি করলো না, সাথে সাথে গাড়ি থেকে নেমে লিজার ফ্ল্যাটে উঠে গেল। লিজা এবং জিমিনকে সব ঘটনা খুলে বলল। ফুল ফুটেছিল মনের বাগিচায়, জবাই করতেছে হাঙ্গা, আমি তো অসহায়। ওই গরিবের ফুটে লাগানি কান্দছস, তোর রুচির এত দুর্ভিক্ষ নামছে রে। জিমি ঠিকই কইছে, যে বেলা নিজে একটা ফুটানো জান্নাতে তাই না বন্ধুত্বের ঢালিয়ে পড়ে এমন চোখের পানি ফালানো একটা লস প্রজেক্ট। তো কি করবো এখন আমি, যারে নিজের ভার্সিটিতে সম্পত্তি দিয়েছি, যারে আমি বিয়ে করছি, নিজে প্রথম জামাইয়ে ভুলে যাবো? তোর ভুলা লাগবো না রে, তোর জামাই দেখছ না একটা হাঙ্গামা দিতেছে, ওই তো তোর ভুলে গেছে। তো তুই মনে রাখবি কোন দুঃখে রে? একদম ঠিক, এরকম হুটহাট হাঙ্গামা নিলে এরকমই হবো, কোনো ফিউচার নেই এসবের। উল্টাপাল্টা ভাবে বিয়ে করতে গেছিলি কেন দিক? বুঝছি তোরা আমার কাটা খায় নুনের ছিটা মারবি, তোকে কাছে আমার ভুল হয়েছে। বুঝলি বাবালে, আকাম করে একটা মেয়ে তোমার ভুল হয়নি, হাঙ্গা করে একটা মেয়ে ভুল হয়নি, এখন আমার কাছে আওয়ার পর তোমার ভুল হয়েছে না? যা ঘরটা ঝাড়ু দিয়ে বিছনা কর, ঘুম ধরছে। তো এভাবেই কেটে গেল আরো কিছুদিন। এই কিছুদিনের মধ্যেই তের আম্মু যিশু জাংকুকদের বাসায় ঘুরতে এসেছিল। টেক রুমে এসে তেকে বলতে লাগলো, বয়স তো কম হলো না, বিয়ে শাদীর ব্যাপারে কিছু ভাবছো বাবু? বিয়ে শাদী, তাও আবার আমি? এইসবের প্রতি আমার আর কোনো বিশ্বাস নেই আম্মু। সুগার ড্যাডি পাইলে বললো সুগার ড্যাডি ছাড়া বিয়ে করবো না আমি। এত সুন্দর চেহারা, বুড়া পাটা কাছে দিমু কেন? জাংকুকে নাকি তোর বিয়ে ঠিক করছি আমরা। পোলাটা যে কি ভালো রে, এত সুন্দর পোলা, এত ভদ্র পোলা, আমি আমার বাপের জন্যই দেখি নেই। মাকে ঠিক আছে তো বিয়ে ঠিক করছে আমার, তা আমার চড়া জাংকুকে নাকি আর ওরা ভালো বলতেছো? সারা এক নম্বরের ইচ্ছা, আমার দিকে কেমনি তাকায় তুমি বিশ্বাস করবে না। আমার দিকে তো তাকায় অন্যান্য মায়ের দিকে কোন কোন দিকে তাকায় আল্লাহ। আর মোবাইলে কি কি দেখে এইসব কথা নয় বাদই দিলাম, চাপাবাজি কম কর। তোর কোনো কথাই আমার একটা করে বিশ্বাস নেই। পোলাটা কত ভালো, এত ভালো পোলা, তোর মতো মেয়ে ডিসার্ভ করে না বুঝছো? পোলারাই ঠকাই দিয়েছি আমরা, কিন্তু পোলা তো ভালো। পোলা যেহেতু বিয়ের প্রস্তাব দিছে মানা করি কেমনে, তাই বিয়ে ঠিক করে ফেলছি। ওই লুচাটা বিয়ের প্রস্তাব দিছে, শালা তো প্রথম দিন থেকে আমার উপরে কোনো জোর, এটা তো প্রথম দিনই বুঝছিলাম। শালা ইচ্ছা করে আমার উপরে ধাক্কা খাইছে, এরপর আমার কাছে উল্টাপাল্টা কাজ কাম, এইসবকে কিসে বুঝি না। শালার কোনো জোর ছিল আমার উপর এতদিন। চাপাবাজি করো না, চাকা পাও না। ওই পোলা তাকাইবো তোমার দিকে, তোমার মধ্যে আছে কি? পোলা এসে না আমরা ফাঁসাইতেছি। যাই হোক, বিয়ে যেহেতু ঠিক করছি, বিয়ে তো তোর করাই লাগবো। ওই লুচাটা নিয়ে আমি বিয়ে করতাম না, আমিও দেখবো কেমনে জোর করে বিয়ে দাও আমারে। তেরা এক সেকেন্ডে দেরি করলো না, সাথে সাথে চলে গেল জাংকুকের রুমে। আসবো আমি? আয় আয়, এমনি তো কিছুদিন পর তো তোরই সবকিছু, তাই না? এই আসে দিন গুনতে থাকেন, এই বিয়ে সম্ভব না। আয় আয়, কি কস? কিন্তু কেন রে? কারণ আমি অলরেডি বিবাহিত। আপনার বন্ধুর সাথে যে অ্যাক্সিডেন্ট গুলো হয়েছিল ওটা আমার কোনো বান্ধবী না, আমার সাথে হয়েছিল। আমি সিগন্যাল মারা, আমার বিয়ে হয়ে গেছে, এই জন্য এই বিয়ে সম্ভব না, বুঝতে পারছেন? আয় হায়, কি কস? কি শুনাইনি এটাতে? এই বিয়েটা সম্ভব না, এই কারণগুলোই বুঝাইছি। কেন, কান কি বলা হয়ে গেছে নাকি? শালা আপনার নজর যে আমার উপর থেকে প্রথম দিন থেকে খারাপ, এটা তো আমি তাকেই বুঝতে পারছিলাম। এই জন্যই তো রঙিন রঙিন স্বপ্ন দেখতেন, আমার উপরে হুটহাট পড়ে যাওয়া, আমার উপর দখলদারি, কিছু কি বুঝতে পারতাম না? হ্যাঁ, দুর্ভাগ্যজনক। এই স্বপ্নই রয়ে যাবে আপনার। আসলে যে কারণগুলো দিলি, ওই কারণগুলো আসলে বিয়ে ভাঙার জন্য পারফেক্ট। তবে যা, দয়া করলাম তোর উপর, বিয়ে করবো তোরে, সমস্যা নাই। সমস্যা নেই মানে? এই, আমি কি আপনার থেকে দয়া চাইতেছি নাকি? আমি উল্টা আপনাকে রিজেক্ট করতেছি, বুঝতেছেন না? কুল দে কুল, নিজের মাথায় ছেড়ে ধারগুলারে একটু জোড়া লাগায় ভাবতো তোর মধ্যে কি আছে। একে তো বিয়েটা, দুয়ে তো জামাইয়ের কোনো খবর নাই, তিনে তো ভার্জিনও না, আর আমি ভার্জিন, অবিবাহিত, আর পারফেক্ট একটা বয়। আমি ছাড়া তোর বিয়ে করবে কে বলতো? যা, এইসব কথা নয় বাদই দিলাম। ফ্যামিলিতে কি বলবি? তোর অন্য একজনের সাথে চিঙ্গালালা হুই হয়ে গেছে, কার সাথে হয়েছে একটু জানাস না, কার সাথে বিয়ে করছিস এটাও জানাস না, তাও বিয়ে ভাঙতে চাস, তাও আমার মতো ছেলের সাথে। এখন ভাব, বাকিটা তোর ডিসিশন। ভাব বুঝছো? জাংকুকের কথা শোনা মাত্র তে সত্যি ভাবনায় ডুবে গেল। আসলেই তো, তে আসলে কি বলবে, নিজের ফ্যামিলিকেই বা কি বলবে? তাছাড়া জাংকুক যে তাকে বিয়ে করতে রাজি হয়েছে, অন্য কেউ হলে তো বিয়ে করতে রাজি হতো না। এখন আসলে তে করবে নাকি ভাবনার মাঝেই তে হুট করে প্রশ্ন করে বসলো, আচ্ছা মানলাম আমার মধ্যে অনেক বেশি খুঁত, তাহলে আমাকে বিয়ে করতে চাচ্ছেন কেন আপনি? মারাত্মক একটা কোশ্চেন করে বসলি রেতে, এইটা তোর পছন্দ হবে না, তাও আমি দিমু। আসলে তোর পরে বিয়ে করতে চাইতেছি একটাই কারণ, তোর এই মধুর দুইটা চাপ আমাকে অনেক অ্যাট্রাক্ট করে রে। আমার যেমনি হোক এই মধু পান করতে হবে, এই জন্যই তোর বিয়ে করতে চাইতেছি, এর বেশি কিছুই না। বুঝতে যাবে না, তোর নজরটা আমার উপর আগে থেকে খারাপ, এটা তো খুব ভালোভাবেই জানতাম।
তবে একটা কথা তুই কান খুলে শুনে রাখ, বিয়ের পর তুই আমার দেহ পাবি কিন্তু আমার মন পাবি না। এসব বলে লাভ নাই, আমার মেন ধান্দা বাসর করা। বাসর রাতে দেহটাই লাগে, মনটা লাগবো না রে, দেখা দিস নিজের কাছে। জাঙ্কুকের সাথে আর তর্ক করলো না, সাথে সাথে চলে গেল সেখান থেকে। জিমিন এবং লিসাকে এই টু জেড সব ঘটনাই খুলে বললো। তোর সাত কপালের ভাগ্য যে তোর মতো সিলমারা বিয়েটা মেয়া জাঙ্কুক ভাইয়ের মতো পবিত্র মানুষে পাইতেছে। হ্যাঁ তো দেখলেই বুঝি যে একবারে সহজ সরল একটা মানুষ, আশেপাশে কোনো মাইয়া জাত নেই। আর তোর বেলা না দেখলেই কয়ে দিছি হারাই যদি ইচ্ছা। জীবন একদম ঠিকই কইছে। একে তো তুই হাঙ্গাইলা মাইয়া, দুইতে তোর জামাই তোরে পাত্তা দেয় না, তুই একটা অবহেলিত নারী। এই সমাজ তোর মেনে নিবে না। জাঙ্কুক ভাই যে তোরে মেনে নিছে এটাই ভালো। জাঙ্কুক ভাইরে রিজেক্ট করার তো কোনো প্রশ্নই আসে না। আমি জানতাম তোদের মুখে আমার সাপোর্টের কোনো কথা বের হবে না, কিন্তু হাজার হলো সে মানুষটা তো আমার স্বামী না। তার সাথে আমার যোগাযোগ করা উচিত। এমন তো হইতে পারে সে আমাকে নিতে আসবে। এই সবটাই থাকো তুমি। যেই না গরিবের ফুট ফুটানো জাঙ্গা ফলে তোরে নিয়ে আর ভাড়া আসেনি, ট্যাক্সি ভাড়াও তো মনে নেই। ট্যাক্সি কি বাস ভাড়াও মনে নেই। তাছাড়া বড় কথা হচ্ছে হারা তো তোর ফোনই ধরে না, তোরা পাত্তাই দেয় না। তুই আবার হ্যালোকে কন্ট্যাক্ট করবি। তুই বান্ধবীদের কথা শুনে না, বাসায় গিয়ে বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করলো তার স্বামীর সাথে। তবে তার স্বামীর মোবাইল বন্ধ, কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারলো না। তে বিয়ের অনুষ্ঠানে আয়োজন খুব ভালোভাবে চলছে। বিয়ের আর মাত্র একদিন বাকি। মাঝরাতের মধ্যেই জাঙ্কুকদের রুমে চলে আসলো। কি রে বোন, কাল রাতের জন্য প্রিপারেশন নিয়ে রাখছিস তো? জানোস তো অনেক প্রস্তুতির ব্যাপার। দুঃখজনক হলো সত্যি, আমি ভাগ্য যাওয়ার কোনো প্রিপারেশনই নেই। ভাগাভাগির কোনো প্ল্যান নাই আমার। ভাগ্য যাবে কার সাথে রে? তোর তো ভাগার মানুষই নেই। তাছাড়া আমি ভাগার প্রস্তুতির কথা কই নেই রে। আমি ওই রাতে কথা বলতেছি। আমার বলছিলি না ফুলসজ্জা রাতে আমার দেহ দিবি মন দিবি না, তো দেহ দেওয়ার প্রস্তুতি নিয়ে রাখছিস তো? লিচানো, আপনি এসব কথা বলতে আমার রুমে আসছেন? শুধু বলতেই না রে, কিছু দেখাতেও আসছি আর কিছু করতেও। আপনার চিন্তাধারা হুই হুই আর মাইরে সালাম। এখন যান, রুম থেকে বের হন আমার। জাঙ্কুক আর থেকে ডিস্টার্ব করলো না, সাথে সাথে রুম থেকে বেরিয়ে গেল একটা হাসি মুখ নিয়ে। হাসতে হাসতে বেরোচ্ছিল রুম থেকে। এরপর চলতে থাকলো বিয়ের আয়োজন। খুবই ধুমধাম অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের আয়োজনটা সম্পূর্ণ হয়। অবশেষে তাদের বিয়েটাও পড়ানো হয়ে যায়। বিয়ের পর থেকে দিয়ে আসা হয় বাথরুমে। বাড়ির বাথরুম সাজাইছে আমার সালা লিচ্চাটা আসে নাকি? আমি একটা ঘুম দিয়ে দিই। কথাটা বলতে হ্যান্ডকাপ ইউজ করতে বাধ্য হলো। এভাবেই কেটে গেল আরো 2 দিন। এই 2 দিনে জাঙ্কুক থেকে একদমই শান্তি দেয়নি। 3 নম্বর দিনের দিন বিকালের বেলাতে দেখলো তার মোবাইলে তার হাজবেন্ডের মানে এক্স হাজবেন্ডের কল এসেছে। তে কলটা সাথে সাথে রিসিভ করলো। এ কি করলি বেইমান মহিলা, আমাকে দেখে অন্য ঘরে বিয়ে করে ফেললি? এরে ফ্রেন্ডলির ফোলা, এতদিন পরে আইসস তুই আমার অধিকার খাটাইতে? তুমি হাঙ্গা করতে পারবা আর আমি আরেকটা বিয়ে করলে দোষ? মাথা ঠিক আছে তোমার? আমি কোনো বিয়ে শাদী করিনি, আমি শুধু তোমারই বিয়ে করছি। লাস্ট টাইম আমি খারাপ ব্যবহার এই জন্যই করছিলাম কারণ তুমি আমাকে চিনতে পারো নাই। খুবই ভালো, নিজে বাবার রাগ এখন জাঙ্গার ভিতরে ঢুকায় রাখেন। এখন এসব মানে কি লাভ? এখন আমি বিয়ে করে ফেলছি, এখন মোবাইলটা রাখেন। আনাইলে আমার জাঙ্গা জামাই এসে পড়বে আমার রুমে। জামাই? হোয়াট জামাই? তোমার একমাত্র জামাই আমি ছাড়া তুমি কাউকে বিয়ে করতে পারবে না। কোন হিসাবে জামাই বলতেছো রে? তে এখনো সময় আছে, আমার কাছে চলে আসো। আসো, আজকে সন্ধ্যাবেলা আমার সাথে দেখা করো, আমি তোমাকে নিয়ে ভাইকা যাই। এই যাওয়ার লোকের সাথে সংসার করার কোনো ইচ্ছে ছিল না আমার। তবে এখন আর কেমনি কি? ভাগাভাগিতে নাই আমি। আমার বিয়ে হয়ে গেছে, তাও আবার এক আত্মীয়ের সাথে। এখন কেমনি কি? দেখো তাই, তুমি চাইলে সব সময়, আমার কোনো আপত্তি নেই। তোমাদের মধ্যে যদি ফিজিক্যাল কিছু হয়েও থাকে তাহলে আমি রাজি আছি তোমাকে নিতে। চলে আসো আজকে। আজকে আমি তোমার হাত ধরে পালা যাবো। দেখেন আপাতত ফোনটা রাখেন, উনি চলে আসবেন, আমি আপনাকে সন্ধ্যাবেলা জানাবো। কিছুক্ষণ পর সত্যি সত্যি জাঙ্কুক চলে আসে তার রুমে এবং থেকে বলতে লাগে, চলো আজকে হানিমুন ট্রিপ হিসেবে একটা মুভি দেখে আসি। মুভি? কোন মুভি? মুভির নাম হে নারী তুমি কেন করলা পরকিয়া। সাইকো মুভি, বুঝলা? বউ সম্ভবত পরকিয়া করে, পরে জামাই বউরে কাইটা কাইটা রান্না করে খাওয়ায়, বুঝছো? মুভির নাম শুনে শুকনো একটা ঢুক কিলোতে। কি রে বইনা, মুভির নাম শুনে হার্ট অ্যাটাক করলি নাকি? বাদ করছি আমি। আপনার এসব লিচামি মার্কা মুভি আমার দেখার কোনো ইচ্ছা নেই। আপনার মুভি আপনি দেখেন। ও ওয়াও ওয়াইফি, একদিন আমার সাথে চিঙ্গালালা হুই হুই খেলে আমার মন পড়ে ফেললা। কেমনে বুঝলা আমি তোমার কালা সিনেমা দেখাতে নিয়ে যেতেছি? কি আসলে? কিন্তু আপনারা একটু আগে বললেন যে সাইকো সিনেমা। আরে সাইকো সিনেমাই তো, বাট চার মাইরে ধোকা দিয়া মানে বয়ফ্রেন্ডের সাথে চিঙ্গালালা হুই হুই গেম খেলে আর কি। ইউ নো হোয়াট আই মিন? এরকম পাপিষ্ট সিনেমা আপনি দেখেন, আমার দেখার কোনো ইচ্ছা নেই। এরে সত্যি তোর মতো মেন্টাল মহিলায় নিয়ে ছবি দেখার কোনো ইচ্ছা আমারও ছিল না। তবে মুভিটা দেখার পর বুঝছো হানিমুন ট্রিপ দেবো। একা যাই কেমনে কত? কেন আপনার না বলে কোন চিকনা চোখা বান্ধবী আছে যার মধুর চাকের দিকে আপনার বিশেষ দৃষ্টি? তো ওনাই নিয়ে যান না, 2 দিন আগে ইনা গিফট করছেন, ওনাই নিয়ে হানিমুনটা সেরে আসেন। হ্যাঁ রে বলদা, বান্ধবীরা নিয়ে হানিমুনে যাওয়া গেলে তো আজ পর্যন্ত অনেকগুলো হানিমুনে সেরে ফেলতাম, তোরে বলতাম রে। বাট বউ নিয়ে যাওয়া লাগে তো, তাই তোরে লাগবে আর কি। লিচা বেটা, এই মুখ দিয়ে আমাকে নিজের বউ বলতে আসবি না। তোরে তো আমি আগেই বলছি এই বিয়ে আমি মানি না। তুই শুধু আমার দেহ পাবি, মন পাবি না। হানিমুন করতে গেলে তোমার দেহটাই লাগবে বই না, মন তুমি অন্য কাউরে দিয়ে দাও, সমস্যা নাই। জিয়ান জাঙ্কুক আবার অনেক বেশি দয়ালু, বইয়ের মন অন্য কাউরে দিতে রাজি আছে। ফালতু বেটা, কেমন জামাই আপনি? আপনার সাথে আমি কোথাও যাইতেছি না। না গেলে আর কি, সময় কাটানোর জন্য তোমার সাথে এখন জিঙ্গালালা হুই হুই গেম খেলবো। এখন কিন্তু মানা চড়িয়ে দিয়ে বলতে লাগলো আমি রেডি
হয়ে আসতেছি, শাইন এখান থেকে। ওয়াইফি, রেডি হওয়ার জন্য আমার থেকে দূরে যাওয়ার কি দরকার? এই দেখো, তোমার জামাই তোমার সামনেই প্যান্ট পাল্টাইতেছে, তুমি আমার সামনেই প্যান্ট পাল্টাইতে পারো, সমস্যা নাই। এরই মধ্যে আসো, তুমি আমার মিশন দেখো, আমি তোমার মিশন দেখি। খাচ্ছর বেটা, মুখ দিয়ে কিছু আটকা না। এটা বলেই তে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই তারা দুজন একসাথে নিচে নামলো বাইরে যাওয়ার জন্য। কি রে, এত রাতে কই যাইতেছিস বাবা? আরে তোমার পুতের বউ আম্মু বুঝে না, 2 দিন ধরে মুভি দেখার জন্য কান্না করতেছে, তো ভাবলাম আজকে মুভি দেখতে নিয়ে যাই। কি, আমি কাঁদতেছি? আরে কুল ওয়াইফি কুল, তোমার শাশুড়ি তো, শাশুড়ির সামনে এত নাটক করার দরকার নেই। আম্মু আমাদেরকে ডিস্টার্ব করে না, আমরা এখন যাই। এটা বলেই জাঙ্কুক থেকে নিয়ে চলে গেল সেখান থেকে। জিন এক দৃষ্টিতে তাকিয়ে রইল তাইকুকের যাওয়ার দিকে। হাই রে, আমার জামাইটাও যদি আমার পুতের মতো বউ ভাবরা হইতো। হাই রে কপাল মন্দ, আরাম করলো জীবনটারে অন্ধ। আরে এমনি নজর দিতেছো কেন? ওরা নিউলি ম্যারিড কাপল, ওরা ঘুরবে না তো কারা ঘুরবে? আরে নিউলি ম্যারিড বলে কি ঘুরতে হবে নাকি? তেও তো আমি ভালো মেয়ে ভাবছিলাম, এখন তো মনে হইতেছে ও আমার পোলাদেরই প্রেমে পড়ে 7 গিট্টু মারছে। ব্যাপার না, আমি প্রেম ভাঙনের 14 গিট্টুর কালা জাদু করব। এদিকে কিছুক্ষণের মধ্যেই চাঙ্কক থেকে নিয়ে সিনেমা হলে চলে গেল। কিছুক্ষণের মধ্যে মুভিটা স্টার্ট হয়ে গেল। হে নারী, তুমি কেন করো পরকিয়া? মুভিটি দেখতে দেখতে রোমান্টিক সিনের টাইমে ইচ্ছে করে চাঙ্ককের হাতের বডিতে এলোমেলো পথে চলতে লাগলো। কি করতেছেন এসব? আমি কিন্তু চিৎকার করব। ওয়াইফি, এরকম টাইমে এরকম মোমেন্টে চিৎকার দিলে মানুষ কিন্তু অন্য কিছুই ভাববে। জান দেখ, আপনি আপনার মিচামিচ কথা নিজের কাছে রাখেন। এরকম উল্টাপাল্টা কথা কয়ে আমার মেজাজের 12টা বাঁচাবেন না। আমার শরীরে কুকুরানি বানাই দেন না। আয় হায়, কি বলো জান? তোমার শরীরে কুকুরানি বাইরে গেছে আগে বলবো না? চলো, এখানে স্বামী স্ত্রী উভয়েরই ওয়াশরুমের ব্যবস্থা আছে, সেখানে যায় তোমার কুকুরানি 1 নিমিষেই কমায় দিতেছি আমি। আপনার মতো মানুষের সাথে কথা বলেই আমার ভুল। একদম ঠিক বলছো ভাইফি, আমিও তোমার মতো কথাতে বিশ্বাসী না, একদম ডিরেক্ট অ্যাকশনে বিশ্বাসী। তো এভাবেই দেখে কথার মাধ্যমে জানানোর মধ্যে দিয়ে চাঙ্কুক মুভিটাকে এনজয় করছিল। অন্যদিকে জিমিন লিসাকে বলতে লাগলো, দেখছো একদিনে একটা বিয়ের মাধ্যমে বান্ধবী করে ভুলে গেল, কালকে বিয়ে করলো, ফুলসজ্জা করলো, আমগুলো একটা ফোন দিল না। তো কোন বারফালে তো তোর ফোন দিব শুনি? ফুলসজ্জা কি হয়েছে এসব বলতে? অবশ্যই, তুই কি বলে লাগে না? আকামের টাইমে কি হয়েছে এডি বলছে, ফুলসজ্জা কি হয়েছে এগুলো শুনতে চাই না আমি, আমগুলো বলতে হবে। চল আজকে ওর শ্বশুর বাড়িতে ঘুরে আসি। কেমনে যাবি শুনি? সন্ধ্যা দিকে না তোর ক্লাস আছে শুনলাম। আরে ক্লাস আর কি, সুকাসের ফোন দিতেছি, দাঁড়া। হ্যালো, হ্যাঁ জিমিন বলো। আসসালামু আলাইকুম স্যার, দাদি আসিল কেন স্যার? দাদি গেল কবরে, শুনলাম বইনের খবরে, আইতারুম না ক্লাসে যে, বইলা রাখতেছি আগেতে। ও আচ্ছা, ফটকামি শেষ হয়েছে এখন তোমার? কোনো ছুটি পাবো না তুমি। হ্যালো হ্যালো স্যার, কিছু শোনা যায় না স্যার, আমার মোবাইলের সমস্যা, আমি কেন বাবা দাদির কবরে? ঠিক কি পরিমাণে শাস্ত্রা তুই, ছুটি নিয়ে না নিজে দাদিকে মেরে লাস। আজব তো, আমি কি এতই অমানুষ নাকি যে আমার দাদিকে মেরে লামো? আমার দাদি তো আগে থেকেই মরা, জীবনে দাদিকে চুপকি দেখলাম না, জন্মের আগেই মরে ভূত হয়ে গেছে। হইছে দে 500 টাকা দে, যাওয়ার ভাড়া তোর, আসার ভাড়া আমার। কি টাকা চাইলি? তুই আমাকে বন্ধুকে টাকা নিয়ে আসলি বান্ধবী? তুই কি জানিস না আমার কাছে কখনোই টাকা থাকে না? তুই কেমনে পারলি আমার কাছে টাকা চাই আমাকে লজ্জা দিতে? হইতে চুপ থাক শালি, যা রেডি হ, এক কথা ফকিনি নিয়ে ঘুরি আমি। এদিকে মুভি দেখা শেষ করে তাইকু গাড়িতে করে বাসে ফিরছিল। কি ওয়াইফি, রোমান্টিক সিনগুলো মনে আছে তো? আজকে রাতে কিন্তু অ্যাপ্লাই করবো। কইলেন অ্যাপ্লাই? তবে নিজের কোলবালিশের গিট্টুর ফুটাতে। আমার কোলবালিশটা তুমি ওয়াইফি, আর আমার কোলবালিশের গিট্টুর ফুটাতে তোমার ইঞ্জিনের অয়েলের ট্যাঙ্কি। আমার সামনে এসব কথা বলতে আপনার লজ্জা করে না? কি যে বলো না, নিজের বইয়ের সামনে নির্লজ্জ না হলে আর কোন বেটির সামনে নির্লজ্জ হবো আমি? আমি তো আফটার অল তোমার মতো 2 হাঙ্গেলা না। হ্যাঁ আমি 2 হাঙ্গেলা। এত কেউ তো সমস্যা, তাহলে আমাকে বিয়ে করতে গেছিলেন কেন? কেন আবার? ওই যে তোমার ক্ষেতের মধুর চাকের মালিকানা পাইতে প্রতি রাতে যেন ইচ্ছে মতো মধু খেতে পারি, এই জন্যই তো তোমাকে বিয়ে করা। কি পরিমাণে ভয়ঙ্কর লিখছে আপনি, নিজের বোনের এইসবের দিকে তাকাইতেন। মানে কি আর বলবো, আমার কোনো কিছু বলার ভাষা নেই। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে ওয়াইফি, আপাতত নিজের মুখটা বন্ধ করে নিজের শক্তি করে সঞ্চয় করে রাখো, কারণ রাতের বেলা তো এমনিতেও শক্তি ক্ষয় হবে, তাছাড়া কথার মাধ্যমে তো মোটিভেট আমায় করতে হবে নাকি? চাঙ্কুকের কথা কোনো উত্তরই দিল না, কারণ চাঙ্কুকের সাথে সে কথা কোনোভাবে পেরে উঠবে না, তাই তো চুপচাপই বসেছিল গাড়ির মধ্যে। এদিকে জিমিন আর লিসা তার শ্বশুর বাড়িতে চলে যায়। আচ্ছা মা, তোমাদেরকে একটা প্রশ্ন করি, সত্যি সত্যি উত্তর দিও, তুই কি কোনো কুফরি কালাম করতো? কি বলেন না আন্টি, জমিয়ে নামাজ কালামে পড়ে না, ওই করবো আবার কুফরি কালাম? না মানে আমি বলতে চেয়েছিলাম যে, আরে আন্টি বাকি কথা পরে বলেন, আপাতত কিছু খাইতে দেন না। মানে আমি সারাদিন রোজা ছিলাম তো, জানেন না আমি আবার খুবই ধার্মিক একটা মেয়ে, রোজা কালাম করছিলাম তো, তাই আপত্তি না থাকলে কিছু খাইতে দেন। কি বলো মা, এই মঙ্গলবারের দিনে রোজা, তুমি এত ধার্মিক? বাহ, এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। কথাটি বলে জিমিনের জন্য খাবার আনতে চলে যায়, মানে জিমিন আর লিসার জন্য। ঠিক সেই সময় হুট করে অপ্রত্যাশিত ভাবে চাঙ্কুকদের বাড়িতে ইউনু আর সুগা চলে আসে, আর ড্রয়িং রুমে জিমিনের সাথে হুট করে দেখা হয়ে যায় তাদের। সুগা স্যার, আপনি? ধুমটা না 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 ধীরে না ধিমটা না না ধুমটা না 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 ধীরে না ধিমটা না না ধুমটা না 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 ধীরে না ধিমটা না না ধুমটা না না না। এই মিথ্যুকের
ছিঁড়ে ফেলবো ধরা। সুগা জিমিনকে বকার জন্য এগিয়ে আসতেই হুট করে জাঙ্কুক সেখানে চলে আসলো। কি রে তোরা সবাই আমার বাসায়? আইছিলাম তো তোর লগে দেখা করতে, কিন্তু এই জায়গায় এত দেখি এক শয়তানের গিট্টু বসে আছে তোর জন্য। জাঙ্কুক ভাইয়া, আমার 4 নম্বর দাদিটা মারা গেছে তো এই খবর জানাতে আসছিলাম আর কি। কি রে তোরা কি কোথাও গেছিলি নাকি? আমরা কই না তো, কোথাও যাইনি। আরে শালিকা, আমার বউটাই কিছু জিজ্ঞেস করো না, এমনিও ইচ্ছা মতো লজ্জা পায়। আসলে কিছুদিন পর হানিমুন ট্যুর দিব তো, তাই একটা কালা মুভি দেখে আসলাম। কি আর করবো শালা, নিউলি ম্যারিড কাপল তো, তাই আজকে তো করেই দিন। একে মন দয়ালের খেলা, চারিদিকে প্রেমের মেলা, চারিদিকে প্রেমের খেলা, আমি কাঁদি মেলা মেলা। নারী তুমি দেখলা না আমার ভালোবাসা, ছাইরা দিলা আমায় দেখা জাঙ্গি আর ফুটা ফুটা রে। বাস ইমনু ভাইয়া, বাস আর গাইবেন না। এই কোনো সাধারণ ফুটা নয় ইমনু ভাইয়া, এই ফুটার সাথে জড়িয়ে আছে বহু বহু মায়া। আইসে রে আমার বাড়ির মায়া, এই ফুটার মধ্যে আমি দেখি শুধু গরিবের ছায়া। ভাই তোরা তোকে গান বাজনায় একটু অফ কর, এখন চল রুমে যা হাঁটাতে। আর ওয়াইফি তুমি তোমার বান্ধবীদের সাথে হাঁটতে দাও, মাইন্ডটাকে ফ্রেশ করো। আফটার অল রুমে যাওয়ার পর তো জানাই তো চিঙ্গালালা হুই হুই। জাঙ্কুক চলে যাওয়ার পর জিমিন থেকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হাই জাঙ্কুক ভাইয়া কি রোমান্টিক রে, এরকম একটা জামাই সবাই চাই বুঝছো। তোরে কই চাই যত সব আজেরা কথাবার্তা। ধুর শালি এমন কষ্টার। বাই দ্য ওয়ে বাসর রাতে কি হয়েছে আমাদেরকে বলবি না? মানে কেমনি কি হয়েছে ভাই? কিছু করছে? কিছু করছে মানে ফাটা দিছে পুরা। শালায় দেখে বোঝা যায় না শালা কি পরিমাণে লিচ্ছা, কি পরিমাণে প্লেয়ার অবস্থা। আর শালার মুখ, আল্লাহ, মুখ দিয়ে ভালো একটা কথা বেরো না আল্লাহ, মানে কি কমুক চিন্দিয়া চিন্দিয়া ধরছে। আমার মনে হয় ঝলসে গেছে সবকিছু। শালার কাছে আমার সহ্য হয় না, চিন্দিয়া ধরে ওই দিক দিয়ে ঝলসে যায়। ধুর এমনি কষ্টার, তোর না জামাই লাগে। জিমি ওরা একটু বুঝা তো, কি বুঝো মেয়ে বালদারে, কুত্তার পেটে ঘি হজম হয় না। তাহলে আমার শ্বশুরের খাবারটি যখন গিলতাছোস তুই গিলিস না, তোর পেটে হজম হবো না। এদিকে সুগা জাঙ্কুকের উদ্দেশ্যে বলতে লাগলো, শালা শার্ট একটা বইরাই, তোর বইয়ের খামচিটা স্পষ্ট দেখা যাইতেছে। দেখা যাইতেছে না, আমি দেখাইতেছি। আফটার অল তোকে সবার আগে বিয়ে করে ভাষণ করতেছি, সো আই এম প্রাউড অফ মাইসেলফ। শালা তোর মতো লুচ্চা নাকি বোনের লোকে আকাম করে বিয়ে করে এখন আমগুলোকে রোম্যান্সের ফুটানি করো? তবে একটা কথা মানতে হয় রে, তোর বউ চিজ একটা। ওই দিন যেমনি বেরো ধরছিল দুই নারী মিললে আমারই একটুর জন্য বড় ফুটাতে বড় মালটা বেরোয়নি। যদি মালটা বেরোইতো রে, আমি তোর বউরে আর তোর বউয়ের বান্ধবী রে পুরো সত্যি হামলা মামলায় জেলের ভাত খাওয়াইতাম। শালা আমার বউকে ইচ্ছা করে করছিল রে। আর তাছাড়া দোষ তো তোর, শালা ফুটারা জানা পড়তে যাস কেলে না। আরে মামা এই ফুটাগুলো আমি কই না রে, জানোস না প্রতি রাতে ঘুমানোর সময় আশিকে পড়ি আমার উপর ভর করে, আর ঘুমন্ত অবস্থায় এই ইমনুর সাথে বাসর করে বাসর। ঘুম থেকে উঠে দেখি আমার ইঞ্জিন দাঁড়ায় আছে আর জাঙ্গিয়াতে 3-4টা করে ফুটা। এই গোপন কথা এই প্রথমবার কারোর সাথে শেয়ার করলাম। সবই বুঝলাম, তবে ওটা বই না রে, পিসা যাবো। আচ্ছা জাঙ্কু তুই ভাবি রে সত্যি কথা বলতেছিস না, এত কনফিউশন কিসের? আরে শালা কোনো কনফিউশন নাই, তবে অবশ্য এখন আমার দেখতে পায় না। আমি চাইতেছি যতদিন আমার ভালো না বাসবো ততদিন পরিচয়টা গোপনই রাখি, কারণ এমনি বুঝছো মজা নিতে ভালোই লাগতেছে আমার। খেয়াল রাখিস মামা, তোর এই মজার চক্করে তোর বউর জন্য এবার সুগার প্যান না খুলে দেয়। আরে না না খুলবো না, দাঁড়া একটু মজা দেয়, তোরাও একটু মজা নাও। কথাটি বলা মাত্র জাঙ্কুক লুকিয়ে রাখা মোবাইলটা বের করে 3 নম্বরে কল করলো। কি রে ভাই, আমার প্রথম জামাই কল দিছে। হ্যালো, কি কাহিনী কি? হ্যাঁ আমি কল দিলে ফোন ধর না, নতুন জামাই বা এনজয় করতেছো লাইফটারে, হানিমুনে যাওয়ার প্ল্যান করতেছো নাকি? যাই করি না কেন, তাতে আপনার কি? বিয়ে করার আগে তো 100টা ফোন দিছিলাম আপনাকে, তখন আমার খবর নেওয়ার কথা মনে ছিল না? এখন আসেন আমার খবর নিতে? ও ড্যাম ইট, কতবার বলবো, তখন ইউনুর ঘটনাটা নিয়ে আমি তোমার উপর রাগ করেছিলাম, এই জন্য কয়েকদিন তোমার খবর নেইনি। আর এই মাঝে তুমি বিয়ে করে ফেললাম, ফাইন, বাট ওর সাথে ওর থেকে দূরে থাকো। আমি চাই না ওর সাথে বেশি কিছু হয়ে যাক। কেমন আটকামো যাওটা রে? ওই যাওটা না আটকানোর শক্তি আল্লাহ করেই দেয়। তাছাড়া আটকাতে জামাই বা কেন, সে তো আমার জামাই হয়। আপনি তো আর আমার কোনো খবর নেন নাই। এই জান প্লিজ এভাবে বলো না, আমি এখনো তোমাকে অনেক বেশি ভালোবাসি জান, বিশ্বাস করো। আচ্ছা যাও দেহটা উড়ে দিয়ে দাও, মনটা আমার জন্য রেখে দিও জান। এই কথা শোনা মাত্রই একটু ইমোশনালি হয়ে যাওয়ার সাথে সাথেই জিমিন মোবাইলটা কেড়ে নিল। এই রে শালা গরিবের ফুট ফুইনির ফোলা, তোর ব্যবসায় কি আকাল পড়ছে রে? গাড়ি চুরি বাদ দিয়ে মানুষের বচুরি করা শুরু করছে সারা ঘরে শালা। একটা ফুটালা জান্নাত কিনা সামর্থ্য নাই আইছে আমার বান্ধবীর নিয়ে পালাতে। পালাতে কেমনে রে? তোর কাছে কি ট্যাক্সি ভাড়া আছে রে পালানোর? ঠিকই আছে, বক্স চালার আরো কিছু। শালা এমনি গরিব আরো আরেক গরিব একটা জাঙ্গিয়া ধানিয়া পড়ে। জাঙ্গো কিছুই বুঝো না, সাথে সাথে মোবাইলটা কাট করে দিল। দেখছিস রে ইউনো, তোর গার্লফ্রেন্ড তোর গরিব পুলা ডাকে। তোরা কি শুরু করলি? হ্যাঁ আমার গরিব জামাইটার লোকে এরকম কেন করিস তোরা? আরে বাবা, এই গরিবের প্রতি লাগে আমার চোখের পানি মুভ আর না তোর গালের মধ্যে এখন তবলা বাজে মধুরা। সো এভাবেই কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর সুগার আর জিমিনরা দুজনেই চলে গেল। অতঃপর তেই কাপড় চেঞ্জ করার জন্য ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে জাঙ্কুকের উদ্দেশ্যে বলতে লাগলো, আপনি তো খাচ্ছেন কেন? হ্যাঁ নিজে জাঙ্গিয়া বাথরুমের এদিকে ওইদিকে ফালাই রাখেন কেন? ফালাই রাখতে কে বলছো ওয়াইফি? জাঙ্গিয়াগুলো একটু মজা হয়েছে, একটু আদর করে ধুয়ে দিও। আপনার জাঙ্গিয়া আমি ধুতে যাবো কোন তোকে? হ্যাঁ আপনি হলে কি আমার ইনার
ধুয়ে দিতে নাকি? শুধু ইনার না ওয়াইফি, আমি পারলে তো তোমারও ধুয়ে দিতে পারি। যাও প্রমাণ দিতেছি। কথার বলা মাত্রই জাঙ্কুক ঠাস করেই তেকে কোলে করে নিল, অতঃপর চলে গেল ওয়াশরুমে। তে পুরো অপ্রত্যাশিতভাবে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়েছিল। তে কিছু বুঝে ওঠার আগেই জাঙ্কুক ঠাস করেই তেকে বাথটাবের পানির উপর ফেলে দিল। কি কি করতেছেন আপনি? অনেক শীত পড়ছে বুঝছো, প্রতিদিন রাতের বেলা এরকম হট বাথ একটা নেওয়া উচিত, তাই তোমাকে হেল্প করতেছি। এটা করা মাত্রই জাঙ্কুক ডুব দিল তের মাঝে। বেজন্ত অবস্থায় জাঙ্কুক থেকে নিয়ে হানিমুন ট্যুরের উদ্দেশ্যে প্যারিসে রওনা দিল। কি গো ওয়াইফি, মানলাম কালকে রাতে আমি একটু বেশিই রুটছিলাম, তাই বলে কি এখনো কথা বলবো না আমার সাথে? তখন নিশ্চুপ, কোনো উত্তর দিল না জাঙ্কুকের কথায়। এবার জাঙ্কুক রেগে গিয়ে তার গালটা চেপে ধরলো। কি হলো, কথা বলছ কেন আমার সাথে? আমার সাথে তার আমি একটা থাপড়াম ধরে থাপড়াবেন? হ্যাঁ, তাছাড়া কথা বলে কি না বলে কি, আপনার তো শুধু আমার দেহটাই লাগবে, মন তো লাগবে না। কি বলছে লাগবে না রে? তোর তো কোনো অধিকারই নাই তোর জিনিস অন্য কারো দেওয়ার, কারণ তোর সব জিনিস তোর চেয়ে বেশি আমার, বুঝলি? তোর দেহ, মন, আত্মা, ইচ্ছা সবকিছু আমার, এগুলো অন্য কারো দেওয়ার চিন্তাও করবে না। ছাই না মানে লুচ্চা বেটা। ভুল বলতেছো ওয়াইফি, তুমি যেটা লুচ্চা বলতেছো ওইটা আসলে রোমান্টিক হবে জান। একটু মুখের ভাষাটারে ঠিক করে নাও। বাই দ্য ওয়ে, হানিমুন ট্যুরে আসছি, রোম্যান্স কত প্রকার কি কি সেটা খুব ভালোভাবে বুঝাই দেবো আমার ছোট্ট বউ। জাঙ্কুক প্যারিসের মধ্যে নিজের থাকার জন্য একটা রোমান্টিক রুম বুক করে। তে রুমটিতে ঢোকা মাত্রই জাঙ্কুক পেছন থেকে তের দুটি হাত হ্যান্ডকাপে বেঁধে ফেলে। অবশ্য ভালোবাসা প্রকাশ পেয়ে গেল, ভিজে গেল চাদর, বৃষ্টি কাটলো। হানিমুন মানে মধু চাঁদের দিনে ফার্স্ট নাইট। হানিমুন নাইটে রাতভর তের সাথে চিঙ্গাডালা হুই হুই গেমটা খেলার পর অবশেষে ভোরের দিকে থেকে মুক্তি দিল জাঙ্কুক। সকালে সবার আগে শাওয়ারটা শেষ করে নিল। শাওয়ার থেকে বের হতেই দেখলো তে তখনও বিধ্বস্ত অবস্থাতে বিছানাতে শুয়েছিল। জান, কাল রাতে আমার মেন টার্গেট ছিল হোটেল রুমের খাট ভাঙার, বাট তবলার আওয়াজে তোমার মাথাটা ভেঙে যাবে ভাবতে পারিনি। আই এম সরি জান। জাঙ্কুকের সম্পূর্ণ কথাই তে শুনলো, তবে কোনো রেসপন্স করলো না। কি হলো, এই নীরবতা কিসের ওয়াইফি? তুমি কি চাও তোমার হাজবেন্ড এখন নিজ হাতে তোমাকে পরিষ্কার করে দেখ? এমনটা করতে গেলে কিন্তু তোমার আধা ভাঙা মেরুদণ্ডটা পুরোপুরি ভাঙা যাবে ওয়াশরুমে। আবারও তে নিশ্চুপ, কোনো প্রকার রেসপন্স দিল না জাঙ্কুকে। এবার জাঙ্কুক রেগে গিয়ে হুট করে তার সামনে চলে গেল এবং একটা দিয়ে তেকে একদম নিজের কাছাকাছি নিয়ে আসলো। আমার কথা জবাব দাস না কেন? আমার ইগনোর করার সাহস কে দিছে তোরে? আপনি কথা বললে কি না বললে কি, আপনার তো শুধু আমার দেহ দিয়ে কাজ, কথা দিয়ে তো কোনো কাজ নেই, তাই না? এই কথা শোনা মাত্র জাঙ্কুকের চোখে জমে থাকার এক মুহূর্তে ভ্যানিশ হয়ে গেল। কি গো ওয়াইফি, লক্ষণ তো একদম ভালো না। এরকম কথা মানে কি, আমার ভালোবাসা ফেললো নাকি আবার? ভালোবাসবো আমি তো আবার আপনার মতো বিচ্ছা বেটাবে? ও মাতাই, তবে তোমার চোখ তো অন্য কিছু বলতেছে ওয়াইফি। বারবার দেহ পাবি মন পাবি না, এই ডায়লগটা তো ইচ্ছে করে দাও যেন জাঙ্কুক তোমার জন্য স্বীকার করে যে তোর দেহ আর মন দুইটাই আমার। কথা কি ভুল বলছি ওয়াইফি? আমার পাল বলছেন আপনি, যত সব আজেরা কথাবার্তা, এসব আজেরা কথাবার্তা আপনি নিজের কাছে রাখেন। কি যে শান্তি পাইলাম ওয়াইফি। যাক ভালো ভালো, আমাকে ভালোবাসতে যায় না, কারণ তাতে কোনো লাভ হবে না, কারণ আমি তো তোমাকে ভালোবাসবো না, তাই না? তোর ভালোবাসা পাই তোমার টানতেছি আমি, শালা লুচ্চা বেটা। কথাটা বলার পরেই তে হাঁটতে হাঁটতে ওয়াশরুমের দিকে চলে গেল। ওয়াশরুম থেকে বের হতেই তে দেখতে পেল জাঙ্কুক খাটের উপর বসে বসে মোবাইলের দিকে তাকিয়ে মিটি মিটি হেসে বেড়াচ্ছে। সামনে যেতেই জাঙ্কুক তের উদ্দেশ্যে বলতে লাগলো, দেখো না ওয়াইফি, এই মাইয়াগুলোর কোনো কিছুতেই পর্বত নাই। এই যে আমার বউ কত সুন্দর, দেখো তোমার প্রোডাক্ট আর ওদের প্রোডাক্ট। জাঙ্কুকের মোবাইল স্ক্রিনের দিকে তাকাতেই তের মেজাজটা একদম খারাপ হয়ে গেল। হাই রে লুচ্চা রে, তোর থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না, শালা লুচ্চা বেটা। তুই না বিয়েটা অন্য মেয়েদের দিকে তাকাতে লজ্জা করে না? আরে ওয়াইফি, আমার যে লজ্জা নাই তার প্রমাণ তো প্রতি রাতেই দিই, তাহলে কেন জিজ্ঞেস করো? তাছাড়া কি আর করবো বলো, বিয়েতে হলে কি হয়েছে, বউ তো আর ভালোবাসে না, তাই অন্য মেয়ে করে দীক্ষা যতদূর পারি আর কি। যতদূর পারি আর কি মানে কি রে লিখছে বেটা, শালা ধরে শালা। আমি তো বলে কি বউতে অন্য মেয়ের দিকে তাকাস, তোর চোখ একেবারে উত্তর আইফোনের মধ্যে শালা। আরে না ওয়াইফি, এমনটা আমি হতেই দিব না, কারণ আমার চোখের কিছু হয়ে গেলে তোমার প্রোডাক্টগুলো দেখবেন কেমন বলো তো? আর তাছাড়া তোমারই তো জ্বলতেছে কেন, তুমি তো আমাকে ভালোই বাসো না। কথাটা শুনে একদম চুপ হয়ে যাইতে পরোত্তরে কোনো কিছু উত্তর দেওয়ার আগে জাঙ্কুক সেখান থেকে উঠে যায়। কি ব্যাপার, কই যেতেছেন আপনি? অন্য ভিডিও প্রোডাক্ট দেখতে মোবাইলের ভিতরে আর কি, তোমার সামনে তো দেখতে পারবো না, তাই বাইরে যাই দেখে আসি। এটা বলা মাত্রই জাঙ্কুক সেখান থেকে চলে গেল। তাই মন ছিল জাঙ্কুককে আটকাতে, কিন্তু কি ভেবে আর আটকালো না, সাথে সাথেই কল দিল জিমিন আর লিসাকে। জিমিন লিসা রে, দুইটা মায়ের মধ্যে একটাও আমায় ভালোবাসলো না রে। আইসে রে আমার ভালোবাসা, তোর মতো হাঙ্গালা বেটে দিচ্ছে আমার জাঙ্কুক ভাইয়া বিয়ে করছে, এটাই তো তোর সাত কপালের ভাগ্য। হাই রে কপাল, তোরা তো আসলে ওই শালারে ফেরেস্তা ভাবত, কিন্তু শালা যে আসলে কি চিজ সেটা তো এতে ছাড়া আর কেউ জানে না। একটা নাটক আমার একে লাগে ফোন দিয়েছে, সেটা ফোন দিয়েছে কেন আমার গান ছিল বুঝিস না?
জায়গা মতো ফুটা বরাবর ফুটা করবে আরেকজনের, এটা তো ঠিক না। এই তুই না বিয়েটা এখনো ওই গরিবের পুত্র ভুলতে পারছ না? তো লজ্জা করে না পরকীয়া নারী? এই জিমিনের কথা কোনো উত্তর দেওয়ার আগেই মোবাইল স্ক্রিনে ফোন আসলো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার প্রথম জামাই আমারে ফোন দিছে। খবর দেখতে আজকে তোকে এই কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। একদিকে তোর এই গরিবের পুত, আরেকদিকে তোর চিরচেনা বান্ধবী। তুই হয়তো আমারই চুজ করবি, আর নাহলে তোর এই গরিবের পুত্রাই। খবরদার ওর ফোন রিসিভ করলে কিন্তু আমাদের সব ফ্রেন্ডশিপ এখানেই শেষ। কারে কসেরি মোবাইল তো 5 সেকেন্ড আগেই কেটে দিছে। হ্যালো প্রথম জামাই বলেন। জামাই আর রাখলো কই আমারে? দ্বিতীয় জামাইয়ের সাথে তো ধুমায়া ঝিঙ্গালানা হই হই প্রতি রাতে হইতাছে। আমার কোনো খোঁজ নাই খবর নাই। দ্বিতীয় জামাইকে নিয়ে হানিমুন ট্যুর? আর কি করতাম রে গরিবের পুত, তোর তো টাকা ছিল না আমারে নিয়ে হানিমুনে যাওয়ার। হোয়াট? এই কি বলো তুমি? কেন রে কি বলছিস শুনছ না রে? চোরের ঘরে চোর। আমার সাথে এখন কথা বলতে আসছ কেন? এখন আমার খোঁজ নিতে আসছ কেন? আমার বিয়েটা কি কতবার কন্ট্রাক্ট করার চেষ্টা করছি, তখন কোনো কাজ ছিল না? আমার বন্ধু জাঙ্গে নিয়ে যে টানাটানি করছি না, এই আগে তো কথা বলি নাই তোমার সাথে। এই কথা আর কয়বার বলবো তোমায়? আমি তো তোর বন্ধুর বড় ফুটা দিয়ে বড় মাল দেখা লেগে প্যানিয়া টানাটানি করি নাই, তোর পরিচয় পাওয়ার জন্য প্যানিয়া টানাটানি করছিলাম। আর হ্যাঁ ভালো কথা, এতদিন তো আমার কোনো খবরই নেস নাই, তো এখনই ব্যস্ত আছিস কেন? এখনো ফিল্লে থাক, খেপা থাক, কথা বলিস না, যোগাযোগ করিস না। বাহ দে বাহ, দ্বিতীয় বিয়ে করতে না করতে রূপ একেবারে চেঞ্জ হয়ে গেল তোমার। জাঙ্কুক সাথে এমন কি দিছে তোমারে? তোর মেশিনের সাইজের চেয়ে বড় সাইজের মেশিন দিছে। এই মেশিন দিয়ে তো তাহলে প্রতি রাতে তবলা বাজাইতেছস না রে? খালি তবলা বাজাইতেছি না রে, মুখে নিয়ে খাইতেছিও। তোর সমস্যা শালা? জাঙ্কুক থেকে প্রত্যুত্তরে কিছু বলার আগেই তে বলে উঠলো, শালা ভাই শালা এতদিন কোনো খবর নাস নাই, এখন আমি বিয়ে করে ফেলছি, এখন আর আমার সাথে যোগাযোগ করতে আসবে না। আলকা পেরে দিয়ে দেখান লাগবে না এখানে। সাথে সাথেই তে মোবাইলটা কাট করে দিল। জাঙ্কুক মোবাইলটা কাট হওয়ার সাথে সাথে একেবারে হেসে দিল। হায় আমার ওয়াইফি, আমার তো হ্যাপি করে দিলা জান। দুই মেশিনের সাইজ যে সেমই ছিল, এটা আজকে তোমার হাড়ে হাড়ে টের পাওয়াবো। গরিবের পুত, আমার তো দিন খবর না নিয়ে যাওয়ার লোকে বিয়ে দেওয়া, এখন এক সামলোকে আলকা পেরে দিয়ে মারাইতে। হুট করে দরজা লাগানোর আওয়াজে ঘুরে তাকাতে দেখতে পেল জাঙ্কুক ক্ষুধার্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার? এভাবে কুত্তার মতো তাকাচ্ছেন কেন আমার দিকে? নেশা করতে মন যেতেছে ওয়াইফি। মধু অভদ্র হয়ে যায় জাঙ্কুক তেরি তো প্রেমে হায়। তো অবশেষে 3 দিন পর টেককের এই মধুচাঁদের ট্রিপটি শেষ হলো। বাড়িতে ফেরত আসলো তারা দুজন। বাড়িতে এসে দেখতে পেল জিএন বাড়িতে চলছে এক বিশেষ অনুষ্ঠান। তোর বিয়েতে তো গ্রামের অনেকে আসতে পারেনি বাবা, এর জন্য তোর বিয়ের আয়োজন হিসেবে আবারও সবাইকে দাওয়াত দিছি। এটা কোনো কাজ করলাম? বিয়ের অনুষ্ঠানের আয়োজন করছো তো বাসরাতের আয়োজন করবে না? কথাটি শোনা মাত্র তের কান একেবারে গরম হয়ে গেল লজ্জায়, আর সামনের দিকে তাকাতে পারলো না। এই তো ছিলি, তুমি কেমন কথা বলছো? আমি তোমার জীবন গেলে আমাকে চিনতে ছোটবেলা তোমার টুনটুনি কেটে দিয়েছিলাম, আর তুমি কান্না, তোমার কান্না থেকে আমার টুনটুনি কাটাতে গিয়ে কথা মনে পড়ে গেছিল। হাই রে বেটা, আপনারা আর ভুলে কেমনে? ছোটবেলায় তো আকাম আমার সাথে কম করেন নাই। এরকম উল্টাপাল্টা ছেলে মারছিলেন যে আপনার জন্য 2 বার আমার টুনটুনি কাটা লাগছিল। আপনার জন্য ঠিকই আছে, এমনি তো প্রথমবারে আপনার কোনো কিছু ঠিকঠাক ভাবে হয় না। একদম ঠিক বলছো ওয়াইফি, এই জন্যই তো দ্বিতীয়বার ভাষণটা করতে চাইতেছি। এই জন্যই তো আম্মু আমি বলি কি, একটা রুম সাজানোর ব্যবস্থা করো খুব তাড়াতাড়ি। জিনের সামনে জাঙ্কুকে এরকম কথায় বেশ লজ্জা পেলতে, তাই তো তাড়াহুড়ো করে সেই স্থান ত্যাগ করলো। দেখছেন ভাই দেখছেন, আমার ছেলে আর আমার ছেলে নাই, একদম বড় হয়ে গেছে। এই জন্যই তো আপনাকে দেখাইছি। আমাকে ভালোভাবে একটা পানি পড়া দেন। সাধারণ পানি পড়াই কোনো কাজই হবে না। আপনার ছেলের উপর মজনু জিনের বসবাস। এই জিনকে সরাইতে হলে তিনি 3 বেলা নাপা ওষুধ গুঁড়ো করে নাপা পানি খাওয়াতে হবে আপনার ছেলেকে। শুধু নাপা পানি না, আমি তো ওকে মুতের পানি খাওয়াইতে ওরা চেয়েছি। আমি আমার ছেলেকে কাউকে দেবো না, কাউকে না। এদিকে তাই নিচে রুমে ঢুকতে অপরিচিত একজনের সাথে হুট করে দেখা গেল। লা 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 লা। জাঙ্গু ভাইয়া বত করে দিলে আমার টালালা। নিজের থতমাটা ভর্তা না করাইতে চাইলে নিজের জিনিসপত্র সামলা রাখ। সদরঘাট বাইরে আছে তো। এক সেকেন্ড, আমার জিনিস আমি সদরঘাটে রাখবো নাকি আন্ডারঘাটে রাখবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি দেখতে চাইলে দেখবেন, না দেখতে চাইলে চোখটা বন্ধ করে ফেলবেন। আপনি কে আমার ফুটা বরাবর বল ফিক্কা মারার? এই সুন্দরী নারীর সামনে তো কিছু বলতে পারতেছি না। আপনি যে বলটা ফিক্কা মারলেন, আপনি কি জানেন আপনি আমার টুনটুনি ছিলে ছুটায় ফেলতে গিয়ে তখনও চোখটা বন্ধ করে রেখেছিল। হে সুন্দরী নারী, আমি কাপড়টা পরেছি, আপনি চাইলে তাকাতে পারেন। নারী না শালা, ভাবি লাগে তোর। ভাবি জানেনই তো জাঙ্কুক ভাইয়া, আমার আছে সুন্দর দুটি আঁখি। এই আঁখি দিয়ে সব ভাবিদেরকে আমি নিজের বইয়ের চোখে দেখি। আমার বইয়ের দিকে ধারাইতে চাইছ না, তোর দেখার শক্তি একেবারে শেষ করে দেবো। যুদ্ধ তো আগে আপনিই শুরু করছেন। সেই ছোট্টবেলা সানাপুকে ভালোবাসতাম, পরে শুনি ওনার সাথে নাকি আপনার পারিবারিকভাবে এঙ্গেজমেন্ট ঠিক হয়ে যাবে। শেষ হয়ে গেল আমার ভালোবাসার কাহিনী। এখন আমার পালা রিভেঞ্জ নেওয়ার। কি সানা, এটা আবার কি? জাঙ্কুক থেকে কিছু বলার আগে পেছন থেকে হুট করে কেউ একজন জাঙ্কুককে হাত করলো। জাঙ্কুক বিয়ে করে তো একেবারে আমাদেরকে ভুলেই গেছো। আরে সানা কি যে বলো না, তোমাকে কি কোনোভাবে ভুলা যায় বলো তো?
এদের কথা শুনে একদম বোকা হয়ে গেল তে। এদের দুজনে হাসি মাখা কথা তেকে একেবারে তেলে বেগুনে জড়িয়ে ফেলছিল। আচ্ছা তাহলে তুমি আসলে সানা, দাঁড়াও কলাটা লাগিয়ে নিচ্ছি। আসলে হানিমুন ট্রিপ থেকে এসেছে তো, বোঝাই তো, তোমাকে তো আর আলাদাভাবে বোঝানোর কিছু নেই। আরে হ্যাঁ হানিমুন ট্যুর, জাঙ্কুক তো জানো না একেবারে পাগল বানায় ফেলছে আমার কল দিতে দিতে। তুমি নাকি ওটা বোরিং বানায় ফেলছো। ও আমাকে বলতেছিল যে তোমার ছেলে নাকি আমি গেলে ভালো হইতো। কি যে বলে দুষ্ট ছেলেটা। রাগান্বিত চোখে তাকালো জাঙ্কুকের দিকে, অতঃপর হুট করে সবার সামনে একটা কাণ্ড ঘটিয়ে বসলো। ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিল জাঙ্কুকের গালে। জাঙ্কুক অবাক হয়ে তাকিয়ে রইল তের দিকে। তে আর একটা কথাও বললো না, সাথে সাথেই সে জায়গা ত্যাগ করলো। জিমিন আর লিসাও এই অনুষ্ঠানে মাত্র জয়েন করেছিল, দূর থেকে সম্পূর্ণ ঘটনা দেখেছিল তারা। এই কি কইছিস আমার বান্ধবীরা যে কেপা গেছে জামাই বোর মধ্যে গিরিঙ্গি লাগাও, তোমার গিরিঙ্গি আমি ছুটাইতেছি। আশ্চর্য, তুমি কে আর তুমি আমাকে এসব বলার কে? হ্যাঁ এত ভটকেতেছিস কেন? আমি কি তোর বিয়ে লাগি? আমি তোর শাশুড়ি লাগি। শাশুড়ি তোমার ইচ্ছা মতো তাল মোচা মোড়া এখন আমি গিরিঙ্গি লাগাও। কথাটি শেষ করে জিমিন থানার চুল ধরার আগেই জাঙ্কুক সেখানে বাধা দিল। শালা লিচ্চা বেটা, শালাটা তাই তোমার সাথে তবলা বাজানোর পর সবাই একেবারে সামনে বোরিং করছি। তোর চক্করে আমি আমার প্রথম জামাইটারে সাইড জাঙ্কুক। না এভাবে চলবে না, আমি চলে যাবো আমার প্রথম জামাইয়ের কাছে। ওই গরিবের প্রতি আমার আসল পরিচয়। তোর ছেড়ে দেবো তো। এর সাথে সাথে মোবাইলটা নিয়ে কল করলো নিজের অচেনা জামাইকে। হায় রে কপাল মন্দ, আমার জামাইয়ের ফোন বন্ধ। এই গরিবের লোকে কি পালামো, শালা তো মোবাইলে ধরে না ঠিকঠাক। হায় রে কপাল, এক জামাই বার্তা দেয় না, আরেক জামাই আমার ফোনই ধরে না। কি হে মামা, বইয়ের হাতে তারপর খেয়ে মুখের ভাষা হারায় ফেলছিস নাকি? জাঙ্কুক বড় বড় চোখ নিয়ে তাকালো নিজের বন্ধুদের দিকে। ইসরে এ বড় বড় চোখ আঙ্গুলো তো মারা না, বুঝছো? এই ফোটালা জাঙ্গের কারণে জীবনে বহুত কলঙ্কিত হয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনো মেয়ের হাতে তারপর খাইনি। তো আমিও কই কোনো মেয়ের হাতে তাপ্পড় খাইছি শালা? নিজের বইয়ের হাতে তাপ্পড় খাইছি। আর নিজের বইয়ের হাতে তাপ্পড় খাওয়াতেও সোয়াব আছে। দেখ মামা, ইউনের মতো প্যান্টের নিচে ফুটা ঢাকার চেষ্টা করিস না। ভাবে একদম ঠিকই করছে, থাপ্পড়টা তুই ডিজার্ভ করস। কেন লুকোচুরি করতেছস? আরে লুকোচুরি মাই ফুট, কয়েকদিনের মধ্যে ওর সামনে ধরা দিতাম, এর জন্য ভাবছিলাম একটু মজা নেই, কিন্তু হয়তো সবার সামনে থাপ্পড় মেরে দেবো ভাবতে পারিনি। ব্যাপার না, আজকে রাতে সব শোধ করবো। দাঁড়া মামা, আমার বৌদি আমার কল করছিল, দাঁড়া কলটা রিসিভ করি। হ্যালো, আমি কেন তোকে খুঁজে পাই না? উল্টাপাল্টা টাইমে আবার আমার ফোন ব্যাক করতে আসেন কেন? আরে বউগো, তুমি তো জানোই আমি তো চোর, তাই এই মোবাইলটা বন্ধ করে চুরি করতে গেছিলাম। নাকি কল কেন দিছিলা? কল দিয়েছিলাম এক বিশেষ সিদ্ধান্ত জানাইতে। আমি অবশ্যই আপনার মতো গরিবের পুতের সাথে সংসার করতে রাজি আছি, তাই চওড়ার সাথে সংসার করবো না। আপনি আমার সাথে দেখা করে আর আমাকে নিয়ে যান। যাক আলহামদুলিল্লাহ, এই দিনটারই অপেক্ষায় ছিলাম। কালকে অবশেষে তোমার আর আমার মহামিলন হবে। আমি একটা অ্যাড্রেস দিচ্ছি, সেখানে কালকে বিকালের দিকে চলে আসবা। ঠিক আছে, চলে আসবো। বিদায় হে জাঙ্কুক, আমাকে আর তুই পাবি না এই জীবনে। তুই কি হারাইছোস সেটা আমি গেলে হারে হারে টের পাবি। রাত 10টার দিকে জাঙ্কুক রুমের ভিতরে প্রবেশ করলো। রাগান্বিত চোখে তাকিয়ে রইল তের দিকে। বিকালে সবার সামনে এরকম একটা কাণ্ড করছো কোন সাহসে? হ্যাঁ, এত অধিকার কি দিছে তোমাকে? কারোর থেকে অধিকার নেওয়ার তো প্রয়োজন নাই আমার। আমি বিবাহিত বউ, তোর বিয়ে করবি আমারে আর পীড়িত করবি আরেক মেয়ের লগে, আর আমি এগুলো সহ্য করবো নাকি? আয় হায়, এত জ্বালা জ্বালা জ্বলতেছে তোমার। আসো, তোমার জ্বালা যন্ত্রণা একেবারে মিটাই দিই। খবরদার, আজকে যদি তুই কোনো কিছু করতে আসোস, আমার তুই জামাই কসম তোর তবলা একেবারে ফাটাই দেবো আমি। কি তবলা ফাটাই দিবা? এত শক্তি আছে নাকি তোমার? চলো বউ, দেখে ফেলি তো তোমার ক্যাপাসিটি কতটুকু, ফাটাইতে পারো কিনা। তেই জাঙ্কুকের উপর অ্যাটাক করার আগে জাঙ্কুক থেকে পুরোপুরি নিজের বসে নিয়ে নেয়। হ্যান্ডকাপ ইউজ করতে বাধ্য হয় জাঙ্কুক। তের ছটফটানি কমছিল না। জাঙ্কুক হাত দিয়ে তের গাল দুটোকে স্পর্শ করে। এত নড়ো না ওয়াইফি, ব্যথা পাবা তো। শয়তান, লুচ্চা বেটা, যা কিছু করার আজকেই কর, কালকে থেকে আর আমারে পাবি না। তোমাকে পাওয়ার কোনো দরকার নাই আমার ওয়াইফি, কারণ তুমি তো অলরেডি আমার হয়েই আছো। আমার জিনিস কেউ চোখ দিলে সে পৃথিবীর আলো দেখতে পারবে না, সো মাইন্ড ইট। তো এরপর আর কি, জাঙ্কুক বিকেলে থাপ্পড় খাওয়ার প্রতিশোধ নেয় তের থেকে। পুরো ভালোভাবে হার্ডলি প্রতিশোধ নিতে থাকে। এরকম করার প্রতিশোধ আগে কখনোই নেয়নি। সকাল হতে জাঙ্কুক বেরিয়ে গেল নিজের কাজে, তেও চলে গেল জিমিনদের কাছে। আজকে সে নিজের প্রথম স্বামীর কাছে চলে যাবে। সম্পূর্ণ ঘটনা তে জিমিন আর লিসাকে খুলে বলল। ছি 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 ছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তোর মতো নিকৃষ্ট মাইয়া আমি আর জীবনে আরেকটা দেখিনি। এখনো তো গলা ঘাড়ের মধ্যে জাঙ্কুক ভাই ট্যাগ নিয়ে ঘুরতেছো আর চলে যাবে ওই গরিবের পুতের কাছে? হ্যাঁ যাবো গাবি, কিন্তু জাঙ্কুক ভাইয়া আমার ভালোবাসে না। আমার সাথে শুধু ফুলটামি করে, ফুলটামি আর লিচ্চামি। ও তোমার ভালোবাসে না, ওর সাথে থেকে কি করবো? এর চেয়ে ভালো আমি ওই চোরের বই হয়ে থাকবো সারা জীবন। জানি তো চোরের কাছে চুন্নির সাথে সাজ যাচ্ছে না তোর। খালি চুন্নি মানে সাজ জাগে নেই রে। ওর জামাই পরে ফুটালা জাঙ্গিয়া আর ওর বিয়ের পর পড়বো ফুটালা পিঙ্কি। আমি জানতাম তোরা আমাকে সাপোর্ট করবি না, কারণ তোরা তো ওই জাউরারই ফেরেস্তা ভাবস। কিন্তু ওই জাউরা যে কি সেটা আমি ছাড়া কেউ জানে না। আমি এই জাউরার সাথে থাকবো না, চলে যাবো আজকে। এই অ্যাড্রেস দিছে, এই অ্যাড্রেসে নিজের প্রথম জামাইয়ের সাথে দেখা করবো আজকে। অ্যাড্রেসটা তো দেখতেছি একটা নদীর পাড়ের। নদীর পাড়েই তো হইব। ওই গরিবের পুতের বাসা আছে নাকি ভেলার মধ্যে মনে থাকে? আর নাইলে গাড়ি চুরি বাদ দিয়া এখন নারী চুরি করতেছে। দেখ তোরে আবার বেচানি দেয়। বেচতে বেচলো, যা হওয়ার হবে। আজকে আমি চলে যেতেছি। দাঁড়া, আজকে তোকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। হয় এই গরিবের পুত আর নাইলে তোর চিরচেনা বান্ধবী। যদি ওর কাছে দেখা করতে যাস তাহলে আমাদের ফ্রেন্ডশিপ এখানেই শেষ। একটা কথা মনে রাখিস,
বুঝছিস? আমাদের ফ্রেন্ডশিপ শেষ হলে আমি কিন্তু তোর চেহারাও দেখতে আর যাবো না। তাই না, আর কি করার, যা ফ্রেন্ডশিপ শেষ, তাইলে আল্লাহ হাফেজ। কথাটি বলেই তে সেখান থেকে চলে গেল জাঙ্কুকের সাথে দেখা করার উদ্দেশ্যে। শালি কামটা করলো কি? এই গরিবের পুত্র থেকে আমার মতো বান্ধবীকে ছেড়ে চলে গেল। আমি বেঁচে থাকতে এটা কোনোভাবেই সম্ভব না। লিসা চল, আর পিছে চল, 500 টাকা দে। কেন আর পিছে যাবি? তুই না বলছিস ফ্রেন্ডশিপ শেষ, আর ওর চেহারাও দেখবি না? ওর চেহারা তো আমি আর জিন্দেগিতেও দেখবো না। আমি তো চাইতেছি ওই পুংটা চেহারা দেখতে। ওই শালার ফুটা বড় বড় ফুটা না করার পর্যন্ত আমার যে মিনিট শান্তি নেই। যাবে কেমনে? তোর না ক্লাস আছে? আরে আজকের এই ইম্পর্টেন্ট দিনে ক্লাসের মাইরে বাপ সুগা স্যারের ফোন দিতেছি। হ্যালো স্যার, আজকে কোন বাহানা দিবা শুনি? কেন ক্লাস আসবে না? বাহানা কোন জন্য আমি দিছিলাম? আমার আজকে দাদা মারা গেছে। ও বাবা, তাই নাকি? এতদিন দাদি মূল্য আর আজকে দাদা, তো কেমনি মূল্য দাদা? আরে কেমন একটা কোশ্চেন করেন আপনি? আমার বুঝা দাদা চেট্টা বউ একই মাসে মরছে। বউ হারানোর শোক কি সহ্য করা যায়? 4 বউ মরলে কি আপনি সহ্য করতে পারতেন না? এই শোকে মরছে আমার দাদা। বউ হারানোর শোকে মরুক আর যেমনি মরুক না কেন, তুমি ছুটি পাবা না। আরে ধুর, আপনি ছুটি মাইরে সালাম, আমার ছুটি রাখবো না। যাক, আজকে দিকে কোচিং নিয়ে আসবো না। এদিকে কেউ নিজের প্রথম দেওয়ার স্বামীর অ্যাড্রেস অনুযায়ী চলে গেল একটা নদীর পাড়ের সামনে। জাঙ্কুকও নদীর পাড়ের সামনেই ছিল, তবে নদীর দিকে মুখ করে থাকায় তে পেছন থেকে চেহারাটা দেখতে পাচ্ছিল না। আস্তে আস্তে তে সামনে গেল। তোমারই অপেক্ষায় ছিলাম ওয়াইফি। কি আপনি? একই সময় সেখানে জাঙ্কুকের আর তের বন্ধুরা উপস্থিত হয়। খাইছে ধরাটা শালি এখানে ঠিক মতো খাইছে। জাঙ্কুক ভাই বলেছে কেন দেয় নাকি এটা 3-4 টাকা নিচে পরকিয়া করতে আইছে শালি। তুমি এখানে কি করো? হ্যাঁ, তোমার না বলে দাদা মারা গেছে? আরে ধুর বিয়া, ইন্টারেস্টিং মোমেন্ট একটা কথা বলেন। আমার দাদি মরছে না, দাদা মরছে, নানি মরছে না, নানা মরছে, এর কইছে তাকাই দিব আমি? আই মেয়ে, সাবধানে কথা বলো। এটা কোন ধরনের আচরণ? হ্যাঁ, এটাই ছিল আমার আসল আচরণ, বুঝলি? সারা বড় শালা মেজাজ তেমনি হট হয়ে আছে, দেখোস না? আরেকটা উল্টাপাল্টা কথা বলে ইন্টারেস্টিং মোমেন্টে তোর ফুটা পড়া পর একেবারে ফুটো করে দেবো ছাড়া। এমনিও কেমিস্ট্রি ক্লাসে আমার কম জলাস নেই, আর বেশি একটা কথা বলি তোর ফুটা পড়া পর তোর জৈব যোগ লিক করে দেবো আমি। জিমিনদের ঝগড়ার আওয়াজ তেদের কানে আসলো, কিন্তু তে তাকালো না, জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। কাকে খুঁজতেছো ওয়াইফি? যাকে খুঁজতে আসছো তার বাস্তবে কোনো অস্তিত্ব নাই এখন। কি অস্তিত্ব নাই মানে? আপনি কি করছেন? সাথে সাথে এই তিন মাথায় একটা দুষ্ট বুদ্ধি উঠলো। জাঙ্কু কোনোভাবেই তার স্বামীকে হত্যা করলো না তো? তোমার ব্রেন এত কাঁচা কেন ওয়াইফি? এখনো বুঝতে পারতেছো না কি হইতেছে এখানে? তোমাকে তো কালকেই বলছি তুমি আমারই ছিলা আর আমারই থাকবা। না, এই হতে পারে না। আপনি কিভাবে করলেন এটা? এই কি করিলি আমারে তুই বিধবা বানাইলি। জাঙ্কুক সহ সবাই অবাক হয়ে তাকিয়ে রইল তের দিকে। এই কি করতেছো? হ্যাঁ, কার জন্য কান্না করতেছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? কার জন্য কান্না করতেছি কেমনে কইতাম আল্লাহ? এদিকে তো আমি দেখিও নাই, মন্দিরে দেখলাম না, কথা কইয়া দেখলাম না, আমি ছুঁয়েও দেখলাম না রে। ছুঁইয়া দেখার আগে বন্দি উড়াল মাইরাছে। এই মেন্টাল মহিলা, পাগল হয়ে গেলি নাকি? কান্না করতেছিস কার দুঃখে? হ্যাঁ, কার দুঃখে কেমনে কইতাম? তার চেহারা দেখার সৌভাগ্য তার হইল না, এর আগে আপনি মেরে ফেলছেন। আমি কার কাছে জবাব দেব, কার কাছে বিচার চাবো? আমার 2 নম্বর জামাই আমার বিধবা বানায় দিছে। ধুর, বুঝলাম না, জাঙ্কুক ভাই কি হাতের মধ্যে চুরি করে আছে নাকি? দিদার না শালি গালের 4-5টা অন্য বেটার লেখা কাঁদতেছে শালি ভাই শালি। আমার তো মন চাইতেছে যা একেবারে ভুট্টা দিয়ে ওরে। কান্না করার অবস্থা দেখে জাঙ্কুক সাথে সাথে থেকে নিজের কাছাকাছি নিয়ে আসে। দেখো দেখ, তোমার অন্য কোনো জামাই নেই, আমি তোমার জামাই। তোমার 1 নম্বর জামাই আমি, 2 নম্বর জামাই আমি। জাঙ্কুক রে, জাঙ্কুক রে, তুই বলিস না মিথ্যা রে। আরে ধুর শালা, মেসেজটা আমার খারাপ করতেছস। এক কথা কয়বার বলবো? হ্যাঁ, বলতেছি না তোর 1 নম্বর জামাই আমি, 2 নম্বর জামাই আমি। এরপরে জাঙ্কুক A to Z সম্পূর্ণ ঘটনা থেকে খুলে বলে। না ভাইয়া না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। আপনি সে গোলাপের পুত, আপনি সে গোলাপের পুত, আমি বিশ্বাস করি না ভাইয়া। তোমার বিশ্বাস করে না করে কি বার আসে যায় আমার? কথাটা বলতে দেরি হলো, তবে তের হাতে থাপ্পড় খেতে দেরি হলো না। কি পাইছস কি তুই আমার শালার ঘরে শালা? 3টা মাস আমার এমন ঘুরাইছস, আমার তো মস্করা করছস, আমার ফিলিংস এ নিয়ে মজা নাও। একটাই ঠিক আছে, দে 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 দে, তলা বরাবর কয়েকটা বেশি করে দে। এই মিয়া, তোমার সমস্যা কি? তুমি হাজবেন্ড ওয়াইফের মধ্যে কথা বলার কে? হ্যাঁ, আরে ধুর মিয়া, আপনার এত সমস্যা কি? হ্যাঁ, আপনার এত জ্বালা কিসের? বেশি জ্বালা হলে আমার তলা বরাবর জ্বালা মিটা দিই আপনার। ওরে বাবা, এত সাহস! দেখি তো তুই কেমনি আমার জ্বালা মিটাস। দাঁড়া না শালা, তোর ফুটা বরাবর ফুটা করতেছি আমি। এটা বলেই জিমিন একটা কলম নিয়ে সুগার ইঞ্জিন বরাবর টার্গেট করতে নেয়, কিন্তু হাতা পায়েতে সেটা মিস্টেকে লেগে যায় ইউনুর গায়ে। হে নারীগণ, তোমরা কেন হইতো বুতা? তোমাদের এই কুতার চক্করে ছিদ্র হয়ে গেল আমার মেশিনের ফুটা। ডং করতে আইতে গেলেন ঝগড়ার মধ্যে দেখতেছিলেন না এখানে ফুটা করার যুদ্ধ চলতেছে? এরই মধ্যে সবাই আকর্ষণ করলো তের থাপ্পড়ের আওয়াজ। একের পর এক থাপ্পড় দিয়ে যাচ্ছে জাঙ্কুকের গালের মধ্যে, আর কিল ঘুষি তো আছে জাঙ্কুকের বুকের ভিতরে। শালা পাইছস কি তুই আমার গরিবের পুত সারা ঘরে শালা? আমার হাতে বিছানায় না সেজো। আমি কত মাস ধরে দেখা লেখা এত বেশি কান্নাকাটি করছি, এগুলো দেখে তুই মজা নিছস? একবারও মনে হলো না আমার সামনে
পরিচয় দেওয়া দরকার। কিভাবে পরিচয় দিতাম তখন? তুমি তো আমাকে আগে দেখতেই পারতো না। তুমি তো আমি এখনো দেখতে পাই না চাওড়া করে চাওড়া, আর আজকের পর থেকে তো আরো বেশি দেখতে পাই না। আমি এতদিন ভাবছি তুই কত ভালো মানুষ, আমার মতো বিয়েটা মেয়েরে তুই আশ্রয় দিছোস, বিয়ে করছোস, সম্মান দিতেছোস। এখন তো দেখি তুই বিশেষ করে চাওড়ার হাফিজ চাওড়া। এখনো এসব বলে কি লাভ? যার সাথে এখন পালাইতে নিয়েছিলাম ওইটাও আমি, বুঝছো? চাওড়া হলো আমি তোমার জামাই, ভদ্র হলো আমি তোমারই জামাই। তুমি আমার কচুর জামাই, তোমার এই 3 তালাক দিব আমি, 3 তালাক। এত সহজ, এত সোজা নাকি আমার তালাক দেওয়া? আমার হাত থেকে এত তাড়াতাড়ি মুক্তি পাবি না তুই। কথাটা জাঙ্কুকের গলা চেপে বলছিল, এই গরিবের পুত, একবারে হাত নামা নামা, একদম বাড়াবাড়ি করতে আসবি না শালা। তুই তেরে কি ছাড়তেছিস? একটু বড় স্যার তুই জিমিনে দিছিস, জিমিতে। আমি তোর কি ভালো ভাবছি না, আমার এই গরিবের পুত্রে কত বকছিলাম, অবশেষে তুই ওই গরিবের পুত। এখন তো বুঝছস আমি কেটে ঘরে যাওয়ার হাফিজ কেটা। দেখ নিজ চোখে দেখ কি কেটে খেয়েছে আমার ফিলিংস দিয়া, আমাকে সবার ফিলিংস দিয়া। আসল সেটা তো আমার ওই এক শালা ফুটার উপরে যে ফুটাটা করছে জিমিন, একটা ঠিক আছে, শালা না সব কিছু জানতো কিন্তু আমাদেরকে একটা কথাও বলেনি। এক্সকিউজ মি মাই নারী এক্স, তুমি কি আমার এই ব্যক্তিগত ফুটা নিয়ে কথা বলার? আর আমি তোমাকে বলতামই বা কেন? সবকিছু ভুলে গেলে নাকি? আমার এই ফুটা দেখে তুমি আমাকে ছাড়ছো। এখন এই পরিস্থিতিতে কোন হিসেবে আমার কাছ থেকে কৈফিয়তটা তুমি চাচ্ছ? তোকে ভালো কৈফিয়ত না ঢাকা পড়ে না আমার শালা ফুটালা জঙ্গল মানে যাবা যাওয়ার হাফিজ। তুই এখানে দাঁড়া আছিস কেন? তুইও ভাগ, তোর সাথে যাবো না তো আমি। তোরে বাসে যা, 3 তালাক দিব আমি, 3 তালাক। আমি সো সরি বইনা, বাট তোর তালাকে গুনি না আমি। চল। এটা বলেই জাঙ্কুক একেবারে তাকে কোলে করে নিয়ে গেল। জোর জবরদস্তি থেকে গাড়িতে বসে গাড়িটা চালু করলো। গাড়ি চালাতে চালাতে তাদের বাড়িতে চলে আসলো। তে সবার সামনে আর সিনক্রেট করলো না, কিন্তু রাগ দেখিয়ে রুমের ভিতরে গিয়ে দরজাটা জোরে লাগিয়ে দিল। ধর একটা ভুল কি করছি, সালে অ্যাটিটিউডই বাইরে গেছে একেবারে। অভিশাপ অভিশাপ, সবই এই বোকামের অভিশাপ। কালকে আপনি এরকম জায়গায় আমার বলটা মারছেন, আমার ফুটা বরাবর পুরো সিলাইটা ছুটে গেছিল। আমি মাত্র হসপিটাল থেকে আসতে দ্বিতীয়বার সুন্নতে খাটটা কমপ্লিট করে। সারা ছোট ভাইয়ের মতো থাক, আমার মেজাজটা নিয়ে খারাপ হয়ে গেছে। আরেকটা কথা কবি, তোর ফুটা বরাবর আরেকটা ফুটা করে দেবো। ধর এত চিল্লাচিল্লি কিসের আমার রুমের বাইরে? এখানে চিল্লাচিল্লি করবে না, নিজের ফুটার দিকে তাকান। কখন জানি আপনার ফুটাটা আমি ফুটা করে দিই। এই কাজ ভুলেও করতে যায় না ওয়াইফি। এমনটা করলে আমাদের লিটল টাইকক পৃথিবীতে আসবে কিভাবে? তুই লিটল টাইকোকে চিন্তা না করে নিজের ফুটার চিন্তা কর শালা। এটা বলেই তুই একেবারে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। দেখছি না না পাপানি খাওয়াতে না খাওয়াতে আমার চিন কাজ করা শুরু করছি। মুজনুজি রুটাল দিয়ে পালাবে, ভালোবাসা টালোবাসা কিছু থাকবে না। এ পানি আমার মা আমাকে খাওয়াইছিল জানেন না, পরে আমি আমার প্রেমিকাকে ছেড়ে দিয়েছিলাম। আসলে আমি ছাড়িনি, আমার প্রেমিকাই আমাকে ছেড়ে দিয়েছিল। তো এভাবে কেটে গেল একটা সপ্তাহ। এই একটা সপ্তাহের মধ্যে তে জাঙ্কুকের সাথে কোনো প্রকার কথাই বলেনি। ইনফ্যাক্ট এক রুমে থাকেও নি। জাঙ্কুকে রুমে ধাক্কা দিয়ে বের করে দিত প্রতি রাতে। একটা মজা কি করছি, সাড়ে একেবারে তেমাকে আকাশে উঠতেছে, মাটিতে পা পড়ে না। মন তো চায় গালের মধ্যে 4-5টা লাগাই দিই। ব্যাপার না, সময় আমারও আসবে। কথাটা জাঙ্কুক তে দরজার বাইরে বলছিল। সম্পূর্ণ ঘটনাতে শুনলো কিন্তু পাত্তা দিল না। রেডি হয়ে বেরিয়ে গেল। কই যাইতেছো? কোথায় যাইতেছি? এই কৈফিয়ত কি আমি আপনাকে দিব? আমার দিবি না তো কারে দিবি রে? তোর জীবনে আছে কি আমি ছাড়া? এই রে জাঙ্কুক কা, কথাবার্তা একেবারে সাবধান, গলা নামায় কথা বল, নাহলে গলা বড় করে একটা চোট ফুটা করে দেবো। তে জাঙ্কুককে পাত্তা না দিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। বান্ধবী অফিসে আইসোস, আমার যে কি নার্ভাস লাগতেছে জানোস না? জীবনে প্রথম কেউ দেখতে আসতেছে, আমার যে কি লজ্জা লাগতেছে রে। তোর মতো বেহায়া বেরিয়ে আবার লজ্জা। চল নিচে চল, তোরে দেখতে চলে আসছে। নিচে যাওয়া মাত্রই 420 ভোল্টের একটা শক খায় জিমিন। স্যার আপনি? ধুম টানা না না ধীরে না ধিম টানা না, ধুম টানা না না ধীরে না ধিম টানা না, ধুম টানা না না ধীরে না ধিম টানা না। আমার আম্মু বলতেছিল কোনো পটাশের নায়ের সাথে আমার বিয়ে ঠিক করছে। মনে কি অনেক ধার্মিক? তাহলে তুমি কি সেই ধার্মিক মেয়ে? ঠিক স্যার, আমি সেই ধার্মিক মেয়ে। আজকে আমার হবে না নীলা। তো কয়েকদিনের মধ্যে জিমিনার সুগার বিয়েটা পারিবারিকভাবে ঠিক হয়ে যায়। শুরু হয়ে যায় আয়োজন। একটা মানুষ এভাবে চুপচাপ কেমনে থাকতে পারে? 15টা দিন তোর পেছনে কুত্তার মতো ঘুরতেছি আর তোর কোনো রেসপন্সই নাই। জাঙ্কুকের কথা শুনতে তবে কোনো রেসপন্স করলো না। জিমিনের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। ধুর শালা, যা কথাই বলবো না। এটা বলার পরেই জাঙ্কুক প্যান্ট পরার জন্য তোলাটা খুলতে লাগলো। হেই, এখানে কোনো কিছু করতে আসবে না। ওরে বাবা, অবশেষে তোমার মুখ দিয়ে কথা বের হলো। যাক আলহামদুলিল্লাহ, এতদিন আমি যেটা করতে পারি নাই আমার মেশিন সেটা করে দেখাইছে। কি আমার মেশিন দেখতে মন চাইতেছিল, আগে বলবো না? ওহো বই না, অন্যদিকে না, এদিকে তাকা এদিকে। এই ক্যালভিন ক্লাইনে বড়দের নিচে তোর প্রোডাক্ট মানে তোর সম্পত্তি আছে। ধুর, আপনার সাথে কথা বলাই বেকার। এটা বলেই তে রুম থেকে বেরিয়ে গেল। অনুষ্ঠানটা চলতে লাগলো। তেরা সবাই সেখানে এনজয় করতে লাগলো। আরে তুই জানো না, এমন বিয়ে দেখলে আমার সাথে জাঙ্কুকের কথাই মনে পড়ে। ছোটবেলায় আমরা না ঘর ঘর খেলতাম, আমি ওর বউ হইতাম আর ও আমার জামাই। কি যে দুষ্টামি করতে ছেলেটা, কি বলো তাই নাকি? হাই রে আমার জাঙ্কুক, দুষ্টামিটা তাহলে এখনো ছাড়তে পারেনি। মানে ছোটবেলা তো করতো এমনি, কিন্তু এখন বড় হয়ে সিরিয়াসলি ভাবে রাতের প্রতি যাতে করে আর কি। আসলে সবই ভাগ্য। আর নাহলে হুট করে কি জাঙ্কুক আমার সাথে এনগেজমেন্টটা ভেঙে দিল আর তোমাকে হুট করে 1 মাসের মধ্যে বিয়ে করে ফেললো? কি 1 মাসের মধ্যে মানে? মানে আবার কি বুঝো না? কি জাদু করছো কি জানি, তোমাকে দেখার পরেই তো আমাকে রিচ করছে। করবেই তো, চাঁদকে
করে দিছে। এই কথা বলেই তে সেখান থেকে চলে গেল। তবে তের মনে কেমন যেন একটা হাহাকার কাজ করতে লাগলো। ধুর, আমি কি কল্পনা বেঁচেছিলাম। ওই রাতে মিস্টেকের কারণে ও আমাকে বিয়ে করছে, আমাকে পছন্দ করে না। বুঝি না তুমি দিনে কয়বার রূপ পাল্টাও, এখন আবার কি এলো? কেন কান্না করতেছো শুনি? কেউ কিছু বলছে? কেউ কিছু বললে বা কি না বললে বা কি, কাঁদতেছি আমি নিজে মনে দুঃখে। এগুলো শুনে আপনার কোনো লাভ নেই। আপনি জান আপনি নিজের এক্সপিরিয়েন্স সানার কাছে। আমি তো বিবাহিত জান, তোমাকে ছাড়া এখন অন্য মেয়ের দিকে তাকাই কেন নাই? ভূতের মুখে চূড়া কালাম, আপনার মুখে এসব একদম মানে না। আপনি যে লিচা লিচা, আপনি উইনারগুলো কি করছিলেন? হ্যাঁ, এই সানারে গিফট করছিলেন না? মাথা ঠিক আছে তো? কি বলছ না বলছ এগুলা? ঠিকই তো বলছি। আপনি তো অনেক আগে গাড়িতে একবার আমাকে বলছিলেন আপনার কোন বান্ধবী আছে চিকনা চুকনা, যারা আপনি ইনার গিফট করতে চান। সানাও তো চিকনা চুকনা, ওরে গিফট করছেন তাই না? হাইরে মিন্টন মহিলা, ওগুলা তোরে ইন্ডিকেট করে বলছিলাম। প্রতিদিন যে এক এক রকমের ফিতা বরস তা নাই, ওগুলা কে আনছি? আমি তো আনছি। আনবেন তো, এসবই তো আনবেন। আপনার কাছ থেকে এই ফিতা ছাড়া আর কিছু এক্সপেক্ট করা যায়? চায় না। কান্না করতে করতে তের ঠোঁট নাক মুখ একেবারে ফুলে গিয়েছিল, যা কিনা জাঙ্কুকে আকর্ষণ করতে থাকে। জাঙ্কুক আলতো করে তের গালটা ছয়। আর বেশি কান্না করো না তো জান, তোমার ঠোঁটটা ফুলে যাইতেছে, মানুষ তো উল্টাপুল্টা ভাববে। আর তাছাড়া আমাকে অ্যাট্রাক্ট করতেছে প্রচুর, যদি কিছু করে ফেলি আমার আবার মান সম্মানের ভয় খুব কম। তে জাঙ্কুকের কথা বুঝতে পারে, তবে ইচ্ছে করে আর কান্না থামালো না। একটা সময় জাঙ্কুক নিজেকে কন্ট্রোলেস করে ফেলে সবার সামনে বেহায়ের মতো থেকে চুমু খায়। হায় রে ওয়াইফি, এই কেমন ষড়যন্ত্র তোমার? পিছনে জানা দাঁড়ায় ছিল, এই জন্য ইচ্ছে করে আমাকে কিস করতে দিছো। ব্যাপারটা বুঝতে পারছি আমি। আপনি তো সবই বুঝেন, শুধু বুঝেন না আমার মনের কথা। ওয়াইফি, হু সেইজ দ্যাট? আসলে আমি জানি তুমি কি চাইতেছো। তোমার বান্ধবী 2 দিন পর হানিমুন ট্রিট দেবে না? তুমি তো চাইতেছো আরো একটা ট্যুর দিতে, এই জাঙ্কুকের সাথে মধুচারটা এনজয় করতে, তাই না? তাই আমি ভাবলাম চলো তোমার মনের ইচ্ছাটা পূরণ করে দেই। আপনি ট্যুর আপনি দেন, আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই। আপনি জানেন আপনার আরেকটা বন্ধু আছে না, সিঙ্গেল ফুটাতে জাঙ্গের মালিক, ইউনোর সাথেই যান আপনি। কি যে বলো না ওয়াইফি, ইউনোর সাথে কি আর তবলা বাজাতে পারবো? আমার তবলা বাজানোর পার্টনার তো তুমি, আমি বাজাবো তুমি গান গাইবা, এটাই তো। এভাবেই কেটে গেল একটা সপ্তাহ পর টেকো, কিয়ংমিন আর সাথে লিসা আর ইউনো মিলে একটা ট্যুরে গেল। দুর্ভাগ্যবশত রুম কম থাকার কারণে তারা মাত্র 3টা রুমই পায়। এই 3টা রুমই 3টা কাপল নিয়ে নেয়। হোটেলের 69 নম্বর রুমটি ছিল টেকুকে। সেখানে সারা রাত টেকুকে তবলা বাজানোর আওয়াজ শুনতে পায়। এর পাশে ছিল 70 রুমটি, যেটি ছিল ইয়ংমিনের। স্যার আপনি যাবো 71 নম্বর রুমটি ছিল লিসাতে। সেখান থেকেও কিন্তু আওয়াজ বের হতে লাগে। নাইতো মিটিক